ঠিক আছে, আমরা তাহলে আজকে এখন মিড টার্মের প্রিপারেশনের লাইভ ক্লাস শুরু করছি। এই মুহূর্তে আমরা ম্যাথ 2 নিয়ে আলোচনা করব। তো স্যার হচ্ছে একটা ম্যাথ করানোর পরে তোমাদেরকে কোয়েশ্চেন করবে যে ম্যাথটাতে কোনো প্রবলেম আছে কিনা। না থাকলে আমরা নেক্সট ম্যাথে যাব। এই সিকোয়েন্সে আমরা হচ্ছে আজকের ক্লাসটা করাবো। স্যার আপনি শুরু করতে পারেন। আচ্ছা, তাহলে আমাদের ম্যাথ 2 প্রথম অধ্যায়ের আমি ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। তো কোশ্চেন দেখার আগে তোমার কিছু বেসিক সূত্র তো জানা থাকতেই হবে, সেই জন্য জাস্ট এক নজরে সূত্রগুলো দেখে নাও, যাতে করে ম্যাথ করার সময় কোনো সমস্যা না হয়। তো এখানে আমাদের প্রথম যে সূত্রটা ইউজ করব আংশিক ভগ্নাংশের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমাদের 2x+3/x+1 x+2 এই ফর্মে যদি থাকে, অর্থাৎ নিচে এক্স এর ঘাত 1 আছে এবং ব্র্যাকেট আকারে এই সকল ফর্মে দেওয়া আছে, এই ফর্মে দেওয়া আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এটাকে যখন আংশিক ভগ্নাংশ অর্থাৎ ছোট ছোট ভাগে ভাগ করব, সেটাকে দ্বারা প্রকাশ করব, তখন আমরা এটাকে a/x+1 + b/x+2 আকারে লিখব। এই ফর্মুলাটা খেয়াল রাখতে হবে। পরবর্তীতে এখানে x/x-3 এই কিউ আকারে যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? পাওয়ারের ভ্যালু 1 করে কমাতে হবে। মানে এক্ষেত্রে আমার এখানে আসবে হচ্ছে কিউ, পাওয়ারের ভ্যালু 1 করে কমাতে হবে। যেমন দেখো a/x-3, তারপর একটা ভ্যালু বাড়াও, মানে বৃদ্ধি করতে পারো অথবা কমাতে পারো। তাই সেক্ষেত্রে এখানে আমরা ধীরে ধীরে বৃদ্ধি করেছি, কম থেকে বেশি, আবার বেশি থেকে কমেও যাওয়া যাবে। অর্থাৎ এটা আগে লিখলাম, আবার ধীরে ধীরে পাওয়ারটা কমাই দিলাম। যেমন দেখো x/x-3, তাহলে 3 কে আমরা কিভাবে লিখতে পারি? 1 2 3 এভাবে বাড়াবো, 1 থেকে শুরু করবো, তাহলে x-3 1 মানে 1 আমরা দিলাম না। আবার কি স্কোয়ার, তাহলে স্কোয়ার দিয়ে নিলাম, আবার কি কিউ, এভাবে মানে a/এত b/এত c/এত এই ফর্ম লিখতে হবে। এই ফর্মটা যদি এইরকম আকারে থাকে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? a/x+2, অর্থাৎ এই x+2 তো এই ফর্মে আছে, তাহলে a/x+2 দিয়ে নিলাম। এর তো আর পাওয়ার নাই, তার আর সামনে দিকে অগ্রসর হতে হবে না। আবার কি আছে? x-3 হোল স্কয়ার আছে, হোল স্কয়ার থাকলে আমাকে কি করতে হবে? 1 থেকে শুরু করে, ধরো হোল স্কয়ার মানে কি 2, তার মানে কি 1 2, তার মানে প্রথমে 1 থেকে শুরু করলাম, x-3 আছে, আবার x-3 তারপর হোল স্কয়ার আছে। এই ফরম্যাটে আমাকে এই সূত্রগুলো খেয়াল রাখতে হবে। আরেকটা সূত্র হচ্ছে 2x+1/x+1 x² + 2 আকারে আছে। এটাকে যখন আমরা ভাঙবো, আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তখন আমরা a/x+1 একটা দিব, অর্থাৎ এই যে ফর্মে আছে x+1 ফর্মে আছে। আর এখানে তুমি দেখবা যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার আছে, আর এখানে ব্র্যাকেটের ভিতরে স্কোয়ার আছে, মানে x স্কোয়ার, ব্র্যাকেটটা আলাদা করা আছে, মানে স্কোয়ার আছে ব্র্যাকেটের ভিতরে। তখন তুমি কি করবা? এই a তো ইউজ করলাম, বাকি থাকলো কি বি সি, তাহলে উপরে দিবা হচ্ছে bx + c / এই যে x² + 2। এই ফর্মেট গুলো খেয়াল রাখতে হবে। এগুলো হচ্ছে সূত্র, এই সূত্র ছাড়া তুমি ম্যাথ করতে পারবা না। যেমন a+b হোল স্কয়ার সূত্র যদি না জানো, তাহলে তুমি ম্যাথ করার সময় অঙ্ক করতে পারবা না। আবার a+b হোল কি সূত্র জানা না থাকলে ম্যাথ করতে পারবে না। তাহলে এই সূত্রগুলো তুমি এক কাজ করতে পারো, সেটা হলো এই সূত্রগুলো লেখার পর তোমার টেবিলের সামনে তুমি টাঙায় রাখতে পারো। তাহলে যখন তুমি পড়তে বসবা, বা যখন তুমি ম্যাথ গুলো করবা, বা যখন তুমি টেবিলে বসবা, তখন এক নজরে জাস্ট সূত্রগুলো একবার করে দেখতে থাকো। প্রথম দিন দেখলা, দ্বিতীয় দিন দেখলা, তৃতীয় দিন দেখলা, এইভাবে যখন তুমি কয়েকদিন টানা দেখবে, তখন সেটা তোমার মেমোরিতে সেভ হয়ে যাবে। তখন তোমার আর সূত্র কষ্ট করে পড়ে রাখতে হবে না। তো এইভাবে যদি স্মার্ট ওয়েতে একটু পড়াশোনা করো, তাহলে তোমার কম পরিশ্রমে তুমি বেশি সাফল্য অর্জন করতে পারবে। তাহলে এই ফরম্যাটটা তুমি, এই সূত্রটা খেয়াল রাখতে হবে। যেমন দেখো এখানে একই অবস্থা, এই যে স্কোয়ার আছে, মানে যদি পাওয়ার কত 1 আছে, তাহলে একটাই দিলা, স্কোয়ার আছে তাহলে কত 1, তারপরে 2। আবার কি আছে? এক্স স্কোয়ার কোথায় আছে? ভিতরে আছে, তাহলে কি এ বি সি তো ইউজ করছে, বাকি থাকবে কি dx + e। বাস হয়ে গেল। এই ফর্মুলা গুলো খেয়াল রাখতে হবে। এখন এইরকম একটা ম্যাথ যারা পারবে, এই অধ্যায়ের বাকি ম্যাথ গুলো তারা করতে পারবে। জাস্ট তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে। একটু প্র্যাকটিস করে তুমি ম্যাথ গুলো ধীরে ধীরে বুঝতে পারবা। তো দেখো এই ম্যাথ গুলো তোমরা আশা করি জানো। তারপর আমি তোমাদের লিখে দিচ্ছি। ধরো এক্ষেত্রে তোমার রিভিশন দিচ্ছ, অর্থাৎ তোমাদের ক্লাসটা হচ্ছে কি রিভিশন ক্লাস। আর রিভিশন ছাড়া কোনো জায়গায় ভালো কিছু করতে পারবা না। প্র্যাকটিস ছাড়া তুমি ভালো কিছু করতে পারবা না। সেই জন্য তোমাকে রিভিশন করতেই হবে, এটা আমি বারবার বলি। সো অল্প পড়ো, বাট সেটা রিভিশনের মধ্যে রাখো, তাহলে তোমার সেটা বিষয়টা তুমি মানে অ্যাপ্লাই করতে পারবে। আর বেশি পড়লা বাট রিভিশন দিলা না, তখন তুমি সেই বিষয়টা অ্যাপ্লাই করতে পারবে না। এগুলো সাইন্টিফিক ব্যাখ্যা আছে, অন্য কোনো দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করবো। এখন এটাকে যখন আমরা আংশিক ভগ্নাংশে প্রকাশ করব, তাহলে এই পার্টটাকে আমরা এরকমই রাখবো। এবং এখানে দেখো নিচে কি আছে? এক্স পাওয়ারের উপর কোনো স্কোয়ার নাই, আবার ব্র্যাকেটের উপরে কোনো স্কোয়ার নাই, তাহলে এ এবং বি আকারে লেখা যাবে। লিখলাম। লেখার পরে আমরা এটাকে জাস্ট সিম্পল কি করবো? এটাকে সিম্পল ওয়েতে আমরা এই লব এবং হর দ্বারা আমরা উপরে নিব। এবং এই যে এই পাশে যে হরটা আছে, যেমন দেখো এটা আমরা লসাগু করতে পারি। তাহলে x+2 3x - 2, লসাগু গুলো উপরে থাকে কি a * 3x - 2 + b দিলাম, এটা চলে যাবে b * x+2 থাকলো। এখন জাস্ট সিম্পল কি করতে হবে আমাকে? এই যে এই পাশের পার্ট এবং এই পাশের পার্ট কাটাকাটি হয়ে যাবে। এই পাশে থাকবে কি 5x+2, আর এই পাশে থাকবে কি a 3x - 2 + b x+2। সিম্পল, খুবই সিম্পল, খুবই ইজি।
এখন এটা করার পরে তোমার কাজ করতে হবে কি, যে আমার এ এবং বির ভ্যালু গুলো বের করতে হবে, এ এবং বির ভ্যালু বের করতে হবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে আমার আংশিক ভগ্নাংশ, অর্থাৎ এটাকে ছোট ছোট ভাগে ভাগ করে ফেললাম। এগুলো হচ্ছে ছোট ছোট অংশ, আংশিক মানে কি অংশ অংশ করে ভাগ করা। তাহলে এটা একটা অংশ, এটা একটা অংশ। এখন এই অংশটা বের করার জন্য আমার কি করতে হবে, এর ভ্যালুটা বের করতে হবে। আবার এই অংশটা বের করার জন্য এই বির ভ্যালুটা বের করতে হবে। তাহলে এই ইকুয়েশন থেকে, 2 নম্বর ইকুয়েশন থেকে যদি কোনোভাবে আমরা এ এবং বির ভ্যালুটাকে বের করতে পারি, তাহলে আমাদের অঙ্ক শেষ। তাহলে এখন এ এবং বির ভ্যালুটা বের করার জন্য আমার কি করতে হবে, কি করা যায় দেখি তো। এখন এখানে আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি এটা একটা এক্স, এখানে এক্স, এখানে এক্স, এগুলো হচ্ছে ভেরিয়েবল। ভেরিয়েবল মানে কি, তোমার 1 2 3 4 5 6 ইত্যাদি তুমি যে কোনো সংখ্যা বসাতে পারো, যে কোনো সংখ্যা বসাতে পারো, তোমার সেই রাইটটা আছে, এটাই এটা প্রকাশ করে। এখন তুমি যদি এক্স এর ভ্যালু 1 বসাও, তাহলে তোমার দুই পাশে 1 বসাতে হবে। তাহলে তোমার এই ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে, এই জন্য সমান চিহ্ন মাঝখানে দেওয়া আছে। একটু বুঝে বুঝে চিন্তা করো, তাহলে তোমার মুখস্থ করতে হবে না। তারপরে দেখো এক্স এর ভ্যালু 2 বসালে, তুমি যদি এই পাশে 2 বসাও, এই পাশে 2 বসাতে হবে, তাহলে ডান পক্ষ এবং বাম পক্ষ সমান হবে এবং তোমার এটা রাইট আছে, তুমি 2 বসাতে পারবা। একইভাবে 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি যে কোনো ভ্যালু তুমি বসাতে পারবা, এবং সেই ভ্যালুর জন্য লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড প্রমাণিত হবে, মানে সমান সমান হবে। এখন আমরা একটু ট্রিক খাটাতে পারি, অর্থাৎ এখানে একটু লজিক ইউজ করে বা একটু বুদ্ধি খাটিয়ে এখান থেকে আমরা একটু অ্যাপ্লাই করতে পারি কি। যেমন দেখো, আমরা যদি এ এবং বি তে একই সাথে বের করতে পারবো না, যে কোনো একটা ভ্যালুকে যদি আমরা জিরো করতে পারি, কিভাবে জিরো করতে পারি, যেমন দেখো এই এক্স এর ভ্যালুটা আমরা তো যে কোনো কিছু বসাতে পারবো। দেখি তো আমরা একটু -2 বসাই, দেখি তো এখানে কি হয়। তাহলে এক্স এর ভ্যালু যখন -2 বসাবো, তাহলে এখানে দেখো বি আবার -2 +2, তাহলে কি হচ্ছে, মাইনাস মাইনাস কাটাকাটি হয়ে যাচ্ছে, বি ইন্টু জিরো মানে কত আসতেছে, জিরো আসতেছে। তার মানে এক্স এর ভ্যালু যদি -2 বসে, তাহলে এই পার্টটা জিরো হয়ে যাচ্ছে, বাকি এই পার্টটা জিরো হবে না। তার মানে এক্স এর ভ্যালু -2 বসালে বি জিরো হয়ে যাচ্ছে, তাহলে আমরা এর ভ্যালুটা বের করতে পারবো। এখন আরেকটু এই বির ভ্যালুটা তো আমরা মুখে মুখে -2 বসাবো না +2 বসাবো, এটা তো বের করা ডিফিকাল্ট। তাহলে আমরা টেকনিক ইউজ করতে পারি, অর্থাৎ এই পার্টটাকে আমরা জিরো করতে হবে। জিরো করার জন্য কি করতে হয়, x + 2 এর ভ্যালুটা জিরো করতে হবে। বুদ্ধি খাটাও, এই বি এর সাথে যখন জিরো গুণ করবো, তাহলে তো তুমি জিরো পাবা। আর এই তার মানে কি x - 2, এই পুরো পার্টটাকে আমরা জিরো করতে হবে। তাহলে x এর ভ্যালু কত আসে দেখি তো, x এর ভ্যালু আসে হচ্ছে -2। তাহলে x এর জায়গায় আমরা -2 বসালে এই পার্টটা জিরো আসবে, তাহলে আমরা ভ্যালুগুলো ক্যালকুলেশন করতে পারবো। এখন তাহলে আমার কি করতে হবে, এক্স এর জায়গায় -2 বসাবো, এবং -2টা তাহলে যেহেতু বসাবো, তাহলে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুই পাশে বসাতে হবে। তাহলে লেফট হ্যান্ড সাইডে বসাবো আগে, তাহলে এক্স এর ভ্যালু যে -2 বসালা, তারপর +2 দিয়ে দিলা, আবার এক্স এর জায়গায় -2 বসালা, -2 জাস্ট এক্স এর জায়গায় -2 বসাই দিলা। তারপর আমি যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো তো তোমরা সবাই পারো, এখন অনেক বড় হয়ে গেছো। তাহলে সেক্ষেত্রে এই যে গুণ করে নিলা, এখন গুণ করার পর ফাইনাল এর ভ্যালু আসছে 1। তাহলে দেখছো এই ভ্যালুটাকে জিরো করার মাধ্যমে আমরা এর ভ্যালুটা পেয়ে গেলাম, অর্থাৎ এই যে একটা পার্ট আমাদের কমপ্লিট। একটা পার্ট যদি কমপ্লিট হয়ে যায়, এখন সেকেন্ড পার্টে যেতে হবে আমাকে, অর্থাৎ এই যে দেখো এই পার্টটাকে আমার জিরো করতে হবে। তাহলে মানে কি, এর সাথে আমার জিরো গুণ করতে হবে, তাহলে আমরা ফাইনালি জিরো পাবো, অর্থাৎ এই ভ্যালুটা জিরো করতে পারবো। এখন এই ভ্যালুটা জিরো করতে গেলে কি, 3x - 2 = জিরো করতে হবে। তাহলে বাদে 3x = কত আসে, 3x = 2 আসে। তাহলে x এর ভ্যালু কত আসে, 2/3 আসে। তাহলে x এর ভ্যালু কত বসাতে হবে, 2/3 বসাতে হবে। এবং এই যে ফরম্যাটটা আমরা দেখাচ্ছি, এই সিকোয়েন্সটা সবগুলো ম্যাথের ক্ষেত্রে একই রকম সিকোয়েন্স তোমাকে মেনটেন করতে হবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের x এর জায়গায় জাস্ট -2/3 বসা দিচ্ছি, জাস্ট ওই 2 নম্বর ইকুয়েশনে যে সকল জায়গায় x আছে, জাস্ট x এর জায়গায় 2/3 বসাচ্ছি। এবং এগুলো অঙ্ক বোঝার পরে তোমাকে অবশ্যই অবশ্যই খাতায় প্র্যাকটিস করতে হবে, এটা মাস্ট বি করতে হবে। এটা যদি না করো, তুমি বুঝতে পারলা বাট এক্সামে তুমি অ্যান্সার করতে পারবে না। দেখবা তুমি এটা অ্যাপ্লাই করে দেখতে পারো, যে কোনো এক্সামে এটা অ্যাপ্লাই করে তুমি ঠকবা। তো সেক্ষেত্রে তুমি জাস্ট বুঝে গেলে অঙ্কটা, তুমি পরীক্ষা হলে যখন না দেখে করতে যাবা, তখন তুমি অঙ্কটা করতে পারবে না। তুমি একবার ট্রাই করো, যে অঙ্কটা বোঝার পর নিজে নিজে করা ট্রাই করো, দেখবে যে আটকে যাচ্ছ। তো সেক্ষেত্রে এটা তোমাকে প্র্যাকটিসে রাখতে হবে, প্র্যাকটিসে রাখতে হবে, এটা বারবার বলতেছি। সো প্র্যাকটিস যার ভালো হবে, সে অবশ্যই ভালো কিছু করতে পারবে। সো এক্ষেত্রে আমরা জাস্ট বসাই দিলাম, বসানোর পর ক্যালকুলেশন করো, জাস্ট এগুলো গুণ ভাগ 5/10 এগুলো তোমার পারবাই, জাস্ট গুণ করে দিয়ে বসাই দাও। বসাই দেওয়ার পর এখানে লসাগু করো, লসাগু করে এটা পাবা, এটা লসাগু করে এটা পাবা, জাস্ট সিম্পল লসাগু, এখানে তেমন কোনো বোঝার কিছুই নাই। তারপর এই পাশ থেকে 3 কাটা দিতে পারো, অথবা তুমি এইভাবে যোগ করেও কাটাকাটি করতে পারো। তাহলে যোগ করে কাটাকাটি করার পর এখান থেকে ফাইনালি বির ভ্যালু পাবো হচ্ছে 2। সিম্পল ক্যালকুলেশন, এখানে তেমন বোঝার কিছু নেই, জাস্ট ঠান্ডা মাথায় তুমি একবার এই লসাগু করো, তারপর উপরে যোগ করো, এইভাবে তুমি সিম্পল ইয়েটা পেয়ে যাবো। দেখো এখানে 10 আর 16/3, আর এখানে 8/3 বি, এই পাশে 3 3 চালা যাচ্ছে, তাহলে বি থাকতেছে হচ্ছে আমাদের 2। আচ্ছা, এখন এ এবং বি ভ্যালু যদি পেয়ে যাও, তাহলে দেখো আমার 1 নম্বর ইকুয়েশন ছিল আমাদের কি, 1 নম্বর ইকুয়েশন ছিল এটা। এই যে 1 নম্বর ইকুয়েশন, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এবং এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এই অ্যান্সারের কখন অ্যান্সার হবে, যখন এ এবং বি ভ্যালুটা বসে দিতে পারবো। তাহলে এর ভ্যালু পাইলাম, আবার বি ভ্যালু পাইলাম, জাস্ট বসায় দাও, ফাইনাল অ্যান্সার শেষ। কত সহজ, কত সহজ একটা ম্যাথ। তো এইভাবে যদি তোমরা ম্যাথ গুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু এক্সাম তোমাদের জন্য সহজ হবে। না হলে কিন্তু এক্সামের আগে তোমার মাথা ঘোরা শুরু হবে এবং প্রেশার বাড়তে থাকবে, তখন কিন্তু সহজ অঙ্ক তোমার
পরীক্ষায় অ্যান্সার করতে পারবে না, কারণ এক্সামের আগে চাপেতে অনেক সময় মাথা কিন্তু কাজ করে না, এটা কিন্তু বুঝতে হবে তোমাকে। অনেক সময় চাপে মাথা কাজ করে না, সো আগে থেকে যখন প্র্যাকটিস করবে তাহলে এক্সামের আগে তুমি ফ্রি থাকতে পারবা, তখন ব্রেনটা ভালো কাজ করাতে পারবা। এখন আসো যে আমাদের, এখন বলো যে এই অঙ্কটাতে কোনো সমস্যা আছে কিনা বলো। না স্যার। তাহলে আমরা নেক্সট না যাবো। স্যার, স্যার পারি। ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। তাহলে এখন আমরা নেক্সট অধ্যায়ে যাচ্ছি। এখন তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে এবং বাকি ইম্পর্টেন্ট অঙ্ক তো করাই দিলাম, তারপরও কিছু ইম্পর্টেন্ট বাকিগুলো তোমরা করবা। এখন আসো অধ্যায় 2। অধ্যায় 2 এ আমরা দেখবো হচ্ছে সূচক ধারা। সূচক ধারা ভালোভাবে লক্ষ্য করো, সূচক ধারার বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি এবং ইম্পর্টেন্ট ম্যাথগুলো আমরা করবো। এবার একইভাবে আমরা পরবর্তী অধ্যায়গুলোতেও যাবো। তাহলে ই টু দি পাওয়ার এক্স ধারাটা অবশ্যই তোমার জানা আছে, এগুলো তো অবশ্যই তোমাদের জানা থাকতে হবে। এটা হচ্ছে সূত্রটা অবশ্যই খেয়াল রাখতে হবে, 1 + x / 1 ফ্যাক্টরিয়াল x² / 2 ফ্যাক্টরিয়াল। এই যে দেখো তোমরা যে ক্লাসগুলো করছো, এই ক্লাসে তোমাদের কি লাভ হচ্ছে বলো তো? ক্লাসে লাভ হচ্ছে কি, তোমরা যখন ক্লাসগুলো করছো এই বিষয়গুলো তোমাদের রিভিশন হচ্ছে, বা একবার করে তুমি দেখতেছো, তাহলে তোমার বেসিক ক্লিয়ার হচ্ছে। ইন ফিউচারে যখন তুমি বিএড অ্যাডমিশন দিবা, চাকরি পরীক্ষা দিবা, তখন এই বিষয়গুলো তোমার কাছে একদম মানে সহজ মনে হবে, কারণ তুমি একবার করে দেখছো, বুঝছো, তখন তোমার জন্য করা সহজ হবে। আর যারা এখন ফাঁকি দিচ্ছে, এখন যারা কষ্ট করে পড়াশোনা করতেছে না, এই যে ক্লাসগুলো মানে ফাঁকি দিচ্ছে, তখন তার কি হবে, তখন পরবর্তী দিকে তার পড়তেই হবে এবং তখন তার প্রেশারটা বাড়বে। সো এই জন্য এগুলো তোমার লস নাই, তুমি যে দেখতেছো এটাই তোমার লাভ, এটাই তোমার ব্রেনের মধ্যে থাকতেছে, এবং এটা ইন ফিউচারে যখন তুমি থেকে আটকে যাবা, যখন তোমার অনেক পড়া আসবে, তখন তোমার এই বিষয়টা সহজ হয়ে যাবে, কারণ তোমার পড়া একবার আছে, তুমি জাস্ট দেখলি পড়াটা মনে রাখতে পারবা, তখন তোমার মাথায় আসবে আচ্ছা আচ্ছা ই টু দি পাওয়ার এক্স মানে হচ্ছে এই সূত্র, তাহলে আমরা ম্যাথ গুলো করা সহজ হবে। তা না হলে কিন্তু তখন ম্যাথ তোমার সমস্যা হবে বা তোমার বুঝতে অসুবিধা হবে। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর এই ফর্মুলা তোমরা জানো, ফর্মুলাটা জাস্ট খেয়াল রাখবা। আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফর্মুলাটা কি, এক্স এর জায়গায় জাস্ট মাইনাস এক্স বসাই দিবা, বাস এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই দিবা, তাহলে হয়ে যাবে। যেমন দেখো এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাতে 1 প্লাস এই যে মাইনাস এক্স ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল, তারপর কি আসে মাইনাস এক্স, তারপর হোল স্কোয়ার ডিভাইডেড বাই 2 ফ্যাক্টরিয়াল, একইভাবে এভাবে চলতে থাকবে। তো সেক্ষেত্রে দেখো বেজোড় সংখ্যা যেগুলো আছে প্লাস মাইনাস মাইনাস চলে আসবে, তাহলে 1 - x / 1 ফ্যাক্টরিয়াল, আর স্কোয়ার দিলে তো মাইনাসটা স্কোয়ার হয়ে দিলে প্লাস হয়ে যাবে, তাহলে এই যে x² / 2 ফ্যাক্টরিয়াল। আর বেজোড়ের আগে তো ধরো মাইনাস x³ আছে, তাহলে কি আসবে মাইনাস x কিউ, অর্থাৎ ব্র্যাকেট তুললে এই বেজোড়টা মাইনাসটাকে প্লাস করাতে পারে না, সেজন্য মাইনাস x³ থাকবে। এই যে এই ফরম্যাটটা লিখে নিলাম জাস্ট, তার মানে এই সূত্রটা মুখস্থ করার দরকার নাই, কোনটা মুখস্থ করবা, এই একটা মুখস্থ করো, তারপর x টু দি পাওয়ার মাইনাস x, x টু দি পাওয়ার মাইনাস হাফ, x টু দি পাওয়ার 1/3, x টু দি পাওয়ার, তারপরে ধরো মাইনাস x টু দি পাওয়ার 4, এইভাবে জাস্ট x এর জায়গায় ওই ভ্যালুটা বসাই দিবা, তাহলে একটা সূত্র মনে রাখবা, বাকি 10টা সূত্র তোমার হয়ে যাবে। তার মানে এইভাবে তোমাকে একটু টেকনিক অনুযায়ী এই বিষয়গুলো করতে হবে, বাস। এখন আসো যে একটু ম্যাথ গুলো আমরা রিভিশন দেই, কারণ এই ম্যাথ গুলো খুব ইম্পর্টেন্ট এক্সামের জন্য। তো দেখো এখানে আমাদের কি বের করতে বলছি, যে এই পার্টটা আমাদের বের করতে বলছে, এটা সমান 3/2, অর্থাৎ এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এটা তোমাকে প্রমাণ করতে বলছে। আচ্ছা, এখন এটা প্রমাণ করার জন্য তোমার কি করতে হবে, এটা তো অনেক অসীম পর্যন্ত যাচ্ছে, এই ধারাটা তো অসীম পর্যন্ত যাচ্ছে, তার মানে এর তো n তম পদ আছে, মানে কি n ধরো তুমি 100, 200, 300, 400, 10, 1000, 10,000, 20,000, 50,000 পর্যন্ত বসাতে পারবে, যেহেতু এটা অসীম ধারা। সেক্ষেত্রে আমার এক্স এর ভ্যালু মানে n তম পদটা আমরা বের করতেছি, মানে এরকম অনেক দূরে ইচ্ছা মতো একটা পদ আমরা বের করতে পারবো। তাহলে n তম পদের ধারার সূত্র কি, সেটা আমরা জানি কি 1 + 3 + 4 + n ডিভাইড বাই n ফ্যাক্টরিয়াল। যেমন দেখো এটা কিভাবে বুঝলা তুমি, এটা এই সূত্রটি লেখা যাবে, এখানে দেখো 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল, আচ্ছা ভালো কথা, প্লাস 1 + 2 ডিভাইড বাই 2 ফ্যাক্টরিয়াল, প্লাস 1 + 2 + 3 ডিভাইডেড বাই 3 ফ্যাক্টরিয়াল। তার মানে দেখতে পাচ্ছ এখানে উপরে যেটা আছে এটা কি আছে আমাদের 1 ডিভাইড বাই 1 ফ্যাক্টরিয়াল, তারপর এখানে দুইটা আছে 2 ফ্যাক্টরিয়াল, তিনটা আছে 3 ফ্যাক্টরিয়াল, এখানে চারটা আছে 4 ফ্যাক্টরিয়াল। এখন যদি বলা হয় n তম পদ কত, তার মানে এরকম n টা পদ থাকবে, 1 + 2 + 3 + 4 4 এভাবে চলতে থাকে, n পর্যন্ত যাবে। আর ডিভাইড বাই কত ফ্যাক্টরিয়াল দিব, যতগুলো সংখ্যা তত ফ্যাক্টরিয়াল, n সংখ্যক সংখ্যা আছে তার মানে n ফ্যাক্টরিয়াল। সহজ, এই যে 1/1, 2/2, 3/3, n/n, এই যে তাহলে এই ধারাটা আসলে হচ্ছে আমাদের 1 + 3 + 4 n ডিভাইডেড বাই n ফ্যাক্টরিয়াল। এটা হয়ে যাওয়ার পরে তোমার কি করতে হবে, জাস্ট এই ধারার সূত্র তোমরা আগেই পড়ছো, ধারা 1 + 2 + 3 ভাবে একটা অসীম ধারাকে যোগ করার সূত্র কি, যোগ করার সূত্র হচ্ছে n/2, 2 into a, 2a plus n - 1 into d, n - 1 into d, এটা কি একটা অসীম ধারার মানে অসীম ধারাকে যোগ করার সূত্র। ধরো তোমার কাছে আছে যে তোমাকে কে বললো যে 1 + রায়হান 1 + 2 + 3 + 4 তুমি এরকম 500 পর্যন্ত আমাকে যোগ করে দেখাও। এখন তুমি কি করবা, এগুলো কি ক্যালকুলেটরে যোগ করবা, তাহলে 500 বার যোগ করে মানে কি তোমাকে 500 বার এইসব টিপতে হবে। সো তুমি একটু স্মার্ট ছেলে, তার মানে তুমি কি করবা, এই ধারার সূত্র ইউজ করবা, মানে এই সূত্রটা ইউজ করবা n/2 2a plus n - 1 into d, এনটা হচ্ছে আমাদের যততম পদ, যতগুলো পদ
আর n হচ্ছে তত, আর এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে প্রথম পদ মানে কত 1, এই যে প্রথম পদ 1, n - 1 একটু d-টা কি সাধারণ অন্তর, সাধারণ অন্তর মানে কি যে কোনো দুইটার মধ্যবর্তী বিয়োগফল, 1 আর 2 এর বিয়োগফল কত 1, 2 আর 3 এর বিয়োগফল কত 1, 3 এবং 4 এর বিয়োগফল কত 1, এটা হচ্ছে সেটা। তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, দেখো n/2 সূত্র 2 * a এর ভ্যালু কত 1, আর n - 1 তো সূত্র n - 1 * 1 মানে কি 1 এখানে কত d মানে সাধারণ অন্তর, 2 আর 1 2 থেকে 1 বাদ দাও, 3 থেকে 2 বাদ দাও, 4 থেকে 3 বাদ দাও, এই যে 1 আসছে, ডিভাইডেড বাই n ফ্যাক্টর বসিয়ে দাও। তার মানে একটু স্মার্ট ওয়েতে বুঝে বুঝে পড়লে দেখো এই বিষয়গুলো তোমার আয়ত্তে চলে আসবে। এখন আসো যে n/2 এর জায়গায় আমরা 1/2 এর সামনে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখানে আমরা এই n-টাকে n-ই রাখছি, আর 2a মানে কত 2 প্লাস n - 1, আর n ফ্যাক্টরিয়ালকে আমরা লিখতে পারি কি, যেমন ধরো তোমার কাছে 3 ফ্যাক্টর আছে, তুমি কি লিখবা 3 * 2 * 1 এভাবে লিখতে থাকবা। আবার মনে করো তোমার কাছে 4 আছে, 4 ফ্যাক্টরিয়াল মানে কত 4 * 3 * 2 * 1 মানে এক এক করে কমতে থাকে। আবার তাহলে কি আমরা n ফ্যাক্টরিয়াল কি লিখতে পারি, n ফ্যাক্টরিয়াল লিখতে পারি n * n - 1 ফ্যাক্টরিয়াল মানে এক কমে যাচ্ছে। যেমন দেখো তুমি কি লিখতে পারো 4 ফ্যাক্টরিয়াল সমান কি লিখতে পারবা, 4 ফ্যাক্টরিয়াল লিখতে পারবা 4 * এই পার্টটাকে কি লিখতে পারবো 3 ফ্যাক্টরিয়াল। তার মানে এক ভ্যালু কমে গিয়ে ফ্যাক্টরিয়াল দেওয়া যায়। তার মানে n সমান কি লেখা যাবে, n থাকলো যেমন 4 আছে 4 তো থাকলোই, আর বাকি কি এক কমে গিয়ে একটা ফ্যাক্টরিয়াল হয়ে যায়। যেমন দেখো এক কমে গিয়ে একটা ফ্যাক্টরিয়াল হয়ে গেছে। তার মানে কি n সমান কি লেখা যাবে n * n - 1 ফ্যাক্টরিয়াল। তাহলে হাফ হাফই দিলা, আর এখান থেকে আমাদের n এর চলে গেল, তারপর কি 2 / n - 1 ফ্যাক্টরিয়াল আর প্লাস n - 1, আর n - 1 ফ্যাক্টরিয়াল কি লেখা যাবে বলো তো, n - 1 ফ্যাক্টরিয়াল কে লেখা যাবে হচ্ছে n - 1 তো থাকলোই, আর এক কমাই দাও, তাহলে n - 1 - 1 মানে কত n - 2 ফ্যাক্টরিয়াল, এই যে এক ভ্যালু কমাই দিয়ে ফ্যাক্টরিয়াল দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তার মানে এখন এখানে হাফ থাকলো, আর এখানে 2/n - 1 ফ্যাক্টরিয়াল, আর এখানে আমাদের ব্র্যাকেট হবে একটা, এই ব্র্যাকেটটা হবে কারণ এটা হচ্ছে হাফটা সবার সাথে আছে। তাহলে এখান থেকে n - 1 চলে গেল 1/n - 2 ফ্যাক্টরিয়াল, বাস এইটুকু হয়ে গেল। এখন আমাদের এইটুকু হয়ে গেল। এখন আমাদের নেক্সট স্টেপ করতে হবে কি, এই দেখো n এর ভ্যালু মানে কি, n ভ্যালু তো 1 2 3 4 ইত্যাদি তুমি অসীম পর্যন্ত যেতে পারবা, n এর ভ্যালু হচ্ছে অসীম পর্যন্ত যাবে। তাহলে n এর ভ্যালু তুমি অসীম পর্যন্ত বসাও, তাহলে n এর ভ্যালু প্রথমে 1 বসাও, 2 বসাও, তাহলে 1 বসাও, তাহলে এই 2টাকে সামনে নিয়ে যাও, এই হাফ * 2 এই 2টাকে সামনে নিয়ে যাও, 2টাকে সামনে নিয়ে গেলে আমাদের কি থাকতেছে এখানে, এই 2টা সামনে নিয়ে গেলে আমাদের এখান থেকে দেখো এখানে তুমি 1 বসাও, প্রথমে 1 বসাও, তাহলে থাকবে কি 2/1 ফ্যাক্টরিয়াল, প্লাস তারপরে এখানে তুমি 2 বসাও, তাহলে 2 বাই আমাদের কি থাকে 1 বসালে এখানে 0 আসবে, তাহলে এখানে 2 বসাও, 2 বসালে 2 - 1 ফ্যাক্টরিয়াল, তারপরে n এর হলো 3 বসাও, তাহলে 3 - 1 মানে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এই 2টাকে আমরা উপর থেকে কমন নিতে পারি, সেই জন্য এই 2টাকে সামনে কমন নেওয়া হয়েছে। আর বাকি ভ্যালুগুলো 1 2 3 বসলে তুমি এরকম ভ্যালু পাবো 1 + 1/1 ফ্যাক্টরিয়াল প্লাস 1/2 ফ্যাক্টরিয়াল প্লাস 1/3 ফ্যাক্টরিয়াল, এভাবে অসীম পর্যন্ত চলতে থাকবে। আবার কিভাবে এই পার্টে বসাও, এটা এই পার্টে তুমি যখন এই 1 2 3 বসাতে থাকবা, উপরে থাকবে 2, উপরে থাকবে আমাদের এই উপরের পার্টটা কমন নেওয়ার পর তুমি এই ভ্যালুটা পাবা। তাহলে এখান থেকে আমাদের ফাইনালি এই যে এই ভ্যালুটা, আমাদের এই ভ্যালুটা অর্থাৎ এই ভ্যালুটা থাকবে হচ্ছে আমাদের এই 2টা থাকবে হচ্ছে আমাদের এর সাথে, 2টা থাকবে এর সাথে গুণ, 2টা থাকবে এর সাথে গুণ, আর এই পার্টটা আলাদা থাকবে, এই পার্টটা আমাদের আলাদা থাকবে, কারণ তুমি জাস্ট ওই ভ্যালুটা এখানে বসায় দিচ্ছ। 2টা কার সাথে গুণ আছে দেখো, 2টা আছে হচ্ছে আমাদের এই পাশের সাথে গুণ, এই পাশের সাথে গুণ, এই পাশে কি 2 আছে নাই, তাহলে এই পাশে আমাদের ফাঁকা থাকলো। সেই জন্য দেখো যে 2 * এই যে এই পার্টের ভ্যালু কত, এই পার্টের ভ্যালু হচ্ছে e, এই পার্টের ভ্যালু e, আর এই পার্টের ভ্যালু কত, এই পার্টের ভ্যালু এটা হচ্ছে e, সেই জন্য দেখো 2e + e। এখন তুমি একটু শর্টকাট ইউজ করতে পারবা, তুমি যখন একটু বুঝে ফেলবা, একটু যখন প্র্যাকটিস তোমার বেশি হয়ে যাবে, তখন তুমি কি করতে পারবা, এই যে 1/n - 1 ফ্যাক্টরিয়াল আর 1/n - 2 ফ্যাক্টরিয়াল, এগুলোকে আমরা 1 + 1/1 ফ্যাক্টরিয়াল 1/2 ফ্যাক্টরিয়াল এই আকারে লেখা যায়, এই আকারে লেখা যায়। তাহলে সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটা জাস্ট এখানে বসাই দিলাম, বসাই দেওয়ার পর 2e আর e থাকে কি 3e, আর 3 থাকলে 3/2 * e। ফাইনালি আমাদের দেখতে পাচ্ছ যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড আমরা প্রমাণ করে ফেললাম, এখন বলো যে কোনো জায়গায় বুঝতে সমস্যা আছে কি না। না স্যার। তাহলে এগুলো প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে তাহলে তুমি কিন্তু এক্সামে অ্যান্সার করতে পারবে। এখন চলো আমরা নেক্সট তাহলে আরেকটা অঙ্ক দেখি, এই অধ্যায়ের আরেকটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা তোমাকে ভালোভাবে প্র্যাকটিস করে যেতে হবে। যেমন দেখো এখানে প্রমাণ করতে বলছে যে এই যে আমরা পড়ি যে ই, এই যে আমরা যে পড়ি যে ই, এই ইর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, ইর ভ্যালুটা অ্যাকচুয়ালি কত, যেমন তুমি e টু দি পাওয়ার x লেখো, x তো ভেরিয়েবল 1 2 3 ইত্যাদি বসাতে পারবা, যেমন পায়ের তুমি একটা ভ্যালু দাও 3.1416, তাহলে ইর ভ্যালুটা অ্যাকচুয়ালি কতর মধ্যে থাকবে সেটা আমরা এই অঙ্কের মাধ্যমে বুঝতে পারবো, এবং অঙ্কটা এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। তাহলে এই ক্ষেত্রে দেখো ইর ভ্যালুটা আমাদের 2 থেকে ছোট, অর্থাৎ 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, 2 থেকে বড় 3 থেকে ছোট, মানে 2 এবং 3 এর মাঝামাঝি থাকে হচ্ছে এই ইর ভ্যালুটা, না 2 না 3,
মানে ধরো সামথিং 2.5 এরকম টাইপের ভ্যালু একটা থাকবে ই ভ্যালুটা। এবং সেটা অ্যাকচুয়ালি এই প্রমাণটা তাহলে আমরা দেখবো যে ই ভ্যালুটা যে 2 থেকে 3 এর মধ্যে থাকে এটা কিভাবে আসলো, এটা বিজ্ঞানীরা কিভাবে আবিষ্কার করলো অ্যাকচুয়ালি। তাহলে আমরা জানি ই টু দি পাওয়ার এক্স সমান এই ভ্যালুটা আমরা জানি, এই সূত্র একটু আগে দেখালাম ই টু দি পাওয়ার এক্স এর সূত্র। তাহলে ভালো কথা, 1 নম্বর সমীকরণ দাও। এখন এই এক্স এর জায়গায় আমরা তো ইত্যাদি যে কোনো ভ্যালু বসাতে পারি, এক্স এর ভ্যালু 1 2 3 4 5 6 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আমরা এক্স এর ভ্যালু 1 থেকে শুরু করব, 1 থেকে শুরু করব 1। তাহলে এক্স এর ভ্যালু 1 বসাও, ই টু দি পাওয়ার 1 প্লাস বাকি এক্স এর যত জায়গা আছে সব জায়গায় 1 বসায় দাও, তাহলে থাকবে কি 1 বাই প্লাস 1 বাই 1 ফ্যাক্টরিয়াল 1 বাই 2 ফ্যাক্টরিয়াল হবে চলতে থাকলো। এখন তাহলে আমরা জাস্ট 1 এ রাখলাম, 1 বাই 1 ফ্যাক্টরিয়াল মানে কত 1, তাহলে 1 বাই 1 মানে 1, 1 বাই 2 ফ্যাক্টরিয়াল, এভাবে যা আছে তাই লিখে নিলাম। লিখে নেওয়ার পরে যেটা করতে হবে 1 এর মানে কত 2, আর 1 বাই 2 ফ্যাক্টরিয়াল মানে 1 বাই 2, 1 বাই 3 ফ্যাক্টরিয়াল মানে কত 6, মানে 3 ফ্যাক্টরিয়াল মানে কত 3 ইনটু 2 ইনটু 1 মানে 3 দুগুণ 6, 4 ফ্যাক্টরিয়াল মানে কত 4 ফ্যাক্টরিয়াল মানে কত 4 থেকে কম থাকে 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1, 2 ইনটু 1 তাহলে থাকে কত 24। আবার 5 ফ্যাক্টরিয়াল মানে কত 5 ইনটু 4 ইনটু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 মানে কত 120। তাহলে এই ক্ষেত্রে তুমি এই ভ্যালুটা ক্যালকুলেটরে বসাতে পারো, এই ভ্যালুটা তুমি ক্যালকুলেটরে বসাতে পারো, ক্যালকুলেটরে বসালে তুমি পাবা হচ্ছে 2.718। এখন তুমি একটু লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে এই 2.718 এই যে ভ্যালুটা এটা কি 2 থেকে বড় না 100% 2 থেকে বড়, মানে 100% এটা বলা যাবে 2 থেকে বড়। তাহলে আমরা বলতে পারলাম যে এই যে ভ্যালুটা আমরা পাইলাম, এই যে ভ্যালুটা যে আমরা পাইলাম সেটা কোথায়, সেটা আমাদের দেখো ই থেকে 2টা লেস দেন ই, মানে 2টা আমাদের ই থেকে, দেখো 2 থেকে ইটা বড়, 2 থেকে ইটা বড় বোঝাচ্ছে, ই ভ্যালুটা কি 2 থেকে বড়, তার মানে এইদিকে আছে ইটা কি এই গ্রেটার মধ্যে আছে, তার মানে ইটা বড়, 2টা ছোট, 2টা ছোট। আচ্ছা, তার মানে ইটা আমাদের 2টা ই থেকে ছোট, এটাই প্রকাশ করতেছে। যেমন দেখো ইটার ই ভ্যালুটা 2 থেকে বড়, তার মানে কি 2টা ই থেকে ছোট। সামনে আমাদের লজিক্যালি চিন্তা করলে তুমি বিষয়টা বুঝতে পারবে। আচ্ছা, তাহলে এইটুকু যদি তুমি বুঝে থাকো তাহলে এখন আমাদের তাহলে একটা পার্ট হয়ে গেল, যেমন এই পার্টটা ইর ভ্যালুটা 2 থেকে ছোট, ইর ভ্যালুটা 2 থেকে বড়, ইর ভ্যালুটা 2 থেকে বড়। আচ্ছা, এই পার্টটা কমপ্লিট। এখন আসো আমাদের আরেকটা পার্ট আছে, ইর ভ্যালুটা 3 থেকে আবার ছোট, 3 থেকে ছোট, 3টা বড়। যেমন দেখো যেই দিকে গেটার এইরকম চিহ্ন থাকবে, যেমন এই দিকে 3 এর মধ্যে আছে এই চিহ্নটা, তার মানে 3টা বড় আর ইটা ছোট। আবার দেখো 2 এই দিকে আছে হচ্ছে ই, মানে এই মধ্যে আছে হচ্ছে ই, মানে এই খাঁচের মধ্যে আছে, তাহলে ইটা বড় 2টা ছোট। আচ্ছা, এখন আসো তাহলে এই 3 ফ্যাক্টরিয়াল সমান আমরা জানি 3 ফ্যাক্টরিয়াল সমান কত 3 ইনটু 2 ইনটু 1 মানে কত 6, সেটা কি 2 স্কয়ার থেকে বড়, 2 স্কয়ার মানে 4, 4 এর থেকে 6 বড়, এই যে 6 এর জন্য এই গেটার দেওয়া আছে। তাহলে 3 ফ্যাক্টরিয়াল সমান কি লেখা যাবে, 3 ফ্যাক্টরিয়াল সমান হচ্ছে লেখা যায় হচ্ছে আমাদের গ্রেটার দেন 3 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন হচ্ছে 2 স্কয়ার, 3 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন হচ্ছে 2 স্কয়ার, 3 ফ্যাক্টরিয়াল গ্রেটার দেন 2 স্কয়ার, গ্রেটার দেন 2 স্কয়ার। তাহলে এই 1/2 স্কয়ার সমান 1/3 ফ্যাক্টরিয়াল। এখন লজিকটা বুঝো, সেটা হচ্ছে 1/4, 2 স্কয়ার মানে কত 1/4, আর 1/3 ফ্যাক্টরিয়াল মানে কত 6। এখন উপরের ভ্যালু দুটো সমান আর নিচের ভ্যালুটা একটা বড় একটা ছোট, নিচের ভ্যালু যদি যেটা বড় হয় সেটা ছোট হয়ে যায়, তুমি ক্যালকুলেটর ইউজ করো, দেখো 1/6 এর থেকে 1/4টা বড় হয়ে যাবে। তার মানে বেস সমান যদি থাকে কিন্তু হরটা যার বড় হবে সেই ভ্যালুটা ছোট হবে, এটাই প্রকাশ করে, এগুলো হচ্ছে ম্যাথের বেসিক। তাহলে সেক্ষেত্রে 1/2 স্কয়ারটা 1/4টা বড় হবে, কারণ নিচের ভ্যালুটা ছোট, তার মানে পুরো হোল ভ্যালুটা এটা বড় হয়ে যাবে। তাহলে 1/4টা বড় এবং 1/3টা ছোট, তুমি ক্যালকুলেটর ইউজ করে নিজের প্রমাণ দেখতে পারবে। তাহলে এই ছোট ছোট বিষয় এখনই তোমাকে বেসিক ক্লিয়ার করতে হবে, কারণ যখন তুমি আরো বড় বড় ক্লাসে উঠবা বা যখন তুমি অ্যাডমিশনে যাবা তখন কিন্তু তোমার এই জিনিসগুলো কিন্তু তোমার মাথার মধ্যে থাকবে যে নিচের ভ্যালুটা যেটা ছোট, তাহলে মানে এই পুরো রেশিওটাই আমাদের বড় হয়ে যাবে, আবার এই নিচের ভ্যালুটা বড় আছে তাহলে এই পুরো রেশিওটা ছোট হয়ে যাবে, ছোট হবে। তাহলে এই ছোট ছোট বেসিক যখন তুমি এখন থেকে ক্লিয়ার রাখবা তাহলে তোমার ওই সময় গিয়ে কিন্তু আর সমস্যা হবে না, কারণ এই ছোট ছোট বেসিক ক্লিয়ার না থাকলে তখন কিন্তু তোমার ম্যাথ করা এই বড় বড় স্টেপ করা কিন্তু সময় থাকবে না। তো এখন থেকে তোমাকে বেসিক গুলো ধরে ধরে অঙ্কগুলো করতে হবে, তাহলে তোমার বুঝতে পারবা। যেমন তুমি এটা ক্যালকুলেটর ইউজ করে দেখতে পারো। তাহলে 1/3 ফ্যাক্টরিয়ালটা কি, এটা আমি একটা উল্টায় লিখতে পারছি যে 1/3 ফ্যাক্টরিয়াল লেস দেন 1/2 স্কয়ার, মানে এই 3 ফ্যাক্টরিয়ালটা ওই 2 স্কয়ারের থেকে আমাদের ছোট আসে। তাহলে একইভাবে আমাদের এই 4 ফ্যাক্টরিয়ালটা প্রমাণ করা যায়, এটা তুমি এখন ইজিলি করতে পারবা। এই 4 ফ্যাক্টরিয়াল দেখো 2q থেকে ছোট আসতেছে, 4 ফ্যাক্টরিয়ালটা 2q থেকে ছোট আসছে, তার মানে স্কয়ার 3 ফ্যাক্টরিয়াল হচ্ছে 1/2 স্কয়ার, একইভাবে 5 ফ্যাক্টরিয়াল কত 1/2 টু দি পাওয়ার 4 এর থেকে ছোট আসতেছে। যেমন দেখো এখন 3 আছে একটা কম 2 স্কয়ার, এখানে 4 আছে একটা কম 3 2q। তাহলে এই লজিকটা অ্যাপ্লাই করলেই তুমি এখান থেকে 5 ফ্যাক্টরিয়াল মানে 1/2 টু দি পাওয়ার 4 মানে এক কম, 1/6 ফ্যাক্টরিয়াল টু দি পাওয়ার 5 এখান থেকে ছোট, 7 ফ্যাক্টরিয়াল এত ছোট। তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারতেছি, এই যে 1 নম্বর সমীকরণ যেটা আমরা ধরছিলাম 1 নম্বর সমীকরণ থেকে আমরা লিখতে পারতেছি ই সমান আমাদের এটা আসছিল। এখন এই ভ্যালুটা আমরা কি বলতে পারবো যে এই ভ্যালুটা লেস দেন আসবে হচ্ছে 1 প্লাস এই যে এই
এত থেকে ছোট আসবে, এটার থেকে আমাদের এর ই ভ্যালুটা ছোট আসবে। তাহলে এই ক্ষেত্রে তুমি বলতে পারো যে এই 1 মাইনাস এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত আসবে? 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউ এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স টু দি পাওয়ার 5, আর এখানে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে সেখান থেকে তুমি এই ভ্যালুটা আসে যে 1 প্লাস 1/2 প্লাস 1/2 স্কোয়ার এত। এখন তাহলে এই ক্ষেত্রে আমাদের এই যে আমরা এটা একের থেকে যে ছোট আসতেছে, এটা আমরা তুমি ক্যালকুলেটর ইউজ করে দেখতে পাবা যে এই ভ্যালুটা আমাদের একের থেকে ছোট আসতেছে, একের থেকে আমাদের ছোট আসতেছে। তো সেক্ষেত্রে আমরা এখানে এই ইর ভ্যালুটা লেস দেন কত আসবে? 1 প্লাস এই পার্টটাকে, এই যে এই পার্টটা আছে এই পার্টটা তুমি সূত্র আকারে মনে রাখতে পারো, কারণ এক্সামে তুমি সময় পাবা না। এই পার্টটা হচ্ছে আমাদের সূত্র আকারে কি সূত্র মনে রাখবা? যে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1। এই যে এটা সেটার প্রমাণ এখানে করে দেওয়া আছে যে এখান থেকে যে এটা আসে এটা কিভাবে আসে, এই যে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1 এটা কিভাবে আসলো সেখান থেকে আমরা এটা প্রমাণ করে দেখালাম। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটা সমান কত আসবে? এই ভ্যালুটা আসবে হচ্ছে 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1, 1 মাইনাস হাফ টু দি পাওয়ার মাইনাস 1। তাহলে এখন এটাকে যখন আমরা ক্যালকুলেশন করব তাহলে সেক্ষেত্রে আমাদের কত আসে? সেক্ষেত্রে আমাদের আসে হচ্ছে 1 প্লাস 1 ডিভাইডেড বাই, যেমন দেখো 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস 1 সমান কত লেখা যায়? 1 ডিভাইডেড বাই 1 বাই এক্স লেখা যাবে, কারণ আমরা ইনভার্সটাকে 1 বাই ডিভাইডেড আকারে লিখতে পারি। তাহলে এটা যখন আসছে তাহলে এটাকে আমরা 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 বা এটাকে তুমি x টু দি পাওয়ার মাইনাস 1 চিন্তা করো, তাহলে x টু দি পাওয়ার মাইনাস 1 কি লেখা যায়? 1 বাই x লেখা যায়। তাহলে সেই ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই এই ভ্যালুটা আমরা এখানে বসাই দিতে পারি। এখন লসাগু করো, এই লসাগু নিচে আছে 2, কত 2 মাইনাস আর এখানে 1 প্লাস কত 1 প্লাস 1 বাই হাফ। এখান থেকে ক্যালকুলেশন কিন্তু আর গুণ করো, আর গুণ করলে এটাতে চলে যাবে, থাকবে কত 1 প্লাস 2 মানে e লেস দেন 3। তাহলে e লেস দেন 3 আমরা পাচ্ছি, e লেস দেন 3 আমরা পাচ্ছি। তাহলে এই যে এইটা আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাইছিলাম, যে এই যে 2 নম্বর সমীকরণ থেকে 1 প্লাস এত, এটা আমরা এখানে লিখছি, এটা আমরা এখানে লিখছিলাম। আচ্ছা, তাহলে এখান থেকে আমাদের যে ভ্যালুটা আমরা পাইলাম সেটা হচ্ছে e লেস দেন 3। ফাইনালি আমরা দেখতে পাচ্ছি ইটা 2 থেকে বড় এবং 3 থেকে ছোট, তার মানে 2 অপেক্ষা বড় এবং 3 অপেক্ষা ছোট, এটা আমাদের প্রমাণ হয়ে গেল। এখন বলো এই ম্যাথটাতে কোনো প্রবলেম আছে কিনা? ঠিক আছে স্যার, সামনের দিকে গেলে ভালো হয়। আচ্ছা, তাহলে আমরা সামনের দিকে যাচ্ছি। এখন আসো যে দ্বিপদী জি স্যার। উপপাদ্য, হ্যাঁ দ্বিপদী উপপাদ্য অধ্যায় 3 এ আছে, এটার বেসিক অঙ্কগুলো তোমাকে জানা থাকতে হবে। তার জন্য তোমার বেসিক সূত্রগুলো তো মাস্ট বি জানা থাকতে হবে, কারণ এই সূত্র ছাড়া তুমি ম্যাথ করতেই পারবে না। সো সূত্রটা খুব ইম্পর্টেন্ট। যেমন কি কি সূত্র আছে? যে a প্লাস এক্স টু দি পাওয়ার n বিস্তৃতির সাধারণ পথ কত হবে? সাধারণ পথ মানে এই একটা বিস্তৃতি, মানে এটা অসীম পর্যন্ত চলে, অনেক দূর পর্যন্ত চলে। এটাকে যখন আমরা ভাঙবো, ভাঙলে আমাদের কি আসে? a টু দি পাওয়ার n প্লাস nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু x প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 ইনটু x স্কয়ার প্লাস ডট ডট। এটা হচ্ছে r-তম পদ, মানে মাঝখানের একটা পদ r-তম পদ। ncr a টু দি পাওয়ার n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার r, মানে একই রকম, দেখো সিমিলার, ডট ডট x টু দি পাওয়ার n পর্যন্ত যাচ্ছে। মানে এটা একটা বিস্তৃতি, মানে এটাকে ভাঙা যায়। ভাঙলে তুমি এরকম অনেকগুলো ভ্যালু পাবা, এখানে একটা ভ্যালু এখানে একটা ভ্যালু করতে 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 অসীম পর্যন্ত অনেকগুলো ভ্যালু এটাকে আমরা ভাঙতে পারবো, অনেকগুলো ভ্যালু আমরা লিখতে পারবো। তাহলে দেখো a টু দি পাওয়ার n, আর এখানে কি আসে? 1 করে বাড়ছে, a টু দি পাওয়ার nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1, মানে এখান থেকে এখানে 1 আর এখানে 1 মাইনাস ইনটু x দিয়ে দিবা বাস। আবার nc2 আছে, nc2 হলে a টু দি পাওয়ার n মাইনাস 2, মানে এই যে n এবং 2 এর মধ্যে বিয়োগ করো n মাইনাস 2, আর এই যে এটা যেটা আছে সেটার পর স্কয়ার দিয়ে দাও। আবার কি ncr আছে, তাহলে এই দুটো বিয়োগ করো, n আর r বিয়োগ করো, n মাইনাস r ইনটু x টু দি পাওয়ার এই ভ্যালু দিয়ে। তার মানে এরকম মুখস্থ তো করবাই ভালো কথা, আবার বুঝে বুঝে একটু টেকনিক অনুযায়ী মুখস্থ করো, তাহলে তোমার কষ্ট কম হবে। একটু চোখ কান খোলা রাখো, একটু ঠান্ডা মাথায় চোখ কান খোলা রেখে সূত্রগুলো দেখো, তাহলে তুমি নিজে নিজে বিভিন্ন ধরনের টেকনিক বা শর্টকাট টেকনিক তুমি বের করতে পারবে। যেমন এই যে এই দুটো বিয়োগ করতে হয় উপরে, আর এই যে নিচের যে ভ্যালুটা তার পাওয়ার এখানে আসে, আবার এই দুটো ভ্যালু বিয়োগ করে এই যে নিচের যে পাওয়ার সেটা এখানে আসে, আবার দুটো ভ্যালু বিয়োগ করে এই যে পাওয়ার নিচে যেটা থাকে সেটা পাওয়ার এখানে চলে যায়। এভাবে তুমি একটু টেকনিক অনুযায়ী করো, তাহলে তোমার কষ্ট কম হবে এবং এক্সামে তোমার মানে মনে রাখাটাও সহজ হবে। তাহলে দেখো এটা কি প্রথম পদ? হ্যাঁ এটা প্রথম পদ। এটা কি দ্বিতীয় পদ? এটা কি? হ্যাঁ দ্বিতীয় পদ। এটা কি তৃতীয় পদ? হ্যাঁ এটা হচ্ছে তৃতীয় পদ। আচ্ছা, আর এটা কি r-তম পদ? এটা হচ্ছে r-তম পদ। তাহলে a প্লাস x টু দি পাওয়ার বিস্তৃতির মধ্যপদ, মানে মাঝখানের যে পদটা মধ্যপদ কতটুকু হবে? তাহলে এটা যদি একটা জোড় সংখ্যা হয়, এটা যদি জোড় সংখ্যক হয়, মানে n টা যদি জোড় সংখ্যক হয়, n এর ভ্যালু কি? এটার ভ্যালু কি 1 2 3 4 ইত্যাদি চলতে থাকে। এখন n এর ভ্যালু 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তার মানে কি? যদি n এর ভ্যালু 3 হয় তাহলে বেজোড়, আর যদি 2 হয় তাহলে জোড়। তাহলে জোড় যদি হয় তাহলে মধ্যপদ হবে হচ্ছে n/2 প্লাস 1-তম পদ। মানে ধরো তোমার কাছে আছে 2 আছে, তাহলে a প্লাস x টু দি পাওয়ার 2 আছে, তাহলে মধ্যপদ কত হবে? মধ্যপদ হবে হচ্ছে 2/2 প্লাস 1, মানে কত? 1 প্লাস 1 মানে হচ্ছে 2-তম পদ, হচ্ছে মধ্যপদ। মানে এই যে দেখো 2-তম পদটা হচ্ছে তার মধ্যপদ।
আবার যদি বিজোড় হয় তাহলে সূত্র কি n-1/2 + 1 ও n+1/2 + 1, মানে বিজোড় হলে দুইটা মধ্যপদ থাকে। কয়টা মধ্যপদ থাকে? দুইটা মধ্যপদ থাকে। কোনটা মধ্যপদ হবে? n-1/2 + 1 তম পদ আর n+1/2 + 1 তম পদ, এই দুটো হবে তার মধ্যপদ। তাহলে জোড় হলে এটা মধ্যপদ আর বিজোড় হলে দুইটা মধ্যপদ পাবো, সেটা আমরা ম্যাথের মাধ্যমে দেখবো। তাহলে মধ্যপদ মানে কি? এত বড় বিস্তৃতি যখন ধরো তোমার কাছে কে বললো যে রায়হান যে এরকম 500টা আছে সংখ্যা, তুমি এর মাঝখানে পদটা বের করো, তাহলে তোমার কাছে এরকম 1 2 3 4 5 এভাবে বের করা কঠিন না? কঠিন। সেই জন্য তুমি যখন স্মার্ট হইতে পড়াশোনা করবে তখন তুমি সূত্র ইউজ করবে যে হ্যাঁ এটা যেহেতু বিজোড় তাহলে মধ্যপদ হবে দুইটা, অর্থাৎ এত নম্বর পদ এবং এত নম্বর পদ হচ্ছে আমাদের মধ্যপদ। স্মার্ট ছেলে তুমি। তারপর আবার দেখো জোড় যদি হয় তাহলে জোড় হলে কি হবে? যে এততম পদ হচ্ছে মধ্যপদ। তার মানে তুমি এই সূত্রটা ইউজ করে বলতে পারবে যে স্যার এততম পদটা হচ্ছে আমাদের মধ্যপদ। তাহলে তোমার ওই 1 থেকে 1000 পর্যন্ত 1000 এর মাঝখানে পদটা কোনটা হচ্ছে তোমার ওইভাবে ক্যালকুলেশন করার দরকার পড়বে না। এই হলো হচ্ছে টেকনিক। তাহলে এখন যেমন দেখো এই যে 1 + x টু দি পাওয়ার 100, তার মানে এরকম তুমি 100টা পদ যদি তুমি লিখতে যাও তাহলে অনেক বড় হবে। তাহলে এটার মধ্যপদ কোনটা হবে? দেখো তো n সংখ্যক যদি জোড় সংখ্যক হয় মানে কি 100টা হচ্ছে কি জোড় সংখ্যক, তাহলে মধ্যপদ হবে একটা। আর একটা জোড়ের ক্ষেত্রে সূত্র কি n/2 + 1 তম পদ, তাহলে n এর ভ্যালু 100 বসাও, n/2 + 1 তম পদ মানে 51তম পদ। দেখছো? তার মানে তোমার 100টা এরকম করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে লিখে মাঝখানে পদটা তোমার এক দেখি তো মাঝখানে কোনটা আসে 1 2 3 এরকম করতে করতে দেখবে যে 51তম পদটা তার মাঝখানের পদটা আসছে। তার মানে তুমি যদি স্মার্ট ছেলে সেক্ষেত্রে তুমি কি করবা? মাঝখানের পদটা বলতে পারবা যে স্যার 51তম পদটা আমার মধ্যপদ, আমার আর এই টাইম নষ্ট করতে হবে না, আমার আর ওয়েস্ট অফ টাইম হবে না। সেজন্য আমি বলতে পারলাম যে এই ধারার মাঝখানের পদ আসবে হচ্ছে 51তম পদ। একইভাবে দেখো 7 আছে, বিজোড় আছে, তাহলে বিজোড় হলে কি মধ্যপদ কয়টা হবে? দুইটা হবে। সূত্র কি n+1/2 + 1 তম পদ, আরেকটি সূত্র কি n-1/2 + 1 তম পদ। তাহলে এই দুইটা সূত্র অ্যাপ্লাই করে আমাকে এই সূত্র অঙ্কটা করতে হবে। জাস্ট সূত্র n এর জায়গায় বসাবো একবার 7, আরেকবার কত বসাবা? এই সূত্রটা বসাতে দেখবো 5তম পদ আসছে। আবার এখানে দেখো এই সূত্রটা অ্যাপ্লাই করার পর দেখতেছি যে 4তম পদ আসছে মধ্যপদ। তার মানে যেহেতু বিজোড় আছে তোমরা দুইটা মধ্যপদ পাবা, একটা হচ্ছে 4 নাম্বার এবং একটা হচ্ছে 5 নাম্বার পদ হবে আমাদের কি মধ্যপদ। তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করে তুমি অঙ্কটা করতে পারলা। এখন এই পর্যন্ত যে পড়ালাম এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা এখন সেটা আগে বলো। আমি তোমাকে দেখাচ্ছি। তাহলে যেটুকু পড়ালাম এখান থেকে পড়াইছি দেখো, এই যে এখান থেকে পড়ালাম এইগুলো, এই সূত্রটা পড়াইলাম, তারপরে এই যে এই অঙ্কটা করাইলাম, তারপরে অঙ্কটা করাইলাম, তারপরে এই অঙ্কটা দেখাই দিলাম। তাহলে এর মধ্যে থেকে কোনো প্রকার কনফিউশন আছে কিনা, আর কনফিউশন থাকার কথাও না, তারপরে দেখো যে কোনো কনফিউশন আছে কিনা, থাকলে আমাকে বলো, আমি সেই লাইনটা ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে আমরা কন্টিনিউ করলাম। আর তোমরা দেখো কোনো সমস্যা হলে আমাকে জানাও, তাহলে আমরা সেই সমস্যা নিয়ে আলোচনা করবো। যেমন দেখো এই যে একটা ধারা, একটা বিস্তৃতি a + x টু দি পাওয়ার 44, এটা হচ্ছে একটা বিস্তৃতিতে 21 এবং 22তম পদ দুটি সমান হলে, তার মানে এখানে দেখো তার মানে আমাদের এই বিস্তৃতিতে 21 এবং 22তম পদ দুটি পরস্পর সমান। তাহলে বলা হলো যে হ্যাঁ আমাকে একটা ম্যাথ দেওয়া আছে। আর কোনো সমস্যা? আচ্ছা, তাহলে দেখো এই যে এই বিস্তৃতি, আমার একটা বিস্তৃতি আছে, এই বিস্তৃতিতে বললো যে এটার 21তম পদ এবং 22তম পদ দুটো সমান। তার মানে এই একটা কন্ডিশন আমাকে বলে দেওয়া আছে। এই কন্ডিশন অ্যাপ্লাই করার মাধ্যমে আমরা বলতে পারবো যে এখানকার x এর ভ্যালুটা কত। এই যে x এর ভ্যালুটা আমরা বের করতে পারবো, এখানকার x এর ভ্যালু বের করতে পারবো। তাহলে দেখি কি করা যায়। তাহলে আমরা এই বিস্তৃতিটা প্রথমে জানলাম, এই বিস্তৃতিটা লিখে নিলাম। লিখে নেওয়ার পর এটার r+1তম পদ আমরা লিখবো। কারণ এটার সূত্র একটু আগে দেখালাম, একটু আগে তোমাদের এই সূত্রটা দেখালাম যে কোন একটা বিস্তৃতিতে r তম 1 পদের সূত্র হচ্ছে NCR a টু দি পাওয়ার n - r a টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে এই যে সূত্রটা তোমাদের একটু দেখা যায়, তাহলে তোমাদের অঙ্কটা করতে সুবিধা হবে। যেমন এই যে আমাদের NCR a টু দি পাওয়ার r+1 তম পদ, তাহলে a + x টু দি পাওয়ার n যদি হয় একটা বিস্তৃতি, এটার r+1 তম পদের সূত্র কি NCR a টু দি পাওয়ার n - r ইনটু x টু দি পাওয়ার r। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের এই ভ্যালুটার এই সূত্রটা আমরা বসাবো। তাহলে এই সূত্রটা বসালে আমরা এখান থেকে বলতে পারবো যে আমাদের এখানে আমাদের NCR a টু দি পাওয়ার n - r এর ভ্যালু এখানে 1, তাহলে আমাদের 1 বসাই দিলাম x টু দি পাওয়ার r। তাহলে ফাইনালি এখান থেকে আমরা পাবো কত? কারণ এর সাথে দেখো এখানে 1 আছে, তাহলে সেই ক্ষেত্রে NCR এই x টু দি পাওয়ার r আমরা এখান থেকে পাচ্ছি। তাহলে এটা আসলে কি r+1 তম পদ। এখন আমাদের r+1 তম পদটা কিভাবে আসে? যেমন দেখো r+1 তম পদ মানে কি মাঝখানের একটা পদ, মাঝখানে r+1 আছে, উপরে প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে r+1 তম পদ, মানে তারপর যেতে যেতে আমার শেষের পদ আসে। তার মানে r+1 এর মাঝখানের যে কোনো পদ আমরা নিয়ে কাজ করতে পারি। r+1 তম পদ এটাই বোঝে যে মাঝখানের কোন একটা পদ নিয়ে আমরা কাজ করতেছি। এখন আমাকে বলা হলো যে 20তম পদ,
আর 21তম পদ আর 22তম পদ দুইটা পরস্পর সমান। তাহলে আগে প্রথমে 21তম পদটা বের করি। এখন 21তম পদ বের করার জন্য r প্লাস 1তম পদ নিয়ে কাজ করি, তাহলে 21 কে আমরা কি লিখতে পারি 20 প্লাস 1। তাহলেই তো আমরা এটাকে r প্লাস 1 এর সাথে সমতুল্য আকারে লিখতে পারবো। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমাদের 20 প্লাস 1, 21 কে আমরা ভাঙলাম, ভেঙে 20 প্লাস 1 আকারে লিখলাম। তাহলে আমরা r প্লাস 1 অর্থাৎ মাঝখানের ওই 21তম পদটা বের করতে পারবো। তাহলে যেটাই 20 প্লাস 1তম পদ সেটা অ্যাকচুয়ালি আমাদের 21তম পদ আসবে। 21তম পদ মাঝখানের একটা পদ, আর r প্লাস 1 মাঝখানের পদে নির্দেশ করে। তার মানে এই 21তম পদ 20 প্লাস 1তম পদটা কি মাঝখানের r প্লাস 1তম পদ। তার মানে এই সূত্রটা অ্যাপ্লাই করো, এনসিআর। এই যে এটা হচ্ছে r প্লাস 1তম পদ, তার মানে এনসিআর। তাহলে r এর ভ্যালু কত 20, r এর ভ্যালু 20 বসাও, আর x টু দি পাওয়ার r এর ভ্যালু কত 20, এই যে r এর ভ্যালু 20 বসাই দিছো। তার মানে এখন যদি আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি, তাহলে সেক্ষেত্রে এই এনসিআর এটাও একটা সূত্র আছে, এনসিআর এই সূত্র হচ্ছে আমাদের n ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই আমাদের আসবে হচ্ছে r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস আচ্ছা r ফ্যাক্টরিয়াল। তাহলে এই ক্ষেত্রে এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করছি। দেখো এনসিআর তাহলে মানে n এর ভ্যালু কত 44, তাহলে 44 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টরিয়াল মানে কত 20 ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস 1 ফ্যাক্টরিয়াল। তাহলে এখানকার এই সূত্রটা তোমাকে নোট রাখতে হবে। তার মানে তুমি যদি চিন্তা করো তুমি একটা সিম্পল ম্যাথ করতেছো এবং সেই ম্যাথের মধ্যে a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। এখন তুমি সবই পারো কিন্তু a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা জানো না, তাহলে তুমি সেই ম্যাথটা পারবা 100% পারবা না। তাহলে সেই জন্য এই বেসিক সূত্রগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। আর যেহেতু এটা একটা তোমাদের মিড টার্ম প্রিপারেশন, সেই জন্য এখানকার কিন্তু মেন সূত্রগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি এবং মেন ম্যাথগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে সেক্ষেত্রে তোমার এই সূত্রগুলো কিন্তু নোট ডাউন থাকতে হবে, তাহলেই তুমি এই ম্যাথগুলো করতে পারবা। আর একটা জিনিস তুমি খেয়াল করবা, তুমি যে কোনো ম্যাথের ক্ষেত্রে যদি তোমার মোটামুটি তুমি ক্লাস 1 2 3 4 5 6 9 10 ইত্যাদি পড়ে থাকো, সেক্ষেত্রে তোমার কি হবে যে তুমি ম্যাথ বেসিক জিনিসগুলো বুঝতে পারবা। আর যেখানে তুমি আটকে যাবা তার মানে বুঝবে সেখানে কোনো না কোনো সূত্র অ্যাপ্লাই করা আছে। যেমন তুমি অনেকে এই জায়গাটা আটকে যাবে, তার মানে বুঝবে এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করা আছে, কারণ তুমি সূত্রের দিকে নজর দিবা। মানে যে সকল জায়গায় তুমি বুঝতে সমস্যা হচ্ছে তার মানে বুঝবা সামথিং এখানে কোনো সূত্র কোনো না কোনো সূত্র অ্যাপ্লাই করা হয়েছে। তখন তুমি ফোকাস দিবা হচ্ছে এই সূত্রটা তোমার নলেজে নিয়ে আসা, বা সূত্রটা তুমি ঘাটাঘাটি করে বের করো, তাহলেই বুঝবা যে ওই জায়গাটা তুমি বুঝতে পারছো। আর বেসিক জিনিস তুমি সবই মোটামুটি বুঝতে পারবা, কারণ যেহেতু তোমার এখন অনেক বড় ক্লাসে পড়ো। তাহলে এখানে আমাদের ফাইনালি এখান থেকে আমরা কি লিখতে পারলাম যে 44 ফ্যাক্টরিয়াল ডিভাইডেড বাই 20 ফ্যাক্টরিয়াল, আর এটা বিয়োগ করে তুমি 24 পাবা, 24 লিখে দিলা, আর x টু দি পাওয়ার 28 লিখে নিলাম। এখন একই ভাবে তার মানে এই জিনিসটা আমরা কিসে পাইলাম বলো তো? এই জিনিসটা পাইলাম হচ্ছে এই 21তম পদ। এখন 22তম পদ যদি বের করতে চাই, তাহলে 22তম পদের মাঝখানে কোনো একটা আছে, তার মাঝখানে পদ বের করার জন্য আমাদের r প্লাস 1তম নিয়ে কাজ করতে হয়। তাহলে r প্লাস 1তম পদ মানে কত? এই 22 কে আমরা কি লিখতে পারি 21 প্লাস 1 লিখতে পারি। তার মানে 21 প্লাস 1তম পদ। 21 প্লাস 1তম পদ যদি হয় তাহলে সূত্র ইউজ করো, এই যে r প্লাস 1 এর পদের সূত্র ইউজ করো। তাহলে r কত এখানে? r হচ্ছে আমাদের কত? r হচ্ছে 21। তাহলে n এর ভ্যালু 44 তো আছে, কারণ এর ধারা 44 থেকে আসছে, এই ধারা 44 থেকে আসছে, তাহলে 44 সি আর r এর ভ্যালু কত 21, তাহলে 21 বসাই দাও। আর x টু দি পাওয়ার r এর ভ্যালু কত 21 বসাই দাও। বাস, এখানে কিন্তু কোনো জটিলতার কিছু নাই। এই দেখো এত বড় একটা ম্যাথ কিন্তু এখানে কিন্তু কোনো জটিলতার কিছু নাই। এখানে সমস্যা হচ্ছে তোমার যে তুমি সূত্র জানো না, আর এবং সূত্র এবং কিছু বেসিক না জানার কারণে মানে এই তম বলতে কি বোঝাচ্ছে, তারপর মধ্যপদ বলতে কি বোঝাচ্ছে, আর প্লাস অন্তম পদ বলতে কি বোঝাচ্ছে, এরকম ছোট ছোট বেসিক না থাকার কারণে এখানে ম্যাথগুলো অনেকের কাছে কঠিন মনে হয় যে এটা কিভাবে করে, মুখস্থ করার চেষ্টা করে। কিন্তু মোটামুটি যদি একটু বেসিক যদি তোমার থাকে তাহলে কিন্তু এই ম্যাথগুলো তুমি ইজিলি হ্যান্ডেল করতে পারবা। মানে এখানে অত জটিলতা তেমন কিছু নাই। এখন তারপরে আমাদের নেক্সট স্টেপটা করতে হবে। এখন ঠিক আছে, এখন দেখো আমাদের কি করতে হলো যে এই পদটা বের করবো। তাহলে এই পদের ক্ষেত্রে এইটুকু তোমাদের বুঝাই দিলাম। তো সেক্ষেত্রে এটা আসলো কি আমাদের এইটা সূত্র অ্যাপ্লাই করলাম যে এনসিআর এর সূত্র কি n ফ্যাক্টরিয়াল বাই r ফ্যাক্টরিয়াল ইনটু n মাইনাস r ফ্যাক্টরিয়াল। এই যে সূত্র অ্যাপ্লাই করলাম আগের মতই, জাস্ট এই যে ভ্যালুটা ক্যালকুলেশন করার পর তুমি এই ভ্যালুটা পাচ্ছ। এখন লক্ষ্য করো কত সহজ বিষয়, যে বলা হলো যে এই বৃত্তের 21তম পদ এবং 22তম পদ দুটো কি সমান। মানে 21তম পদ এইটা এবং 22তম পদ এইটা, তার মানে এই দুটো সমান হতে হবে, আমাকে 100% সমান করতে হবে, কারণ এটা সমান বলেই দিছে সমান হলে x এর মান নির্ণয় করো। তাহলে সমান করে দেই, আমার আর কোনো কাজ নাই, কারণ এই পার্ট এবং এই পার্ট সমান করে দিলাম। এখন যদি সমান করার পর কি করে দেখি, আরো সহজ কাজ, সেটা হলো কি এই 40 কেটে যাচ্ছে, তাহলে থাকবে কি এরপরে থাকে 1, আর 20 ফ্যাক্টরিয়ালকে 20 ফ্যাক্টরিয়াল আকারে লেখো, এবং 24 ফ্যাক্টরিয়ালকে আমরা কি লিখতে পারি 24 ইনটু 23 ফ্যাক্টরিয়াল। 100% দেখা যাবে সূত্র, এটা আমরা দেখেছি একটু আগে। তার মানে এটা লিখলাম, আর 44 এর জায়গায় x টু দি পাওয়ার 10 আর এখানে আছে হচ্ছে x টু দি পাওয়ার 21। তাহলে দেখো এই জিনিসটা কই থেকে আসলো, এইভাবে কিভাবে লিখলাম, আগে x এর ভ্যালুটা বসাই দিই। তার মানে এই 20টা কি গুণ আকারে আসে না, এই পাশে গেলে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে x টু দি পাওয়ার 21 ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 20,
এটাকে আমরা যদি ভেঙে লিখি তাহলে x টু দি পাওয়ার 21 মাইনাস 20, মানে ওর নিচের ভ্যালুটা উপরে দিয়ে দিলাম, তাহলে থাকে কত x টু দি পাওয়ার কত, x টু দি পাওয়ার থাকে হচ্ছে আমাদের 1, x টু দি পাওয়ার 1, তার মানে আমাদের x টু দি পাওয়ার মানে কত x, এই জন্য এখানে x লেখা হচ্ছে। তার মানে তুমি যখন এখন ম্যাথ করতে করতে এই বিষয়গুলো তুমি আয়ত্তে আনতে পারবা, তাহলে তুমি পরবর্তীতে এই জিনিসগুলো ইজিলি করতে পারবা। এখন তাহলে এই বিষয়টা আসলে হচ্ছে x, এবং এই পাঁচটার 21 ফ্যাক্টরিয়াল কে আমরা কি লিখতে পারি, 21 ফ্যাক্টরিয়াল কে লিখতে পারি হচ্ছে 21 ইনটু 20 ফ্যাক্টরিয়াল, তাহলে 21 ইনটু 20 ফ্যাক্টরিয়াল লিখে নিলাম, আর 23 ফ্যাক্টরিয়ালকে 23 ফ্যাক্টরিয়াল আকারে লিখলাম। 1 ডিভাইডেড বাই 24, আর এখানে থাকলো কি দেখো, এই যে দেখো, এই যে এখানে লক্ষ্য করো, এখানে কাটাকাটি আছে, সেটা হলো কি এই 20 ফ্যাক্টরিয়াল এই 20 ফ্যাক্টরিয়াল কাটা যায়, তারপর এই 23 ফ্যাক্টরিয়াল এই 23 ফ্যাক্টরিয়াল কাটা যায়, থাকে কিন্তু 1/24 ইনটু 1/21 ইনটু x, তাহলে থাকে কি x ইকুয়াল টু কত আসে, এই এটা আসে আমাদের কি 1/24 1/24, আর এটা আছে ভাগ আকারে, পাশে গেলে কি গুণ হয়ে যায়, অথবা তুমি আড়াআড়ি গুণ করে করতে পারো, কোনো অসুবিধা নেই, তার যেটা সুবিধা, যে যত বেশি x পাঠাবা সে তত বেশি শর্টকাট ইউজ করতে পারবা, আর তুমি আড়াআড়ি গুণ করে তুমি এখানে তো পাবা, সিম্পল ক্যালকুলেশন থাকে কি এখানে 7/8 কাটাকাটি করে তুমি পাবা হচ্ছে 7/8, তার মানে দুইটা ভ্যালু সমান করার পর তুমি কি পাচ্ছ, x এর ভ্যালু পাচ্ছ হচ্ছে 7/8। দেখো কত সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ। এখন বলো যে এই ম্যাথে কোনো সমস্যা আছে কিনা, বা এই ম্যাথে বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, বলো। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ, অঙ্ক কি বুঝছো? এই ম্যাথ বুঝছি স্যার, কিন্তু এর আগে একটা ম্যাথের সমস্যা ছিল স্যার। আচ্ছা হ্যাঁ, কোথায় দেখি আমরা, কোন জায়গায় বলো। স্যার এখানে না স্যার, এই প্রশ্নটা হচ্ছে স্যার, এই আপনি যে ম্যাথ করেছেন না এটা বুঝছি, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল স্যার। প্রশ্ন কোনটা বলো। স্যার 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 2n, স্যার এখানে পদ সংখ্যা কয়টি হবে স্যার? 1 টু দি পাওয়ার 1 মাইনাস x টু দি পাওয়ার 2n 2n 2a, এর মধ্যপদ কয়টি? 2a 2n এর মধ্যপদ কয়টি? 1 মাইনাস 2n, হ্যাঁ টু দি পাওয়ার 2n এর 1 মধ্যপদ মাইনাস কয়টি? x টু দি পাওয়ার 2n এর মধ্যপদ কয়টি? জি স্যার। হ্যাঁ স্যার। এখন n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে মধ্যপদ, n এর ভ্যালু যখন 1 হবে তাহলে মধ্যপদ যদি জোড় হয়, দেখো এটা যদি n মাইনাস 1 মাইনাস x টু দি পাওয়ার n এর ভ্যালু যদি 1 বসে তাহলে কত 2, তাহলে 2 হলে জোড়, তার মানে জোড় সংখ্যা হলে মধ্যপদ একটা, আর যদি n এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে এটা, তোমার n এর ভ্যালু যদি জোড় হয়, n এর ভ্যালু যদি এখন এখানে যেমন n এর ভ্যালু 100 আছে তাহলে জোড়, তার মানে কিন্তু মধ্যপদ একটা, তার মানে জোড় হলে হয় একটা, আর যদি n এর ভ্যালু এমন ভ্যালু বসে, যেমন ধরো তুমি এখানে বসে হচ্ছে 1 বসে, তাহলে দেখো 2 আসে, আবার 2 বসাও তাহলে কত আসে, 2 2 4, আবার 3 বসে, 3 2 6, মানে সবগুলো জোড় আছে, তার মানে মধ্যপদ বসে একটা, বুঝলা? মানে এইরকম যদি থাকে, এর ভ্যালু যদি তোমার এরকম দেওয়া না থাকে, এখানে কি দেওয়া আছে না 100, তার মানে মধ্যপদ হবে একটা, আবার দেখো এখানে কত আছে 7, তার মানে কি মধ্যপদ হবে দুইটা, তার মানে এখানে তো আমার এন এর ভ্যালুটা দেওয়া নাই, তাহলে এন দেওয়া আছে, আমি এন এর জায়গাটা আমি 1 2 3 বসে চেক করে দেখবো, তাহলে প্রথমে 1 বসে, তার মানে 2 1 2, আবার 2 বসে, তাহলে 2 2 4, আবার 3 বসে, 3 2 6, আবার 4 বসে, 4 2 8, আবার ধরো কত বসে, 50 বসে, 50 দিয়ে সব জোর আছে, জোর হলে মধ্যপদ একটা হয়ে গেল। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এটা কি, আচ্ছা এটা কি অতি সংক্ষিপ্ততে আসছে না? হ্যাঁ অতি স্যার সংক্ষিপ্ত, আপনার কথা শোনা যাচ্ছে, 2013 সালে এসেছিল। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি কি অগ্রসর হবো সামনে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার আগাতে পারেন। হ্যাঁ, আমরা তো সামনের দিকে যাচ্ছি। তাহলে এখন আমাদের নেক্সট যাই, সেটা হলো যে এই বৃষ্টিতে এক্স বর্ধিত পদের মান বের করতে হবে। তাহলে একটা বৃষ্টি দেওয়া আছে এরকম, এটা হচ্ছে আমাদের এরকম ডট 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 এরকম অনেক দূর পর্যন্ত যায়, তার মানে 10তম পদ আছে এখানে। তাহলে এখানে এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ মানে কি, এক্স বর্জিত পদ মানে কি, মানে সেখানে এক্স থাকবে না, মানে এমন একটা পদ আছে যেখানে আমার কোনো এক্স থাকবে না, তাহলে সেখানে কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, মানে ওই জায়গাটায় আমাদের ফিক্সড ভ্যালু। এক্স থাকা, এক্স না থাকা মানে কি, এক্স না থাকা মানে হচ্ছে ওই জায়গাটায় যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে ফিক্সড ভ্যালু। এক্স থাকা মানে কি, এক্স থাকা মানে হচ্ছে এক্স এর জায়গায় 1 2 3 4 5 6 ইত্যাদি আমরা বসাতে পারবো। আর এক্স না থাকা মানে কি, ওখানে কোনো ভ্যালুই আমরা বসাতে পারবো না, মানে যা আছে তাই সারা জীবন ওটা ফিক্সড ভ্যালু। 100 যদি থাকে সে সারা জীবন 100ই থাকবে, বাট বাকি আগের ভ্যালুগুলো তুমি এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে ভ্যালুগুলো কম বেশি হতে পারে, বা পরের যে ভ্যালুগুলো আছে সেটা এক্স এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের ভ্যালুগুলো কম বেশি হতে পারে। তাহলে এক্স বর্জিত পদ মানে হচ্ছে এমন একটা ভিতরে পদ আছে সেই পদের জায়গায় কোনো এক্স থাকবে না, অর্থাৎ সেই ভ্যালুটা ফিক্সড থাকবে এবং তার আগে এবং পরের যে সকল জায়গায় এক্স থাকবে সেই ভ্যালুগুলো আমরা চেঞ্জ করতে পারবো। তাহলে এই বৃষ্টিটাতে আমাদের r+1তম পদ ধরে নিলাম হচ্ছে এক্স বর্জিত পদ, কারণ দেখো প্রথম পদে আমাদের এক্স বর্জিত পদ নাও থাকতে পারে, আবার শেষ পদে না থাকতে পারে, মাঝখানে কোথাও একটা আছে যেটা হচ্ছে এক্স বর্জিত পদ।
এটা ফার্স্ট ইনিশিয়ালি তোমাকে একটা অ্যাজাম্পশন ধরে নিতে হবে। তাহলে ধরে নিব আমরা যে এই একটা বিস্তৃতির মাঝখানে কোন একটা পদ আছে, মানে r+1 তম পদ একটা আছে, যেই পদে কোনো x থাকবে না এবং সেই পদের ভ্যালুটা ফিক্স থাকবে। তাহলে এখানে আমাদের এই বিস্তৃতির আমাদের r+1 তম পদ কত হবে? r+1 তম পদের সূত্র আমরা একটু আগে দেখালাম, mcr a to the power n minus r into x to the power r। তাহলে এইরকম এই যে r+1 তম পদের যে সূত্রটা, এখন তোমার এই সূত্রের দিকে যেতে হবে। r+1 তম পদের সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এই যে r+1 তম পদের mcr a to the power n minus r into x to the power r। বুঝতে পারছে? এই যে বিস্তৃতির a plus x to the power n বিস্তৃতির, a plus x to the power n বিস্তৃতির, a plus x to the power n বিস্তৃতির। তাহলে এই যে a plus x to the power n বিস্তৃতি, এটাকে তুমি a ধরো, a plus x to the power n, x to the power n। তাহলে এখানে আমাদের a plus minus x to the power n এইভাবে চিন্তা করবে, কারণ এখানে তো মাইনাস আছে, তার মানে এখানে এইভাবে চিন্তা করা। তাহলে ncr, n এর ভ্যালু কত? n এর ভ্যালু হচ্ছে আমাদের 10। এই যে a plus x to the power n, n এর ভ্যালু হচ্ছে 10। তাহলে এই n এখানে রাখে দিয়ে দিবা। হ্যাঁ, তার মানে ncr মানে 10cr ncr into a to the power n minus 1 এর ভ্যালু কত? 2x স্কয়ার। এই যে 2x স্কয়ার to the power n minus r, n মানে কত? 10 minus r। সূত্র, যে সূত্র, এখানে আর কিছু করে নাই। আর x to the power r, x এর ভ্যালু কত এখানে? এই যে মাইনাস সহ ধরে নিবা, সূত্রে যেহেতু প্লাস আছে ভিতরে মাইনাস দিয়ে করে নিবা, তার মানে -1/2x³ to the power r। সূত্র, যে সূত্র অ্যাপ্লাই করলাম, আর x plus r+1 তম পদের সূত্রটা। সূত্র অ্যাপ্লাই করার পর আমাদের কি করতে হবে? এই এটা এরকমই রাখছো, আর 2 ইনটু আমাদের x স্কয়ার আছে এখানে, আর তাহলে এই x স্কয়ারের পার্টটা আলাদা করলাম আর 2 পার্টটা আলাদা করলাম, কারণ এই দুটার উপরে তো রুট আছে, মানে পাওয়ার আছে। তাহলে 2 টু দি পাওয়ার 10 মাইনাস r আর x টু দি পাওয়ার x স্কয়ার আছে, তার মানে কি এখানে আছে কি 10 মাইনাস r, তার মানে x টু দি পাওয়ার 20 মাইনাস 2 r আকারে লেখা যায়। আর এখানে আমাদের -1 টু দি পাওয়ার r লিখে নিলাম, আর এই পাশটাতে আমরা আলাদা করে লিখে নিলাম, অর্থাৎ মাইনাস পার্টটাকে আলাদা করলাম আর এই পাশটাকে আলাদা করলাম। সহজ, এর তো তেমন কিছু নাই। তাহলে এখানে আমাদের এই -1 টু দি পাওয়ার r টাকে সামনে নাও, তারপর 10cr টাকে এই পাশে রাখো, আর 2 টু দি পাওয়ার 2 মাইনাস r এটাকে এই পাশে রাখো, আর x টু দি পাওয়ার এটাকে এই পাশে রাখো, আর এই পাশের 1/2 টু দি পাওয়ার x কিউ টু দি পাওয়ার r আছে, তাই না? তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 1/2 টু দি পাওয়ার r ইনটু x টু দি পাওয়ার কি আসে? x টু দি পাওয়ার 3r, কারণ এটা পাওয়ার সাথে গুণ আকারে আছে 3r। তাহলে -1 এটাকে এই পাশে রাখো, এটাকে এই পাশে রাখো, এটাকে তুমি ভাঙে লিখতে পারবা কিভাবে? দেখো এখানে একটা লাইন ইউজ করা হয়েছে, সেটা কি? এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো না, 1/2 টু দি পাওয়ার, এখানে তুমি এভাবে লিখতে পারো, এই জিনিসটাকে ভেঙে করে দিচ্ছি, এই জিনিসটাকে তুমি এভাবে লিখতে পারো 2 টু দি পাওয়ার মাইনাস r ইনটু x টু দি পাওয়ার -3r। এটাকে লিখলে তুমি ডিভাইড আকারে লিখতে পারো। এখন এখানেও 2 আছে, আবার এখানেও 2 আছে, তাহলে বেস বেস সমান, পাওয়ারকে যোগ করতে হয়। তাহলে 10 মাইনাস r প্লাস মাইনাস r, তাহলে প্লাস মাইনাসে মাইনাস r। সহজ। আবার এই দেখো x টু দি পাওয়ার -3r আছে, আবার x টু দি পাওয়ার এটা আছে, তার মানে কি এই পার্টের সাথে এই পার্টটা যোগ করতে হবে। তাহলে দেখো x টু দি পাওয়ার 20 মাইনাস 2r প্লাস এখানে মাইনাস আছে কত? 3r, -3r, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, সেজন্য -3r। এটা এরকমই রাখো, এটা এরকমই রাখো, এটা 10 মাইনাস 2r আর x টু দি পাওয়ার 20 মাইনাস এখানে 5r, বাস হয়ে গেল। এখন দেখো, এখন এটা কি r তম পদ না? r তম পদ। এখন আমি ধরে নিয়েছি যে এই r তম পদে আমাদের x বর্জিত পদ আছে, তার মানে এই r তম পদে আমাদের x বর্জিত পদ আছে, তার মানে সেখানে কোনো x এর ভ্যালু থাকবে না, x এর ভ্যালু থাকা যাবে না, কারণ এটা x বর্জিত পদ আমরা ধরে নিয়েছি। তার মানে x এর এমন একটা ভ্যালু আছে যার কারণে এই জায়গাটা 0 চলে আসে, মানে এই পার্টটা আমাদের 0 আসতে হবে, x বর্জিত, x থাকা যাবে না। তার মানে কি x থাকা যাবে না, তার মানে x টু দি পাওয়ার এত ইকুয়াল টু x টু দি পাওয়ার 0। তার মানে কি দেখো তো, একটু লক্ষ্য করো, দেখো আমি তোমাকে একটু বোঝাই দিচ্ছি বিষয়টা, যে x বর্জিত পদ মানে কি এখানে x থাকা যাবে না। এখন এখানে আমাদের x থাকা যাবে না মানে কি এই পুরো ভ্যালুটা আমাদের 1 আসতে হবে, তার মানে এই পার্টের সাথে 1 গুণ করলে একটা ভ্যালু তুমি পাবা। কিন্তু যদি তুমি এখানে এটার সাথে 0 গুণ করে দাও, তার মানে কি পুরো ভ্যালুটাই 0 চলে আসবে, মানে r+1 তখন 0 হয়ে যাবে। কিন্তু 0 তো হবে না, আমাদের একটা নির্দিষ্ট ভ্যালু থাকবে, কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। সেই জন্য কি করতে হবে? সেই জন্য আমাদের এই যে এই পার্টটাকে আমাদের 1 করতে হবে, এই পার্টটাকে 1 করতে হবে, 1। তার মানে এই পার্টটাকে 1 করতে গেলে আমাদের কি করতে হবে? সামথিং টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে এই পাশের যে ভ্যালুটা, এই পাশের ভ্যালুটা, এই ভ্যালুটা আমাদের কত আসবে? x টু দি পাওয়ার 0 সমান হবে। এবার বুঝলা? এই পাশের ভ্যালুটা আমাদের x টু দি পাওয়ার 0 সমান আসবে, অর্থাৎ এটা ভ্যালুটা আসবে 1 1 1। তার মানে তুমি যদি এটা 0 করো, মানে এভাবে যদি অনেকে করো, তাহলে x টু দি পাওয়ার 20 মাইনাস 5r ইকুয়াল টু 0, তাহলে কিন্তু হলো না, তাহলে হলো না কেন? এই পাশে ভ্যালুটা 0 চলে আসলো, এই পাশে ভ্যালুটা তখন 0 আসলো, আর এই পাশে ভ্যালুটা 0 আসলো, হোল ভ্যালু পুরো ভ্যালুটাই 0 চলে আসবে, গুণ আকারে আছে যেহেতু। তাহলে তো r+1 তখন 0 আসছে, কিন্তু আমাদের 0 আসা যাবে না, আমার আসতে হবে কি সেই পদটাতে x এর মানটা থাকা যাবে না, কিন্তু বাকি ভ্যালুটা থাকবে। তার মানে আমাকে x টু দি পাওয়ার 0 এখানে করতে হচ্ছে, x টু দি পাওয়ার 0 করতে হচ্ছে। তাহলে 0 যদি করো,
এই বেস বেস কাটা যাবে, তো থাকবে কি পাওয়ার ইকুয়াল টু 0 আসবে। এখন জাস্ট সিম্পল যোগ বিয়োগ করে তুমি আর এর ভ্যালু পাচ্ছ 4। তার মানে এখানে আর এর ভ্যালু যদি 4 ইউজ করি, আমরা আর এর ভ্যালুটা কত ইউজ করি, 4 ইউজ করি, তাহলে এই ভ্যালুটা আমাদের 1 চলে আসছে। তার মানে সেটা হচ্ছে x পরিচিত পদ। তাহলে আর এর ভ্যালুটা এখন জাস্ট ওই ভ্যালু জায়গায় 4 বসায় দাও। এই যে আমাদের এই পাশে যে ভ্যালুটা আছে, এই যে ভ্যালুটা আছে এখানে আমাদের, এই ভ্যালুটার এখানে আমাদের আর এর ভ্যালুটা তো 4 বসাও। তাহলে আর এর ভ্যালুটা 4 বসায় দাও, আর এর ভ্যালুটা 4 বসাও, বসাই দিলা, ফাইনালি তুমি ভ্যালু পাচ্ছ হচ্ছে 880। তার মানে এই ধারার মাঝখানের যে 880তম পদ, কত 840তম পদ, 840তম পদ হচ্ছে আমাদের এক্স বর্ধিত পদ। হয়ে গেল, সিম্পল। এখন এই ম্যাথে কোনো সমস্যা আছে কিনা বলো, এই ম্যাথে কোথাও সমস্যা আছে কিনা বলো, সমস্যা থাকলে বলো, তাহলে আমি বুঝাই দিচ্ছি। না স্যার, সমস্যা নেই। ভেরি গুড। এখন তাহলে আমরা আরেকটা ম্যাথ দেখি, এটা হচ্ছে সেম ম্যাথ, স্যার সিমিলার আমার ম্যাথ। মনে হচ্ছে স্যার আপনি ক্যামেরা অফ করলে আমরা স্লাইড দেখতে পাচ্ছি না স্যার, কিন্তু এখন দেখতে পাচ্ছি, একটু আগে দেখতে পাচ্ছিলাম না। ও, তার মানে আমি যখন কথা বন্ধ করে দেবো তখন হয়তো ক্যামেরা দেখতে পাবা, মেবি মেবি মেবি। তাহলে এখন দেখা যাচ্ছে তো না? হ্যাঁ স্যার, মনে হচ্ছে ক্যামেরা অফ করলে তখন হয়তো দেখা যায় না, এরকম মনে হচ্ছিল। ও না না, আমি ক্যামেরা তো অফ করি না আসলে, তার মানে হয়তো বা অন্য কোনো কারণে এটা অটোমেটিক গুগলে অটোমেটিক হয়, করে। অটোমেটিক অটোমেটিক হয়। তাহলে দেখো, স্লাইডটাকে প্রায়োরিটি দেওয়া আছে, স্লাইডটাই দেখবে এটা। হুম, 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 হুম। তাহলে দেখো এই যে এই ম্যাথটা হচ্ছে 10তম পদ, 10তম পদ মানে 10 নম্বর পদটা বের করতে হবে। এটা তো অসীম একটা ধারা, এটা অসীম ধারা না, অনেকগুলো ধারা আছে, এর মাঝখানে 10তম পদটা বের করতে বলছে। তাহলে এটা একটা বিস্তৃতি, কি রকম টাইপের বিস্তৃতি, a প্লাস বি টু দি পাওয়ার n আকারের বিস্তৃতি। তাহলে এটাকে যদি তুমি চিন্তা করো, তাহলে 2 মাইনাস প্লাস দাও, আর এখানে -1/x², তার এটা ব্র্যাকেট দিয়ে দিলা, এই যে n, এটাকে আমি তুমি চিন্তা করো a প্লাস বি টু দি পাওয়ার n, এখানে এর ভ্যালু হচ্ছে 2 আর বির ভ্যালু হচ্ছে -1/x²। তাহলে এটা a প্লাস বি টু দি পাওয়ার n বিস্তৃতি আকারে লিখতে পারি, এবং এটা r প্লাস 1তম পদ। r প্লাস 1তম পদ কত, r প্লাস 1তম পদ মানে কি মাঝখানে কোন একটা পদ, কারণ মাঝখানে কোন একটা পদ সেটা 10তম পদ হতে পারে, 11 হতে পারে, 12 হতে পারে, 13 হতে পারে, 14 হতে পারে, 15 হতে পারে। কিন্তু আমরা আর প্লাস ওয়ান এর টেকনিক ইউজ করে, মানে মাঝখানে আর প্লাস ওয়ান এর জেনারেল সূত্র ইউজ করে সেখান থেকে 10তম পদটা বের করতে পারবো কেমনে। আর প্লাস ওয়ান তোমার পদের সূত্র কি জানো, এনসিআর এ টু দি পাওয়ার n মাইনাস আর ইনটু বি টু দি পাওয়ার, এটা হচ্ছে সূত্র, ব্যাপক সূত্র। এখন এই সূত্র হচ্ছে আর প্লাস ওয়ান তম পদ। এখন এই আর প্লাস ওয়ান তম পদের জায়গায় যদি আমরা এখানে 10তম পদ মানে কি, 10তম পদ মানে লেখা যায় 9 প্লাস 1তম পদ, তাহলে 10তম পদ। তার মানে এখানে 10তম পদ মানে হচ্ছে 9 প্লাস 1তম পদটা যদি বের করতে পারি, তাহলে তো সেটা হচ্ছে আমাদের 10তম পদ। আর 9 প্লাস 1তম পদকে আমরা এভাবে বলতে পারি না আর প্লাস 1তম পদ, আর এর জায়গায় কত 9, তাহলে এই যে 10কে আমরা ভাঙলাম হচ্ছে 9 প্লাস 1তম পদ, সেটা কি আর প্লাস 1তম পদের সমতুল্য হলো। আর প্লাস 1তম পদ মানে মাঝখানে কোন একটা পদ, সেটা কখন কখন হবে, 10তম পদের সমান হবে। তাহলে কত এনসিআর, এন এর ভ্যালু কত, ওই যে 18, উপরেরটা হচ্ছে এন, তাহলে 18 এনসিআর, আর এর ভ্যালু কত 9 ইনটু 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 2 টু দি পাওয়ার, এই যে সূত্র এর ভ্যালু আমাদের কত আসে, এর ভ্যালু হচ্ছে আমাদের 2, এই যে সামনে এর ভ্যালু 2 2, এই যে 2 2 টু দি পাওয়ার n মাইনাস আর, এন এর ভ্যালু কত 18 মাইনাস আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হচ্ছে আমাদের 9, এই যে 9 আর প্লাস 1তম পদ 9 ইনটু ইনটু বি টু দি পাওয়ার আর, বি এর ভ্যালু কত -1/x², আর এর ভ্যালু কত 9। তাহলে এই ক্ষেত্রে আমাদের জাস্ট এই ভ্যালুটা বসে দাও, এই ভ্যালুটা মাইনাস করে বসে দাও, আর এখানে আমাদের -1টাকে সামনে নিয়ে আসো, -1 টু দি পাওয়ার 9 কে সামনে নিয়ে আসো, আর 9 দ্বিগুণ 18, এই ভ্যালুটা আলাদা করে দাও। তাহলে এখানে কত আসলো, -1 টু দি পাওয়ার 9 এটা আসলো, এই পাশে ভ্যালুটা আসলো হচ্ছে এটা 2 টু দি পাওয়ার 9 এটা আসলো, 1 টু দি পাওয়ার এত আসলো। জাস্ট এখন তুমি এটা ক্যালকুলেটর ইউজ করো, এই ভ্যালুটা পাবো হচ্ছে এত, এই ভ্যালুটা পাবো হচ্ছে এত, এটা তুমি ক্যালকুলেটর ইউজ করতে পারো। আর এখান থেকে আমাদের ফাইনালি এটা ভ্যালু আসবে হচ্ছে এত, এবং এই ভ্যালুটা আসবে হচ্ছে আমাদের এত। মানে এটা তো আর ক্যালকুলেট ইউজ করে না, এক্স এর ভ্যালুটা এইভাবে আছে। ফাইনালি এখান থেকে আমাদের আসলো হচ্ছে যে মাইনাস, স্যার এখানে অনেকে হচ্ছে ওই এনসিআর এর ভ্যালুটা ক্যালকুলেটর দিয়ে ইউজ করতে জানে না, একটু ক্যালকুলেটর দেখাই দিলে বেটার হয় পরবর্তীতে যারা ভিডিওটা দেখবে। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেটর দেখাচ্ছি। তাহলে সেক্ষেত্রে আমি ক্যালকুলেটর ইউজ করাটা দেখে দিচ্ছি, তাহলে স্টুডেন্টদের বুঝতে সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে আমরা ক্যালকুলেটরে গেলাম, আমার ক্যালকুলেটর দেখা যাচ্ছে। জি দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, ভেরি গুড। তো সেক্ষেত্রে এখানে তোমার এই এনসিআর রিলেটেড এখানে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটা ইউজ করতে হবে। এই যে দেখো এখানে এন পিআর আছে, আবার এখানে এনসিআর আছে, তার মানে কি শিফট, এই যে ভাগ, ভাগের উপরে আমাদের এনসিআর আছে। হ্যাঁ, এই যে এনসিআর এই ভ্যালুটা আছে, তাহলে সেক্ষেত্রে আমাকে এই ভ্যালুটা এখানে বসাই দিতে হবে। ধরো আমরা একটা এক্সাম্পল নেই, আমাদের ধরো 5
এই যে সি, তারপর ধরো 2, এটা একটা এক্সাম্পল হিসেবে দেখলাম। ঠিক এইরকম ভাবে তোমাকে এই জায়গাটায় আসতে হবে। এসে আমাদের কি আছে, 18C9 আছে। তাহলে 18C9 হলে আমরা কি করব, 18 বসাবো প্রথমে, 18। আর এই দেখো ভাগের উপর হলুদ কালারের এনসিআর আছে, তাহলে সেক্ষেত্রে আমাদের শিফট তারপর হচ্ছে সি দিয়ে দিলাম, মানে যে এনসি। আর আর কত আছে, আর এর ভ্যালু হচ্ছে আমার 9, আর এর ভ্যালু হচ্ছে 9। তাহলে এই যে 9 দিয়ে দিলাম, দিয়ে পর ইকে দিলাম, এত 48620 আসছে, 48620। আর এখানে এই যে 48620 এই ভ্যালুটা সামনে আমরা এই যে বসাই দিছি, দেখা যাচ্ছে? এই যে জি স্যার। বসে দিছি। আর এই যে জাস্ট ক্যালকুলেটর বসাতে পারবা, এইগুলো ভ্যালু ক্যালকুলেটর বসাতে পারবা, তাহলে 510 পাবা। দেওয়ার পরে তুমি পাবা হচ্ছে মাইনাস সামনে দেওয়া আছে, কারণ বিজোড় সংখ্যা তো মাইনাস ক্যান্সেল করতে পারে না। আর এই 1/x⁸ 18 তো 18ই আছে। তাহলে এইভাবে তোমার এই বিষয়টা প্র্যাকটিস করতে হবে। তাহলে ফাইনালি তুমি এই অ্যান্সারটা পাবা। এটা হচ্ছে আমাদের কত, এটা হচ্ছে আমাদের 10তম পদ। 10তম পদ তাহলে কেমনে করলাম বুঝলে তো? তাহলে এই টাইপের তোমাকে এইভাবে প্র্যাকটিস করে করে 10তম পদ, 9তম পদ, 8তম পদ, 11তম পদ, 12তম পদ, 14তম পদ, 20তম পদ সবই পারবা। তাহলে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো তুমি এক্সামে অ্যান্সার করতে পারবা না। বুঝা যাচ্ছে? এখন এই ম্যাথটা তো সিমিলার, এখন আমাকে এই ম্যাথটা সিমিলার ম্যাথ। কি টাইপের সিমিলার ম্যাথ বলা আছে কি দেখো, যে এত বিস্তৃতিতে x⁷ এর সহগ নির্ণয় করো। তার মানে x⁷ আছে, এই বিস্তৃতিতে একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে x⁷, সেটার সামনে একটা ভ্যালু আছে 5 বা 10 বা 11 বা 20। এই x⁷ এর সহগ নির্ণয় করতে হবে। সহগ মানে কি, x⁷ এর সামনে যে ভ্যালুটা আছে সেটা হচ্ছে তার সহগ। যেমন দেখো এখানে x² এর সহগ কত, 2। তার মানে কি, ওই যে x⁷ যে মানটা আছে, বিসিতে x⁷ যেটা আছে, যে জায়গায় আমরা x⁷ পাবো, সেই জায়গায় তার আগের সংখ্যাটা কত সেটা আমাকে বের করতে বলছে। তাহলে এটা যদি বের করতে হয়, তাহলে মাঝখানের ওই x⁷ নাম্বার যে পদটা আছে সেটা তো আমাকে বের করতে হবে, তা না হলে কি ওই সহগটা বের করতে পারবো না। তার মানে এই ম্যাথের আমাদের r+1তম পদ, মানে মিডলের যে r+1তম পদ সেটা আমাকে বের করতে হবে। তাহলে মিডলের r+1তম পদ তা হচ্ছে আমাদের কি, x⁷x এর সহগটা আমরা পাবো। পদে আমরা কি আছে, x⁷x এর সহগ আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে r+1তম পদ আমাকে বের করতে হবে। তাহলে r+1তম পদের সূত্র ওই যে আগের মতনই সূত্র অ্যাপ্লাই করলাম, যেটা তো এর আগে তোমাকে সুন্দর করে দেখা দিলাম, জাস্ট সূত্র অ্যাপ্লাই করলাম এখানে, NCR x⁻r সূত্র। এই সূত্রটা এখানে আমরা অ্যাপ্লাই করলাম। করার পরে কি করলাম, একইভাবে সিম্পল হয়তো আগের মতনই ক্যালকুলেশন করলাম, করার পরে আমরা এই জায়গায় আসলাম, কারণ আগের ম্যাথের সাথে এই পর্যন্ত হুবহু সিমিলার ম্যাথ, আর কোনো এখানে চেঞ্জ আমরা করি নাই। নেক্সটে যেহেতু আমাদের সহগটা বের করতে বলছে, দেখো তাহলে সহগটা আমাদের এই যে r+1তম পদ যেটা আছে, r+1তম পদ, সেখানে কি x⁷ এর সহগ বের করতে বলছে। তার মানে এখানে এই যে x, এখানে এই পাশে কোনো x আছে, দেখো এই পাশে কি কোনো x আছে, এই পাশে কোনো x নাই, এই পাশে কোনো x আমাদের নাই, x⁷ এই পাশে নাই। তার মানে কি, এখানে এইটা একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকবে, 10 বা 5 বা 5000 বা 10,000, এটা হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, এখানে একটা ফিক্সড ভ্যালু আমরা পাবো। আর এখানে আমাদের x আছে, তার মানে এদিকে এখানে ভেরিয়েবল আছে, তার মানে এর সাথে আমাদের x⁷ আমরা পাবো। তার মানে এই এই x⁷ ইকুয়াল টু আমাদের x⁷ এখানে আমরা লিখতে পাবো, অর্থাৎ এখানে আমাদের x⁷ এর সহগ আমরা পাবো। এটা যেহেতু ফিক্সড ভ্যালু, তাহলে এখানে তো আমাদের x⁷ এর সহগ আছে, আর এখানে আমাদের x⁷ এটা হচ্ছে আমাদের x⁷ আকারে লিখতে পারবো, কারণ এখানে আর এর এমন একটা ভ্যালু থাকবে যার ফলে আমরা এটাকে x⁷ নামায় আর এখানে আসবে, x⁷ আসবে, আর এর সামনে তো হচ্ছে সহগ, তাহলে সেখানে আমরা সহগ পাবো। তার মানে ওই যে আগের মতন যে এই ভ্যালুটা 1 করতে হয়, 2 করতে হয়, যেহেতু এটা x⁷ সমান করতে হবে, তাহলে তো তার সামনের যে মানটা পাবো সেটা হচ্ছে তার সহগ। যেমন এখানে x² সহগকে 2, তার মানে এখানে x⁷ এর সমান হতে হবে, এই ভ্যালুটা x⁷ এর সমান যদি হয় তাহলে তো সামনে ভ্যালুটা সহগ আসে, তা নাহলে কি সহগ আসবে? কোনোদিন আসবে না। তার মানে এই x এর যে পার্ট আছে x⁷, এটা কার সমান হবে, x⁷ এর সমান হবে। তাহলে এখানকার যে r এর ভ্যালু দিয়ে এখানে যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x⁷, এবং তার ফলে এই যে সামনের ভ্যালুটা পাবো সেটা হচ্ছে x⁷ এর সহগ পাবো, আমরা অনেক ফিক্সড ভ্যালুটা পাবো। তার মানে ওই পার্টটুকু আমাদের সমান আসবে হচ্ছে x⁷ এর সমান আসবে। বুঝা গেল? তাহলে লজিক ইউজ করো, এটা যদি x⁷ এর সমান হয়, এটা যদি x⁷ এর সমান হয়, এটা যদি x⁷ এর সমান হয়, এটা যদি x⁷ এর সমান সমান আকারে হয়, তাহলে সামনে যে ভ্যালুটা পাবো সেটাই তো x⁷ এর সহগ। তাহলে সেক্ষেত্রে আমাদের দেখলাম যে এই ভ্যালুটা লিখলাম, তাহলে এখান থেকে x চলে যাবে, x যদি চলে যায় তাহলে থাকবে কি, উপরের পার্ট ইকুয়াল টু 7, তাহলে উপরের পার্ট ইকুয়াল টু 7, তাহলে থাকবে কত, 5r ইকুয়াল টু 22 মানে 7, তাহলে r ইকুয়াল ভ্যালু আসছে 3। তাহলে r এর ভ্যালুটা যদি 3 হয়, তাহলে যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে x⁷ এর সহগ পাবো আমরা। তাহলে সেটা কি পাবো আমরা, x⁷ এর সহগ আমরা পাবো। তাহলে সেক্ষেত্রে আর এর জায়গাটায় আমরা কত বসাবো, 7 বসাবো, আর এর জায়গাটায় 2 বসাবো, 3 বসাবো। তাহলে 3 বসে দিলে যে ভ্যালুটা পাবো
সেটা কি পাবো আমরা x⁷ এর সহগ পাবো। এই যে এখানে আমরা জাস্ট ওই যে ভ্যালুটা আছে এখানে, এই যে আমাদের যে মানটা আছে -1r এর জায়গায় আমরা বসাবো হচ্ছে 3, তাহলে এখানে 11r3 c3 সবগুলো ভ্যালু বসাই দিলাম। জাস্ট ক্যালকুলেশন করার পর আমরা এখান থেকে ফাইনালি এই ভ্যালুটা পাবো। তাহলে ম্যাথটা বুঝছো? বলো বুঝছো কিনা, ম্যাথ কি বুঝছো এটা? স্যার একবার পিছনের স্লাইড একটু জানতো স্যার। ঠিক আছে স্যার, বুঝছি। হ্যাঁ, এখানে মোটামুটি তেমন জটিলতার কিছু নেই। যদি বেসিক মোটামুটি একটু ক্লিয়ার থাকে তাহলে আশা করা যায় এগুলো তোমাদের আর কোনো প্রবলেম হবে না। আচ্ছা, এখন আসো যে আমাদের অধ্যায় 4-এ আছে হচ্ছে ফাংশন এবং ফাংশনের রেখা। এতগুলো খুবই সিম্পল, মানে বেশি জটিলতার কিছু নাই। তো ইম্পর্টেন্ট ম্যাথ গুলো প্র্যাকটিস করলেই তোমরা আশা করা যায় পারবা। তো দেখো এখানে কি কি ইম্পর্টেন্ট। আচ্ছা, আমার একটু প্রবলেম হয়ে গেল, একটু ওয়েট করে আমরা ঠিক করে নিই। হ্যাঁ, ঠিক আছে। এখন তাহলে আমার হচ্ছে যে এই ম্যাথটা আছে y = f(x), মানে এটা হচ্ছে একটা ফাংশন। এই ফাংশনে এই 4x - 7 / 2x - 4, মানে এরকম একটা, ধরো যে কোনো একটা ফাংশন হতে পারে, এরকম একটা ফাংশন হয় বা এরকম একটা ফাংশন হয় বা এরকম একটা ফাংশন হয়। তাহলে সেটার ইকুয়েশন হচ্ছে এরকম, x এর ভ্যালু তুমি 1 2 3 বসে এরকম একটা গ্রাফ, যে কোনো একটা গ্রাফ পাবা। মানে এরকম একটা ফাংশনের ভ্যালু দেওয়া আছে, মানে x এর ভ্যালু 1 2 3 4 5 6 ইত্যাদি বসালে তুমি এরকম বিভিন্ন ধরনের গ্রাফ পেতে পারো। তাহলে সেরকম একটা গ্রাফের এক্সাম্পল তোমার এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে y = f(x) = এত। এখন আমাকে প্রমাণ করতে বলছে কি f(y) = x, মানে x এর জায়গায় যখন আমরা y বসাবো সেটা কার সমান আসবে? x এর সমান আসবে। মানে এই x এর জায়গায়, এই সকল x এর জায়গায় আমরা যদি y বসাই তাহলে যে মানটা তুমি পাবা সেটা x এর সমান আসবে। মানে এই যে দেখো, আসলে তখন তোমরা ম্যাথ গুলো করবা, তোমরা আসলে হয় কি, তোমরা জাস্ট অঙ্ক করার সাথে সাথে দেখার সাথে সাথে অঙ্ক করা শুরু করো, মানে তোমরা একটু চিন্তা করো কম, যার কারণে তোমাদের বিষয়গুলো বুঝতে একটু অসুবিধা হয়। যার কারণে দেখো আমি কি করতে চাচ্ছি, যে এখানে x এর জায়গায় যখন আমরা y বসাবো, x এর জায়গায় যখন আমরা y বসাবো, তাহলে যে ভ্যালুটা আমরা পাবো সেটা পাবো x এর সমান। সেটা x কোনটা? যে এখানে ধরো তুমি সাপোজ তোমাকে एग्जांपल দিচ্ছি, মানে x এর ভ্যালু তুমি 2 বসাচ্ছ, তাহলে 4 × 2 - 7 ডিভাইডেড বাই 2 × 2 - 4, একটা নির্দিষ্ট ভ্যালু পাবা। সেই ভ্যালুটা কার সমান হবে? তুমি এই ফাংশনে যখন আবার x f(y) বসাবা, সেই ফাংশনটা যখন এখানে f(y) থাকবে সেটা কি সমান আসবে? x এর সমান আসবে। আচ্ছা, যাই হোক, আমরা এখন থিওরিতে বেশি যাচ্ছি না, আমরা জাস্ট তোমাদের এক্সামের জন্য প্যাটার্ন গুলো নিয়ে আলোচনা করছি। তাহলে এই y = f(x) দেওয়া আছে, এটা আমাদের দেওয়া যদি থাকে তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে হবে, তাই তো? লেফট হ্যান্ড সাইডে কি আছে? f(y) আছে, তার মানে f(x) এর জায়গায় আমরা y বসাতে হবে। f(x) এর জায়গায় কি বসাতে হবে? y বসাতে হবে। তার আগে আমাদের দেখি যে এটাকে আমি একটু সুন্দর করে লিখে নেই, যে f(y) = যদি f(x) এটা সমান এটা মান, তাহলে y এর জায়গায় আমরা এটা লিখতে পারি y = 4x - 7 / 2x - 4, এটা লিখতে পারি। আবার f(x) সমান এটা, যেহেতু সবই সমান, তাহলে এই সমান দ্বারা লিখে নিলাম। লিখে নেওয়ার পর আমরা এই যে লেফট হ্যান্ড সাইডের যে ভ্যালুটা আছে, সেই ভ্যালুটা আমরা এখানে ইউজ করব। লেফট হ্যান্ড সাইডে কি আছে? f(y) আছে, তাহলে f(y) f(x) এর জায়গায় কি বসাবো? y বসাবো। x এর জায়গায় কি বসাবো? y বসাবো। তাহলে সব x এর জায়গায় y বসাও, তাহলে 4y - 7 / 2y - 4, এই যে x এর জায়গায় y বসা দিলাম, কারণ ব্র্যাকেটের ভিতর y, মানে x এর জায়গায় সব y বসায় দাও। তাহলে বসা দেওয়া শেষ। বসা দেওয়ার পরে তোমার নেক্সট কাজ হবে হলো যে 4, এখানে 4 আছে। এখন 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 লক্ষ্য করো এই জায়গাটা লক্ষ্য করো, y আছে না? y আছে, y, এই y মানে কত? এই যে y মানে কত? এইটা y মানে এটা। তার মানে y এর জায়গায় এই ভ্যালুটা বসাও, এই ভ্যালুটা বসাও, এই যে এই ভ্যালুটা জাস্ট বসাই দিছি। 7 তো 7ই, আর y মানে কত? ওই যে ভ্যালুটা বসাই দাও। আর 4 তো 4ই, কিছু করে নাই। তার মানে বুঝার পর তোমাকে প্র্যাকটিস করতে হবে, তারপর কি করো? লসাগু করো। আর কিছু করে লসাগু করছি, মানে 2x - 4, তাহলে কত আছে? 4 × 16x - 4 × 28 - 7, আর এখানে 2x - 4 লসাগু করো, তাহলে 4 × 8x - 14 - 4, বাস, সিম্পল। তারপরে এটা আবার লসাগু করো, এটা আবার এই পুরো পার্টটা লসাগু করো। এটা প্রথমে গুণ করে দিছো, গুণ করে দেওয়ার পরে লসাগু করো, গুণ করে দেওয়ার পর লসাগু করো। তাহলে 2x - 4 আর পরে থাকে কত? 16x - 28, আর এখানে 7 দ্বারা গুণ করে 7 × 14x + 28 মানে +28। এটা তুমি পারবা, লসাগুলো ইজি, লসাগু তো ইজি, লসাগু তুমি করতে পারবা। এখন এখানে এই 28 এই 28 কাটা, এই 8 এই 8 কাটা, তাহলে থাকে কত? 16 থেকে 14 বাদ দাও 2x, আর নিচে থাকে তো 2x - 4, আর উপরে কত থাকে? 16 থেকে 14 বাদ দাও 2, আর নিচে থাকে 2x - 4। তারপর কিছুই না, 2x / 2x - 4 ইনটু এটা আর গুণ করো, তাহলে এই 2 এটা চলে যাবে, আর 2x এটা চলে যাবে, থাকবে কত? শুধু x, এই যে এই পাঁচটা শুধু x থাকবে। দেখো তাহলে এই পাঁচটা কই থেকে আসছে? f(y) সমান কত আসছে? x আসছে। তাই এটা প্রমাণ হয়ে গেল। খুবই সিম্পল, ইম্পর্টেন্ট ম্যাথ। এখন এটা কি বুঝছো? জি স্যার, বলো। বুঝছি স্যার।
হ্যাঁ, ভেরি গুড। এগুলো প্র্যাকটিস, বোঝার পর প্র্যাকটিস করতে হবে, আর কিছু না। তোমরা সবাই মোটামুটি এখন ক্লাসগুলো করার পর সবই বুঝতে পারবা, কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, না হলে কিন্তু তুমি কোনোদিনও পারবা না। আমি বারবার বলে দিচ্ছি, একই ম্যাথ, জাস্ট ভ্যালু চেঞ্জ। একই ম্যাথ, ভ্যালু চেঞ্জ। y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু lx প্লাস m ডিভাইড বাই nx মাইনাস m হলে দেখা হচ্ছে f অফ y ইকুয়াল টু x। সিমিলার ওয়েতে আমরা ওই একই নিয়মে লিখে নিবা y ইকুয়াল টু f অফ x ইকুয়াল টু এত। তাহলে f অফ y সমান আবার কি লেখা যাবে? f অফ y সমান আমরা কি লিখতে পারবো? f অফ y সমান লিখতে পারবো হচ্ছে এই x এর জায়গায় y বসা দিতে হবে। x এর জায়গায় কত বসাতে হবে? x এর জায়গায় y বসাই দিতে হবে। আর বাকি x এর জায়গায় y বসাতে হবে, বাকিগুলো তো কনস্ট্যান্ট ভ্যালু, এগুলো তো ফিক্সড ভ্যালু, m l এগুলো ফিক্সড ভ্যালু। তাহলে x এর জায়গায় আমরা এই y বসাই দিলাম। বসাই দেওয়ার পর আমরা y সমান কি লিখতে পারি? y সমান এই যে এটা যদি y সমান f of x, আবার y সমান তো lx মাইনাস প্লাস m ডিভাইড বাই nx মাইনাস m, এটা। তাহলে এটা সমান লিখে নিলাম। লিখে দেওয়ার পর আড়াআড়ি গুণ করো। আড়াআড়ি গুণ করলে তুমি কি পাচ্ছ? nx মাইনাস l ইনটু y, আর এই পাশটা থাকবে হচ্ছে নিচে 1 আছে মনে মনে, তার মানে কি lx প্লাস m। তারপর একইভাবে lyx বা nxy মাইনাস ly, আর এই পাশটা পার করে নিয়ে আসো lx, mটাকে আলাদা করলা, কনস্ট্যান্ট ভ্যালুটাকে আলাদা করলা। তারপর কি করলা? এখান থেকে x কমন নিলা, থাকে কি x কমন নিলা। এখান থেকে আমাদের এই lyটাকে এই পাশে পার করছো, lyটাকে এই পাশে পার করার পর x কমন নিলা, তাহলে থাকে কি এখানে থাকবে হচ্ছে আমাদের, এখানে একটু কারেকশন আসবে, সেটা হলো যে এটাকে তুমি এই পাশে পার করছো, তাহলে এখানে থাকবে কি nx y মাইনাস lx ইকুয়াল টু m প্লাস ly। তাহলে এখান থেকে আমাদের কমন যাবে হচ্ছে x কমন যাবে। x কমন নিলে আমাদের থাকবে কি ny মাইনাস l, ny মাইনাস l, এই যে ny মাইনাস l, এখানে ny y আসবে, y জাস্ট এখানে কমন নিছি আমরা ny মাইনাস l। তাহলে এই যে ডিভাইডেড বাই এখান থেকে আমাদের x এর ভ্যালু আসবে কত, এই পাশে পার করে দাও। তাহলে কি ly প্লাস m ডিভাইডেড বাই ny মাইনাস l, এটা সমান কত আসে? এটা সমান আসে দেখো এই যে এই যে এই যে এই যে এই যে fy, এটা সমান আসে কি fy, এটা সমান আসে হচ্ছে fy। তারপর তুমি যে কোনো প্রসিডিউর মেনটেন করে এই প্রমাণগুলো করতে পারবে, যে কোনো প্রসিডিউর মেনটেন করে তুমি প্রমাণগুলো করতে পারবে। দেখো এটা সমান কত আসছে, f অফ y সমান হচ্ছে আমাদের x, সমান হয়ে গেল। তার মানে এটা ইজি ম্যাথ। এগুলো ম্যাথ তোমাকে ইজি, বাট তোমাকে প্র্যাকটিস করতে হবে। এগুলো হচ্ছে প্র্যাকটিসে ভিডিও করে বারবার বলা হয় যে ম্যাথ বিষয়টা হচ্ছে প্র্যাকটিস, তা না হলে কিন্তু বিষয়গুলো বুঝতে পারবে না। তাহলে এই বিষয়টা তো এই অঙ্কটা তো বুঝছো? জি স্যার, বুঝছি স্যার। অবশ্যই এটা বুঝবা, বেশি কঠিন না। এখন আসো যে আরেকটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখাই, এগুলো তোমাকে অবশ্যই এক্সামের জন্য ইম্পর্টেন্ট। সেটা হলো f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x হয়, তাহলে দেখাও যে f of x প্লাস y ইনটু এত ইকুয়াল টু এত, মানে এটা হচ্ছে আমাকে প্রমাণ করতে বলছে। অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ করতে হবে। লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড কি করতে হবে? প্রুফ করতে হবে। তাহলে প্রুফ করার জন্য কি করতে হবে আমাকে? যে এটা দেওয়া আছে f of x ইকুয়াল টু e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার মাইনাস x, টা আমার দেওয়া আছে। এখন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যেহেতু এই পাশে দেখো f of x প্লাস y আছে, তার মানে f of x প্লাস y আমাকে কোনোভাবে বের করতে হবে। হ্যাঁ, দেখি তাহলে x এর জায়গায় কি বসাবো? কিচ্ছু বসাবো না, x এর জায়গায় শুধু x প্লাস y বসাবো। তাহলে x এর জায়গায় যদি আমরা x প্লাস y বসাই, মানে ফাংশনের ভিতরে x এর মানে এই যে ফাংশনটা আছে সেটার সমস্ত x এর জায়গায় আমরা কি বসাবো? সমস্ত x এর জায়গায় আমরা y বসাবো। হ্যাঁ, সমস্ত x এর জায়গায় আমরা y বসাবো, সমস্ত x এর জায়গায় আমরা y বসাবো। তাহলে x এর জায়গায় আমরা y বসাই, তাহলে e টু দি পাওয়ার x, x এর জায়গায় আমরা y বসাই, তাহলে e টু দি পাওয়ার x প্লাস y। আবার মাইনাস আছে, x এর জায়গায় কি বসাবো? x প্লাস y বসাবো। এটাতে ফাংশন বলে জাস্ট x টাকে রিপ্লেস করো x প্লাস y দ্বারা, x টাকে রিপ্লেস করো x প্লাস y দ্বারা, আর কিছু করতে হবে না এখানে। তাহলে x টাকে রিপ্লেস করলাম আমরা x প্লাস y দ্বারা। আবার একইভাবে x মাইনাস y আছে, তাহলে x টাকে রিপ্লেস করো x মাইনাস y দ্বারা। তাহলে x জায়গায় x মাইনাস 1 বসাও, x এর জায়গায় x মাইনাস 1 বা x মাইনাস y বসাও, আর x এর জায়গায় x মাইনাস y বসাও। আর কিচ্ছু করা হয়নি, আর কিচ্ছু করা হয় নাই। তাহলে এখানে আমাদের আবার কি আছে দেখি তো, f of 2x আছে আবার, তাহলে আর কিছু করতে হবে না আমার। x এর জায়গায় 2x বসাও, x এর জায়গায় 2x বসাও, x এর জায়গায় 2x বসাও। তাহলে f of 2x e টু দি পাওয়ার 2x প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2x, x এর জায়গায় আমাদের 2x বসাও, জাস্ট x এর জায়গায় 2x বসাও। আবার কি আছে, f of 2y আছে, কিছু করতে হবে না, x এর জায়গায় 2y বসাও, x এর জায়গায় 2y বসাও, f of 2y e টু দি পাওয়ার 2y প্লাস e টু দি পাওয়ার মাইনাস 2y, বাস x এর জায়গায় 2y বসাও। বসানো শেষ। বসানো শেষ যদি হয়, এখন আমার লেফট হ্যান্ড সাইড কি আছে? f of x plus y ইনটু f of x minus y। এখন f of x plus y কত? এই ভ্যালু, আর x minus y ভ্যালু হচ্ছে এটা, জাস্ট বসায় দাও, জাস্ট এটা বসায় দাও, দিছো, বসায় দিছো, মানে হুবাহু ওখানে তুলে নিয়ে এসে ভ্যালুটা এখানে বসায় দিছো। এখন তো ইজি, এখন ইজি কিভাবে ইজি দেখি তো আমরা কিভাবে ইজি। সেটা হলো গুণ করে দাও, এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ, আবার এটার সাথে এটা গুণ। তাহলে এই যে এটার সাথে এটা গুণ করছো, মানে এই পাঁচটার সাথে এই পাঁচ গুণ করে এটা বাবা, আবার দেখান দেখে দিচ্ছি, এটা তোমরা পারো, এটা তোমরা পারো, তারপরে দেখে দিচ্ছি, এটার সাথে এটা গুণ করতে হবে।
তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার আমাদের এক্স মাইনাস ওয়াই, আবার এটার সাথে এটা গুণ করতে হবে। হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই ই টু দি পাওয়ার মাইনাস এত, আবার এটার সাথে এটা গুণ করতে হবে, আবার এটার সাথে এটা গুণ করতে হবে। বাস, গুণ গুণ তো তোমরা ইজিলি পারোই, সবাই তো গুণ পারোই। তাহলে সেক্ষেত্রে আমার নেক্সট স্টেপ যেটা করতে হবে সেটা হলো যে এই পার্টটাকে একটু লক্ষ্য করো, যে বেস সমান আছে, এখানেও ই এখানেও ই, বেস বেস সমান, পাওয়ার কি করতে হয়, যোগ করতে হয়, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আবার এখানে বেস বেস সমান আছে, পাওয়ার যোগ, এক্স প্লাস ওয়াই মাইনাস, আর এই মাইনাসের কারণে মাঝখানে প্লাস। আবার বেস বেস সমান, পাওয়ার কি করতে, যোগ করতে হয়, এক্স এখানে দেখো মাইনাস আছে, মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই। আবার বেস বেস সমান পাওয়ার যোগ, মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই যে ব্র্যাকেট তুলে দিলাম, মাইনাস এই মাইনাসের কারণে এই ব্র্যাকেটটা এখানে প্লাস হয়ে গেল। বাস, সিম্পল। তারপর এখানে দেখো, এখানে এই কাটা যাচ্ছে, তাহলে ই টু দি পাওয়ার 2x, আবার এখানে এই x x x ই টু দি পাওয়ার 2y, আবার এখানে এই x এই x চলে যাচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস 2y, এখানে এই y চলে যাচ্ছে, থাকে কি মাইনাস 2x। বাস, তারপর আসো যে এটা আমাদের কি আসে, ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার 2y ই টু দি পাওয়ার মাইনাস 2y ই টু দি পাওয়ার মাইনাস 2x। এটা আবার লেখা হয়েছে আর কি, এটা না লিখলেও হবে তোমার, এটা না লিখলেও হবে। তাহলে ই টু দি পাওয়ার 2x ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর এখানে এখানে ডাবল লেখা হয়েছে আর কি, এখানে একটু ডাবল লেখা হয়ে গেছে, এটা লেখার কোনো প্রয়োজন নাই। এটা লেখার, এটাকে সাথে হ্যাঁ এই লাইনটার দরকার আছে, এই লাইনটা ডাবল লেখা হয়েছে, এই লাইনটা আমরা কাটা দিব। আর এই লাইনটাকে আমরা এক্স গুলোকে একপাশে করছি, এই যে এই এক্স এই ওয়াই আলাদা করা হয়েছে। করার পরে নেক্সট স্টেপ হচ্ছে, দেখো এখন 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 লক্ষণীয় বিষয় এই পার্টটা এবং এই পার্টটার দিকে লক্ষণীয় বিষয়। এই পার্টে দেখো হুবাহু কার সমান আসে, এই যে ই টু দি পাওয়ার 2x এর সমান আসে, আর এই পার্টটা ই টু দি পাওয়ার 2y এর সমান আসে, এফ অফ 2x এর সমান আসে এটা, আর এটা আসে কত, এফ অফ 2y এর সমান আসে। তাহলে ওইভাবে এই পাশটা এফ অফ 2x আর এই পাশটা এফ অফ 2y এর সমান আসে। তাহলে এই ভ্যালুটা সমান কি আসলো, এই ভ্যালুটা আসলো হচ্ছে ফাইনালি এটা, যেটা কি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড প্রুফ হয়ে গেল। এটা ছিল কি আমাদের লেফট হ্যান্ড সাইড, এটা কি ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড। বুঝছো কিনা বলো? জি স্যার, বুঝছি। ভেরি গুড, এগুলো তো সোজা আছে। এখন আসলে ডোমেন এবং রেঞ্জ রিলেটেড ম্যাথ। তো এই যে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স বাই 1 মাইনাস এক্স এর ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে বলছে। তো ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য তোমাকে ফাংশনটা লিখে নিতে হবে। ফাংশন লিখে নেওয়ার পর এক্স এবং ওয়াই এর ভ্যালুগুলো আমাকে আলাদা আলাদা বের করতে হবে। যেমন দেখো, এখন এই ভ্যালুটাকে আমরা ওয়াই ধরতে পারি, এটা একটা ফাংশন, সেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করলাম। মানে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স একটা ফাংশন, সেটা হচ্ছে ওয়াই দ্বারা প্রকাশ করলাম। তাহলে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স ইকুয়াল টু কি, এক্স বাই 1 মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের একটা ফাংশন। তাহলে এই ফাংশনটা দেখো সামথিং টু দি পাওয়ার 0, তাহলে ধর তোমার কাছে 10/0, এটা তো একটা অসংজ্ঞায়িত ভ্যালু, তার মানে এটা কোনোদিন পসিবল হবে না, এটা সম্ভব না। আবার ধরো x টু দি পাওয়ার 0, মানে নিচে 0 থাকা যাবে না, এটা ম্যাথকে অসংজ্ঞায়িত করে। তুমি ক্যালকুলেটর স্কুলে দেখতে পাবা যে এটা সিস্টেম এরর আসে, মানে এই ভ্যালুটা সম্ভব না, এটা কোনোদিন পসিবল না। তার মানে এই ভ্যালুটা যদি 0 হয় তাহলে সেটা তো অসংজ্ঞায়িত হবে, তার মানে এই ফাংশনের 1 মাইনাস এক্স কোনোদিনও 0 হওয়া যাবে না, এটা হচ্ছে কন্ডিশন। কোনোদিনও 0 হবে না, তাহলে ওই ম্যাথ হবেই না, অসংজ্ঞায়িত হয়ে যাবে, তার মানে ওই জায়গায় তুমি যেতেই পারবে না, এটা সম্ভবই না। তার মানে এই নিচের পার্টটাকে 0 করা যাবে না, 0 করলে অসংজ্ঞায়িত হবে। তার মানে অসংজ্ঞায়িত হবে যদি আমাদের 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0 হয়, মানে এই ভ্যালুটা যদি তাহলে এক্স টু দি পাওয়ার 1 মাইনাস এক্স থেকে 0 হয়, তাহলে এটা সম্ভব না, তাহলে অসংজ্ঞায়িত করা যাবে না। তাহলে দেখি তো এক্স এর ভ্যালু যদি অসংজ্ঞায়িত হয় তাহলে এক্স এর জায়গায় কত আসে, 1 আসে। তাহলে এক্স এর জায়গায় যদি 1 আসে, তার মানে এক্স এর জায়গায় যদি 1 আসে, তার মানে এই এক ব্যতীত, এক্স এর জায়গায় 1 ব্যতীত সকল বাস্তব মানের জন্য আমরা ওয়াই এর মান নির্ণয় করতে পারবো। তার মানে এই এক্স এর জায়গায় যদি আমরা 1 বসাই, তাহলে দেখো 1 ডিভাইডেড বাই 1 মাইনাস 1 মানে কত, 0 আসে, মানে এটা সম্ভব না। তার মানে এটা রেঞ্জ, এটা আমাদের ডোমেন হবে না। আবার দেখো এক্স এর জায়গায় 2 বসাও, তাহলে 2 ডিভাইডেড বাই 2 মাইনাস সরি, এক্স এর জায়গায় কত হয় 2 বসাও, তাহলে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস 2 মানে কত হয় 2 টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে কত মাইনাস 2, মানে সম্ভব, বাস একটা মান আসছে। আবার এক্স এর জায়গায় 3 বসাও, 4 বসাও, 5 বসাও, 6 বসাও, এটা সব কিছু যখন তুমি এক্স এর ভ্যালু পাবা, এক্স এর ভ্যালু বসাই দিলে তুমি একটা মান পাবো, ওয়াই এর একটা মান পাবা, ওয়াই এর একটা মান পাবা। তাহলে এই যে ওয়াই এর যে মানটা আমরা পাচ্ছি সেটাই হচ্ছে আমাদের ডোমেন। তার মানে এক্স এর ভ্যালু বসায় যদি আমরা ওয়াই এর মান বের করতে পারি, কি বললাম, এক্স এর ভ্যালু বসায় যদি ওয়াই এর মানটা বের করতে পারি, তাহলে আমরা সেই ভ্যালুগুলো হচ্ছে ডোমেন প্রকাশ করি। সেই ভ্যালুটা কি প্রকাশ করে, সেই ভ্যালুটা হচ্ছে ডোমেন প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স এর ভ্যালু তুমি রিয়েল যে কোনো ভ্যালু বসাতে পারবা, 1 2 3 4 5 6 7 8 ইত্যাদি যে কোনো ভ্যালু বসাতে পারবা, কিন্তু এক্স এর ভ্যালু 1 বসাতে পারবা না। 1 বসালে সেটা অসংজ্ঞায়িত হয়ে যাবে, মানে 0 হয়ে যাবে, সেটা কোনোদিনও ভ্যালিড হবে না। তাহলে এক্স এর ভ্যালু 1 বাদ দিয়ে আমরা যে কোনো ভ্যালু বসাতে পারি, তাহলে মানে রিয়েল মানে বাস্তব সংখ্যা থেকে আমাদের 1টাকে বাদ দিতে হবে। 1 যদি তুমি বাদ না দাও তাহলে কিন্তু 1 বসাই দিলে কিন্তু ডোমেন পাবা না। তারপরে তুমি জাস্ট বাস্তব সংখ্যা থেকে 1টাকে বাদ দিয়ে দাও, তাহলে তুমি সকল ভ্যালুর জন্য ডোমেন নির্ণয় করতে পারবা। হয়ে গেল, সিম্পল। এখন রেঞ্জ করতে গেলে কি করতে হবে, আমরা এক্স এর এক্স সমান লিখবো,
এবার এর আগে কি ছিল দেখো তো, ওয়াই এর মান বের করছিলাম না, ওয়াই এর মান স্যার বের করছিলাম না। স্যার, হ্যাঁ বলো 1 মিনিট স্যার, একটা বলো কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে নিট ডোমেন আর ইকুয়াল আর সরি এফ ইকুয়াল আর মাইনাস 1, স্যার এই হ্যাঁ যে 1 কে বা যেটাই আসুক না কেন এখানে সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখা হয় কেন স্যার? এটা এটা আসলে কি, ডোমেন রেঞ্জ এগুলো নির্ণয় করার জন্য একটা সেট আকারে লিখতে হয়। যেমন বাস্তব সংখ্যার সেট যখন তুমি লেখো, বাস্তব সংখ্যা এটা আর একটু মোটা অক্ষরের আর লিখতে হয়, সাধারণ আর কিন্তু না, এটা রিয়েল আর বোঝায়, এটা মোটা অক্ষর দিয়ে আর লিখতে হয়। আর এটা যেহেতু সেট রিলেটেড কথাবার্তা হয়, মানে ম্যাথমেটিক্স এর এটাকে প্রকাশ করার জন্য যেহেতু আমাদের সেটের মধ্যে আসছি, সেট বলতে কি বাস্তব সংখ্যার সেট পড়ছো, তারপরে হচ্ছে তোমার আরো বিভিন্ন ধরনের সেট পড়ছো, সেটটাকে তুমি এভাবে লিখছো না, এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 2 3 4 এভাবে থার্ড ব্র্যাকেটে প্রকাশ করছো না সেটার অঙ্কগুলা, মনে পড়ে না? এখনো সেট করো নাই হ্যাঁ তোমরা? হ্যাঁ স্যার, হ্যাঁ, ওই যে এটা হচ্ছে নিয়ম, করছি মানে স্যার। হ্যাঁ ওই সেটটাকে প্রকাশ করার জন্য, মানে বাস্তব সংখ্যার সেট, তারপর হচ্ছে অমূলক সেট, বিভিন্ন ধরনের আলাদা আলাদা সেটটাকে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি। তাহলে এটা হচ্ছে এটার একটা ফরম্যাট, এটার একটা ফরম্যাট। যেমন বিভিন্ন ধরনের ফরম্যাট থাকে, সেই ফরম্যাটটাকে হচ্ছে এইভাবে লেখা হয় যে এখান থেকে এটা বাদ দিতে হয়। তখন বাদ দিয়ে গেলে আমরা ওই সেটটাকে বাদ দিতে পারবো না, ওই সংখ্যাটাকে আমরা বাদ দিলাম, ওই সেটের সংখ্যাটাকে আমরা বাদ দিলাম, সেই জন্য থার্ড ব্র্যাকেটে আমরা প্রকাশ করলাম। বুঝছো, এটা নিয়ম, বুঝতে এইভাবেই পারছি। আমাকে করতে হবে, ডোমেনটাকে এভাবে লিখতে হবে। তার মানে কিন্তু নাম্বার কাটার সম্ভাবনা আছে, কারণ নিয়মই, নিয়মের ব্যতিক্রম তুমি যেতে পারবে না। এটা আসলে কি, মানুষের তৈরি নিয়ম, এটা হচ্ছে মানুষের তৈরি নিয়ম। একজন বিজ্ঞানী আসছে, এসে বলছে যে আমরা এটাকে এই সেটটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, তাহলে আমরা এটাকে একটা সেট প্রকাশ করবো, যেমন বাস্তব সংখ্যার সেটটাকে আমরা 1 2 3 এরকম থার্ড ব্র্যাকেটের মধ্যে রাখবো, 1 2 3 4 ইত্যাদি অসীম পর্যন্ত, মানে যতটুকু যায় আমরা ইউজ করতে পারবো, সেই রকম আর কি, যে এটাকে আমরা ওই রকম ভাবে প্রকাশ করবো। এটা এক ধরনের প্রকাশ। স্যার আরেকটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। এই যে ঋণাত্মক ও ভগ্নাংশ সংখ্যা সূচকের দ্বিপদী উপপাদ্য অর্থাৎ তৃতীয় অধ্যায় বি, যেটা একটা তৃতীয় অধ্যায় এ আছে একটা বি আছে না, এই বি অধ্যায়টা কি ইয়ে করছেন, স্কিপ করছেন? এটা মানে হচ্ছে এখান থেকে তোমার, কোনো ম্যাথ দেখ? এটা তুমি টেকনিক্যাল বই থেকে বলতেছো না? জি স্যার। আর এটা হকে আবার ওই রকম পার্ট করা নাই, যার কারণে এটা আমি একবারে কম্বাইন করে দেখাচ্ছি আর কি, ইম্পর্টেন্ট ম্যাথ গুলো দেখাচ্ছি। তারপরে তুমি তোমার আচ্ছা, ঠিক সমস্যা আছে। থাকে আপনি তো ম্যাথ গুলো বলাই দিও, আমি তোমার জন্য ওই ম্যাথ গুলো আমি সলভ করে দিব, অসুবিধা নাই, ঠিক আছে? আচ্ছা তুমি ঠিক আছে স্যার। ওই ম্যাথ গুলো একটু করো, করার পর যদি কোনো প্রবলেম থাকে আমাকে জানাও, আমি ওই রিলেটেড তোমার ম্যাথ গুলো সলভ করে দিব, কোনো অসুবিধা নাই। এখন তাহলে আমাদের এখানে আসে হচ্ছে আমাদের ওয়াই এর ভ্যালুটা বের করলাম, ওয়াই এর ভ্যালুটা বের করলাম, এক্স মানে ওয়াই ভ্যালুটা যেটা পাবো সেটা হচ্ছে আমাদের ডোমেন প্রকাশ করবে। এখন যদি আমরা এক্স সমান লিখতে পারি, মানে এক্স সমান যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে রেঞ্জ পাবো আমরা। যেমন দেখো, এটা ছিল ওয়াই ইকুয়াল টু, এই ভ্যালুটা আমরা ছিল, ওয়াই এর ভ্যালুটা যে এক্স ওয়াই ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু কি ছিল, এক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স ছিল। তার মানে আমরা ওয়াই ইকুয়াল টু এক্স বাই 1 মাইনাস এক্স লিখলাম। এখান থেকে আর গুণ করে আমরা এক্স সমান লিখবো, এটা তো পারবাই। এখান থেকে আমরা এক্স সমান লিখলাম হচ্ছে ওয়াই বাই এত। দেখো আগেরটা কি ছিল, ওয়াই সমান বের করছিলাম আমরা একটা ভ্যালু, এবার আমরা এক্স সমান একটা ভ্যালু বের করবো, সেটা পাবো হচ্ছে রেঞ্জ। দেখো কত সহজ ম্যাথ, কত সহজ ম্যাথ। জাস্ট ভ্যালু গুলো বের করে শিখবো আমরা। একবার আমরা ওয়াই এর ভ্যালু বের করলাম, আবার হচ্ছে এক্স এর ভ্যালু বের করবো। ওয়াই এর যে ভ্যালুটা পাবো সেটা হচ্ছে ডোমেন পাবো, এবং ওয়াই এর ভ্যালুটা কখন বের করবো, যদি আমরা অসংজ্ঞায়িত না হয়। আবার যদি ওই ভ্যালুটা অসংজ্ঞায়িত হয় তাহলে কিন্তু ডোমেনের মধ্যে পড়বে না। আবার এক্স এর ভ্যালুটা বের করবো, এবং এক্স এর ভ্যালুটার ভিতরে যদি আমাদের অসংজ্ঞায়িত হয় তাহলে কিন্তু হবে না, তাহলে এটাকে সংজ্ঞায়িত হতে হবে। তাহলে কেমনে সংজ্ঞায়িত হওয়া যায় দেখি তো। সংজ্ঞায়িত কখন হবে, যখন আমাদের এই নিচের ভ্যালুটা জিরো হওয়া যাবে না, নিচের ভ্যালু জিরো হলে শেষ, তাহলে কিন্তু ওই ভ্যালুটা আমাদের রেঞ্জের মধ্যে পড়বে না। তাহলে অসংজ্ঞায়িত হবে কখন, যখন এই ভ্যালুটা আমাদের জিরো হবে। তাই না, এই ভ্যালুটা জিরো হয়ে গেল, দেখি তো ওয়াই এর ভ্যালু কত আসে, ওয়াই এর ভ্যালু -1 আসে। আরে ওয়াই এর ভ্যালু -1 বসে, দেখি তো আমরা ওয়াই এর ভ্যালু -1 বসাই, তাহলে -1 ডিভাইডেড বাই 1 -1, আরে এখানে যে জিরো আসছে, জিরো হলে তো এটা সংজ্ঞায়িত হবে না, এটা বাদ হয়ে যাবে, তাহলে এটা রেঞ্জের মধ্যে পড়বে না। তাহলে বাকি ভ্যালু গুলো বসাই, একটু চেক করে দেখো তো। তাহলে তো 2 বসাও, সাপোজ 2, 2 ডিভাইডেড বাই 1 প্লাস 2 মানে 2 ডিভাইডেড বাই 3। হ্যাঁ এটা তো মিলতেছে, এটা তো অসুবিধা হচ্ছে না, মানে নিচের ভ্যালুটা তো একটা ভ্যালু আসতেছে। তার মানে এই -1 বাদে তুমি যে কোনো ভ্যালু বসাও না কেন, চেক করে দেখো একটা নির্দিষ্ট ভ্যালু পাবা। তার মানে আমাদের -1টা রেঞ্জের মধ্যে পড়বে না। তার মানে বাস্তব সংখ্যা যতগুলো আছে 1 2 3 4 5 6 যতগুলো বাস্তব সংখ্যা আছে, শুধুমাত্র সেখান থেকে -1টা তোমাকে বাদ দিতে হবে। তাহলে বাস্তব সংখ্যা থেকে যখন আমরা -1টা বাদ দিব, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা রেঞ্জ পাবো। তাহলে আমরা রেঞ্জ পাবো। তাহলে দেখো ওয়াই এর যে ভ্যালুটা বের করছো সেটা কি পাইছো, ডোমেন পাইছো, আর এক্স এর যে ভ্যালুটা বের করছো সেটা কি পাবা, রেঞ্জ পাবা। এইভাবে এই সিম্পল ম্যাথ গুলো তোমাকে করতে হবে। তাহলে বেসিক ম্যাথ এই করে বুঝছো এই অঙ্কটা? জি স্যার, বুঝছি স্যার। এগুলো কিন্তু সারা জীবন লাগবে, তুমি যখন বড় হবা বা ডুয়েট অ্যাডমিশন দিবা বা তোমার যখন চাকরি পরীক্ষা দিতে যাবা বা যে কোনো জায়গায় যাবা, এগুলো কিন্তু তোমার সাথেই থাকবে। তো এই ছোট ছোট জিনিস বেসিক যখন এখন থেকে ক্লিয়ার করতে পারলে ইন ফিউচারে তোমার কাজে লাগবে। এখন আসলে অধ্যায় 5-এ আসি আমরা। অধ্যায় 5-এর ইম্পর্টেন্ট কিছু ম্যাথ নিয়ে আমরা আলোচনা করি। বেসিক জিনিসগুলো অবশ্যই তোমাকে এখান থেকে শিখতে পারবা। তাহলে হচ্ছে লিমিট, এটা হচ্ছে আমরা লিমিট সম্পর্কে আলোচনা করবো। আর লিমিটের জন্য তো মাশাআল্লাহ
এই সূত্রগুলো তো অবশ্যই তোমাকে খেয়াল রাখতেই হবে। এই সূত্র তো আমি কিছু করতে পারবো না এখন। এখন এই সূত্রগুলোরও কিন্তু প্রমাণ আছে, কিন্তু প্রমাণ তোমার এখন দরকার নাই। মানে তোমার যতটুকু দরকার স্যার ততটুকু প্রমাণ কি হবে। পরীক্ষায় আসে স্যার? না না, তোমার যেগুলো প্রমাণ ইম্পর্টেন্ট না সেগুলো তোমাকে পড়তে হবে না, তোমাকে জাস্ট সূত্রগুলো খেয়াল রাখতে হবে। সূত্রগুলো খেয়াল রাখতে হবে, সূত্র দিয়ে তোমাকে ম্যাথ করতে হবে, ম্যাথ গুলো এক্সামে আসবে। তাহলে সেক্ষেত্রে তোমাকে এই সূত্রগুলো খেয়াল রাখতে হবে। যেমন লিমিট থিটা টেন্ডস টু 0, তার মধ্যে বেসিক সূত্রগুলো একটাই। যেমন দেখো এই কয়টা সূত্র তুমি ইজিলি মনে রাখতে পারো, sin থিটা বাই থিটা বা থিটা বাই sin থিটা, এগুলো হচ্ছে 1। এখন দেখো লিমিট x টেন্ডস থিটা টেন্ডস টু 0 মানে কি বোঝায়? থিটা টেন্ডস টু 0 বোঝায় মানে এটাই বোঝায় যে আমরা থিটার ভ্যালু 0-র কাছাকাছি যাবো, একদম 0-র কাছাকাছি, 0.00001 এরকম। যেমন দেখো sin থিটার ভ্যালু, sin আমাদের থিটার ভ্যালু 0.00001, 0 কাছাকাছি হলো। আবার দেখো লিমিট নিচে থিটার ভ্যালু 0.0000001, তুমি ক্যালকুলেটর বসাবে দেখবে 1 এর কাছাকাছি ভ্যালু পাচ্ছ। মানে যত শূন্য বসাতে 1 এর কাছাকাছি যাবা, মানে 0 কাছাকাছি যাবা, দেখবে যে 1 আসতেছে। এটা দ্বারা এটাই বোঝায়। মানে এটা দ্বারা এটা করার অ্যাকচুয়ালি কারণ কি? কারণ হচ্ছে দেখো আমাদের পৃথিবীটা কি, আমাদের পৃথিবীটা কি গোল না সমতল? তোমাকে প্রশ্ন করলাম, মানে বলো তো আমাদের পৃথিবীটা গোল না সমতল? সে পুরোপুরি গোলক না, কিন্তু পুরোপুরি গোলক না। তাহলে আমরা কি আমাদের মাটির উপর হাঁটি, আমরা কি গোল দেখি? না হ্যাঁ, তাহলে কারণ কি বলো তো? স্যার, আমরা হচ্ছে যে ওই পৃথিবীর তুলনায় অনেক ছোট আর কি, যদি এটা 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 বেশি। এটা এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার মানে তুমি একটা বৃত্তকে একটি সরলরেখা হিসেবে তুমি কল্পনা করে অঙ্ক করতে পারবে বা ক্যালকুলেশন করতে পারবা, যদি তুমি লিমিট বা ইন্টিগ্রেশন করো বা লিমিট ইউজ করো। তাহলে লিমিট ইউজ করার কারণ এটাই যে এটাকে তুমি অনেক ছোট আকারে চিন্তা করে ক্যালকুলেশন করো, তার মানে ওই তুমি একটা বৃত্তকে একটা সরলরেখা আকারে কল্পনা করে ম্যাথগুলো করতে পারবে। এবার বলছি স্যার লিমিট গুলো কই ইউজ করা হয়? এই বৃত্তের যে আমাদের পৃথিবীর যে বিভিন্ন ক্যালকুলেশন বা বড় বড় কোন একটা জটিল জটিল যে ক্যালকুলেশন গুলো, সেখানে এই রকম লিমিট ইউজ করা হয়। যখন তুমি বিভিন্ন রিসার্চ করবা বা বড় বড় জায়গায় তুমি রিসার্চার হিসেবে যাবা, তখন তোমাকে এই যে ছোট ছোট অনেক বড় বড় ম্যাথ গুলা বা বড় বড় প্রবলেম গুলাকে তখন তোমাকে লিমিট ইউজ করে ছোট করে নিয়ে ক্যালকুলেশন করে ওই প্রবলেমটাকে সলিউশন করতে হয়। কারণ তুমি তো পৃথিবীর এই বড় জিনিসটাকে এইভাবে বৃত্ত আকারে বা তুমি অনেক বড় বড় ধরো তোমার কাছে এরকম একটা ক্ষেত্রফল আছে, এরকম ক্ষেত্রফল গুলোতে তুমি সাধারণ সূত্র বা দৈর্ঘ্য একটু প্রস্তুতি ক্যালকুলেশন করতে পারবে না। এখানে তোমাকে লিমিট ইউজ করে ছোট অংশ ক্যালকুলেশন করে বাকিটাকে তুমি ওই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন করে ক্যালকুলেশন করতে হবে। তার মানে এগুলো হচ্ছে লিমিট, এই জন্য আমরা লিমিট ইউজ করে এই প্রবলেমগুলোকে সলভ করে থাকি। এখন এই সূত্রগুলো একটু মাথায় রাখতে হবে, এই সূত্রগুলো মাথায় রাখতে হবে, এই যে বেসিক সূত্রগুলো মাথায় রেখে তারপর তোমাকে ম্যাথগুলো করতে হবে। তাহলে সূত্রগুলো মুখস্থ রাখবে অবশ্যই। এখন ম্যাথগুলো তো খুবই সহজ, কিভাবে সহজ দেখি চলো। সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, রুট আছে দেখো, রুট x - 1 ডিভাইডেড বাই x, এইরকম সামথিং আকারে আছে। তার মানে এইরকম উপরে ডিভাইডেড আকার যখন তুমি পাবা, আর উপরে দেখো একটা প্লাস মাইনাস দুটো আলাদা আলাদা সংখ্যা টাইপের বা রুট একটা আছে, তারপর মাইনাস সামথিং আছে, এরকম আরো দেখাবো, দেখে তুমি বুঝতে পারবা যে এই ম্যাথগুলো কি টাইপের ম্যাথ এবং এই টাইপের ম্যাথগুলো কিভাবে করতে হয়। তার মানে এরকম যখন ডিভাইডেড পাবা এবং উপরে যখন ধরো x+1 আছে বা √x-1+1 বা সামথিং, নিচে তো কিছু থাকবে অবশ্যই x বা 2 এরকম থাকবে, এইরকম টাইপের ম্যাথ যখন তুমি পাবা তখন তোমাকে এই অনুবন্ধী দ্বারা গুণ করতে হয়। অনুবন্ধী কি বোঝায়? যে উপরে দেখো এটা -1 আছে না, এই যে একটা সংখ্যা উপরে -1 আছে, মানে এটা প্লাস দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তাহলে এটা আছে মাইনাস, তাহলে প্লাস দ্বারা উপরে এবং নিচে দ্বারা গুণ করছো, অনুবন্ধী দ্বারা এটাকে গুণ করা বোঝায়। অনুবন্ধী দ্বারা গুণ করা বোঝায়। তাহলে অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করে নিলা, এটা হচ্ছে একটা ফার্স্ট রুলস। যখন তুমি এরকম টাইপের পাবা, আরো দেখাবো। অনুবন্ধী দ্বারা গুণ করার পর দেখো উপরে কি আসে, উপরে আসে a + b * a - b সূত্র। যেমন দেখো a + b * a - b সূত্র কি বলে? a² - b²। তার মানে দেখো এই যে এটা হচ্ছে a - b, এটা হচ্ছে a + b, তার মানে কি a² - b², এর ভ্যালু কত? √x-1 + 1 তারপর হোল স্কয়ার মাইনাস আর b এর কত? এর ভ্যালু হচ্ছে আমাদের হচ্ছে এই যে √x1 - x, এটা হচ্ছে a, আর b এর ভ্যালু হচ্ছে 1। তাহলে কি এটা হচ্ছে a + b * a - b, a + b হচ্ছে এটা, আর a - b হচ্ছে এটা। তারপর কি a² - b² সূত্র অ্যাপ্লাই করলাম, আর x এত আছে নিচে। তাহলে উপরে কি আছে? এটাকে তুমি স্কয়ার করো, স্কয়ার করলে কি হয় দেখো তো, এটাকে তুমি স্কয়ার করো, তাহলে কি আসে? রুটকে স্কয়ার করে স্কয়ার রুট চলে যাবে, থাকবে কি 1 - x - 1। নিচে কি আছে? এই ভ্যালুটাই আমরা এখানে বসাই দিলাম। বসাই দেওয়ার পর উপরে কি আছে? -1 এটা কাটা যাবে, থাকবে কত? -x ডিভাইডেড বাই x ইনটু এত আছে। কিছু করে না, জাস্ট সিম্পল ক্যালকুলেশন। তারপরে একটা স্টেপ, এখান থেকে x চলে যাবে, থাকবে কি উপরে -1 ডিভাইডেড বাই x - 1 + 1 এখানে থাকবে। তাহলে এখান থেকে আমাদের এখন দেখো, এখন বুদ্ধি দেখো। বুদ্ধি হচ্ছে যে এখন আমাদের কাজ হবে যে লিমিট বসায় দেওয়া। এখানে আমি এটা করে দিচ্ছি কিভাবে লিমিট বসায় দিতে হয়। তুমি এখানে লিমিট বসাবে হচ্ছে -1 ডিভাইডেড বাই 1 - 0, 1 - 0, আর বাইরে কি আছে? +1 আছে।
তাহলে এই ভ্যালুটা 0 এর সাথে আগে থেকে 0 বাদ দাও, তুমি কি পাবা? 0 পাবা, 1 পাবা এখানে। তাহলে এই রুট 1 করলে 1 ই থাকবে, আর নিচে কি আছে 1, তাহলে -1 আর এখানে 1, ঠিক আছে? তাহলে 1 - 0 মানে কত? 1, তাহলে রুট ওভার 1 মানে কত? 1, তাহলে 1 + 1 কত? 2। এই যে 1 + 1 মানে 2, মানে x এর জায়গায় এখন লিমিট বসাই দিছো, পাচ্ছ কত? হাফ, পাচ্ছ কত? হাফ। এখন তোমার মনে প্রশ্ন আসলো যে আচ্ছা তাহলে আমরা তো x এর ভ্যালু 0 বসালাম, ঠিক আছে, তাহলে এখানে কিন্তু সরাসরি বসাই দিতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, বসাও। তুমি যখন প্রশ্নই করলা তাহলে বসাও। তাহলে এখানে √1 - 0 -1 উপরে তো সুন্দর আসছে। অসংজ্ঞায়িত হবে স্যার। হ্যাঁ 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 হ্যাঁ, এখন বসে যাওয়া অসংখ্য আসছে। তার মানে এখানে এভাবে তুমি বসাতে পারবা না। সেই জন্য এটাকে তোমাকে কিছু প্রসিডিউর মেনটেন করে অগ্রসর হতে হবে সামনের দিকে, হওয়ার পরে তারপর তুমি বসা দেখবে আর 0 আসতেছে না, দেখছো? এই জন্য লিমিটেড ম্যাথ গুলো তোমাকে এইভাবে সলভ করতে হবে। আরো দেখো, এই যে একই রকম ম্যাথ, উপরে দেখো রুট আছে, আবার মাইনাস আছে মাঝখানে, আর তার নিচে আছে। পিছনের স্লাইড একটু জানতে স্যার। হ্যাঁ বলো। স্যার এখানে 1/√2 হওয়ার কথা ছিল না স্যার? -1/√2। আচ্ছা √2 না, দেখো দেখো দেখো, √2 না, এই যে মাইনাস, এখানে দেখো, এই যে এখানে আমি ভ্যালু বসাই দিচ্ছি, দেখো তাহলে লিমিটের ভ্যালু বসাই, তাহলে -1 বসালাম, ঠিক আছে? আর ব্র্যাকেটের এই যে ব্র্যাকেট, তাহলে কত কত? 1 মাইনাস মাইনাস x এর জায়গায় 0 বসাই দিলাম, তা প্লাস এই যে 1 হচ্ছে, বসাইছি? হ্যাঁ, তার -1 ডিভাইডেড বাই এই যে √1 মানে কত? 1 প্লাস 1, হ্যাঁ, -1 ডিভাইডেড বাই 2, এবার হচ্ছে রুট তো শুধু এক্স এর, এই 1 - x এর উপরে, রুট তো সবার উপরে নাই, সেজন্য আমরা ওখানে তো বসাবো না, বুঝছো? আবার ও আচ্ছা স্যার, ঠিক আছে স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এবার এবার ঠিক আছে না? ঠিক আছে। তাহলে ঠিক আছে স্যার। হুম, হ্যাঁ 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 হ্যাঁ, সেটাই সেটাই সেটাই, ভেরি গুড ভেরি গুড। এখন তাহলে এখন আসলে যে নেক্সট ম্যাথ একই রকম অনুবন্ধী, দেখো ওই যে উপরে দেখো একটা পার্ট মাঝখানে মাইনাস আছে, তাহলে এটার অনুবন্ধী দ্বারা উপরে নিচে গুণ করতে হয়। তাহলে অনুবন্ধী কি? অনুবন্ধী হচ্ছে মাইনাস আছে, তারপরে প্লাস দ্বারা উপরে নিচে গুণ করছো। এই যে দেখো, এই পার্টটাকে জাস্ট হুবহু রেখে উপরে প্লাস আর গুণ করতে কাটাকাটি করে আগেরটা ফিরে পাওয়া যায়। আগের মতনই a + b × a - b সূত্র। তাহলে দেখো, যারা একটু বুদ্ধিমান করে কাজ করবে, একই ক্যাটাগরি এরকম ম্যাথগুলো কিন্তু ইম্পর্টেন্ট, সবগুলো ম্যাথই পারবা। তাহলে a + b × a - b, তাহলে কি আসে? a² - b²। তার মানে কি, এই পাঁচটা হচ্ছে, এটা হচ্ছে a, এই যে এটা হচ্ছে a স্কয়ার মাইনাস b হচ্ছে এত b স্কয়ার। না বুঝলো আমাকে বলো। আর এটা হলো নিচে আসছে, তাই বসা দিলাম। তারপর কি আসলো যে এই ভ্যালুটা আমাদের স্কয়ার রুট চলে যাবে, তাহলে 1 - 3x - 1 - 4x আসবে। আসার পরে আমাদের কি করতে হবে? এখানে এই 1 চলে যাবে, তাহলে 4 3 7 থাকবে, আর নিচের ভ্যালুটা এরকম রাখছো। রাখার পরে ওই x চলে যাবে, এই যে এখানকার x চলে যাবে। তারপর আবার আগের মতন এরকম x রাখার পরে কি বসাবো? এখন লিমিট বসে দেবে, আর কোনো সমস্যা হবে না। একইভাবে যে x এর লিমিট বসে 0 হয়ে যাবে, এটা 0 হয়ে যাবে, তাহলে 7 এই যে √2 যোগ √2, তাহলে হচ্ছে √1 যোগ √1, এটা তুমি √1 মানে 1, √1 মানে 1, তাহলে থাকবে হচ্ছে 7/2। এই হচ্ছে এই ম্যাথ। এটা তো বুঝছো, আগের মতনই, এর কোনো সমস্যা নাই। এখন তোমার এই ম্যাথটা তোমাকে বুঝতে হবে, এই ম্যাথটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ। সেটা হলো এই ম্যাথটা, দেখো এই ম্যাথটা বুঝে দিচ্ছি। সেটা হলো এই cos আছে উপরে, cos আছে নিচে, কারণ এই সূত্রটা জানা থাকতে হবে, cos a - b। এখন এই সূত্রগুলো কিন্তু তুমি ভুলে যাবা, এরকম অনেকগুলো সূত্র আছে, sin a - b cos a - b, sin a + b cos a + b। এই চারটা সূত্র তুমি আগে লিখবা, খাতা লিখবা। খাতা লেখার পর তোমার সামনে পড়ার টেবিলের সামনে এরকম টাঙায় রাখবা। যখন তখন পড়তে বলবা, একবার করে পড়তে থাকবা। প্রতিদিন পড়ার পর দেখবে যে একটা সময় গিয়ে তোমার সূত্রগুলো আর কষ্ট হচ্ছে না, কারণ তাছাড়া কিন্তু তুমি উল্টাপাল্টা হয়ে যাবে। এখানে দেখো b - a আছে, আর কোনো কোনো জায়গায় কিন্তু আবার a + b আছে, কোনো কোনো জায়গায় অন্যরকম আছে। তো এই বিষয়গুলো কিন্তু তুমি ভুলে যাবা, আর ভুলে গেলে কিন্তু পুরো ম্যাথ শেষ। জাস্ট একটা সূত্রের কারণে তুমি ম্যাথটা করতে পারবে না। সেই জন্য এই সূত্রগুলো তোমাকে যে কোনো ভাবে হোক বারবার পড়ে পড়ে মাথায় আসতে হবে, আয়ত্তে আনতে হবে। এখন দেখো, এটা হচ্ছে cos, এটা হচ্ছে cos a - cos b, cos a - cos b সূত্র অ্যাপ্লাই করবে এখানে, cos a - cos b। এইটুকু হচ্ছে a, এইটুকু হচ্ছে b। তাহলে cos a - cos b সূত্র কি? 2 × sin, 2 sin a + b/2, এই যে a + b/2 ইনটু sin b - a/2, b মানে কত? 9x, 9x - 7x ডিভাইডেড বাই 2। আর লিমিট x টেন্ডস টু 0, 2 sin, এখানে আসে কি দেখো, এই একই ভাবে নিচেরটাও cos a - b সূত্র অ্যাপ্লাই করো, জাস্ট এই ভ্যালুটা পাইছো, কিছু করিনি, জাস্ট সূত্র এখানে অ্যাপ্লাই করা হয়েছে। তো সূত্র অ্যাপ্লাই করার পর এখানে আসে কি দেখো, এখানে আসে কি এখানে তোমার এই জাস্ট ক্যালকুলেশন করছো, এই যে 7 থেকে এখানে থাকে কত? 2x ডিভাইডেড বাই 2, 2 চলে যায়, এখানে কত? এটা যোগ করার পর এই 2 চলে যাচ্ছে, থাকবে কত? এখানে থাকবে হচ্ছে তোমার 8x। আর নিচে কি থাকে দেখো, 5 3 8, 8x ডিভাইডেড বাই 2, আর সামনে একটা 2 আছে, চিন্তা করো। তাহলে এই 2 sin, এখানে কত আসে? 4x। এই যে এইটা কাটাকাটি হয়ে যাবে, থাকবে কত? 4, আর উপরে 2, এই 2 কাটাকাটি করে দাও,
আর এটার সাথে গুণ করে তুমি ভাগ করো 8 পাবা, এটার সাথে 5 3 8 আর 2 দ্বারা ভাগ করো তাহলে 4 পাবা। এখান থেকে কত আসে দেখো, 5x - 3x মানে কত, 2x ডিভাইডেড বাই 2 করো, তাহলে 2 চলে যাচ্ছে, তাহলে তুমি x পাচ্ছ। হ্যাঁ, জাস্ট সিম্পল যোগ বিয়োগ আর কি, ভাগ, যোগ বিয়োগ গুণ ভাগ। এখন আসো এখানে দেখি আমরা sin 8x * x এটা আছে, তাহলে ax তুমি কাটতে পারো অথবা সূত্রে অ্যাপ্লাই করতে পারো। হ্যাঁ, এটা আমরা কাটা দেই। তারপর দেখো sin 8x আছে, sin 8x কে যদি আমরা এইভাবে লিখি sin 2 * 4x, sin 2 * 4x আকারে লিখবো। সূত্রে অ্যাপ্লাই করবো, আর কিছু করবো না এখানে, এটা সূত্রে অ্যাপ্লাই করবো, সেটা হচ্ছে sin 2 * 4x, মানে sin 2 এর সূত্র। তাহলে সূত্র sin 2 এর সূত্র 2 sin a * cos a, তাহলে 2 sin a * cos a, এই সূত্র। তাহলে 2 sin * cos a, এটা সূত্রে অ্যাপ্লাই করবো। উপরেটা এটা থাকলো, নিচেটা তো কোনো সূত্রে অ্যাপ্লাই করি নাই, নিচেটা ওইরকমই রাখছি। তাহলে এখান থেকে এটা কাটাকাটি দিয়ে দাও, sin 4x কাটাকাটি দিয়ে দাও, sin 4x এটা কাটাকাটি দিয়ে দাও, থাকলো কি 2 cos 4x থাকলো। আর 2 থেকে সামনে নিয়ে আসলাম, কনস্ট্যান্ট ভ্যালু যেহেতু সামনে নিয়ে আসলাম, তারপর আমরা এখানে লিমিট বসাবো। তাহলে x এর ভ্যালু এখন 0 বসাও, তাহলে cos 0 ভ্যালু পাবো হচ্ছে 1, cos 0 ভ্যালু পাবো হচ্ছে 1, কারণ তুমি cos এর গ্রাফটা তুমি জানো এরকম। তার মানে cos এর 0 জায়গায় কত আসে, 1 আসে, দেখছো 1 আসে। তার মানে cos এর 0 জায়গায় 1 আসে, তার মানে পাবো হচ্ছে 2। তার মানে এই অ্যানসারটা কত আসবে, অ্যানসারটা আসবে হচ্ছে 2। এখন বলো যে বুঝতে সমস্যা হয়েছে কিনা? হ্যাঁ স্যার। ওকে, ভেরি গুড। দেখো আরেকটা ম্যাথ দেখো, এই যে e⁻x - 1/x এত এর মান নির্ণয় করো। তাহলে এখানে আমাদের থেকে একইভাবে এই একটু আগে তো দেখালাম e⁻x এর সূত্রটা খেয়াল রাখতে হবে। তাহলে দেখো সূত্র যদি না জানো তাহলে নেক্সট ওদের ম্যাথগুলো প্রবলেম হবে। তাহলে e⁻x এর যে সূত্রটা বসাই দিলে এখানে এইটুকু বসাই দিলে, আর -1 তো -1ই আছে, আর নিচে x আছে। একইভাবে এটাকে জাস্ট আমরা একটু ক্যালকুলেশন করব, সেটা কি যে এটাকে আবার লেখা হয়েছে আর কি, এটাকে লেখা দরকার নাই, এটা লেখার দরকার নাই তোমার। সেটা হলো লিমিট x টেন্ডস টু 0, এখান থেকে x কমন নেওয়া যাবে আর কি। x কমন নিলে আমরা কি পাবো, এখানে x কমন নিলে আমাদের 1/1 ফ্যাক্টরিয়াল পাবো এখানে, আর x/2 ফ্যাক্টরিয়াল, আর এটাকে পাবো হচ্ছে আমরা 1/x² 3 ফ্যাক্টরিয়াল। আচ্ছা, এখানে আমাদের একটু কারেকশন আসবে, সেটা হলো যে হ্যাঁ, এই লাইনটা তোমার লেখার দরকার নাই। e⁻x এর জায়গায় আমরা এই ভ্যালুটা বসাই দিছি, এই যে e⁻x এর ভ্যালুটা আমরা এখানে বসাই দিছি, e⁻x এর জায়গায় এই ভ্যালুটা বসাই দিছি। তারপরে আমাদের -1 দিছি। তারপরে আমাদের e⁻x এর সূত্রটা এটা আমরা একটু আগে দেখলাম, এটা লেখা দরকার নাই। আর এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে x টা কমন নিব আমরা। x কমন নিলে থাকবে কি 1/1 ফ্যাক্টরিয়াল, আর এখানে থাকবে কি x/2 ফ্যাক্টরিয়াল, x² 3 ফ্যাক্টরিয়াল, এটা থাকবে। আর এখান থেকে আমাদের এই x আর এই x কাটাকাটি হয়ে যাবে, এই x কাটাকাটি হয়ে গেলে থাকে কি 1/1 + x/2 ফ্যাক্টরিয়াল, x² 3 ফ্যাক্টরিয়াল। জাস্ট সূত্র অ্যাপ্লাই করার পর আমরা এখানে কমন নিয়েছি আর কি। আর এই মাইনাস আর এই প্লাস কাটাকাটি হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে এই প্লাস মাইনাসে কাটাকাটি হয়ে গেল, আর এখান থেকে x কমন নিলাম, থাকলো কি 1/1 ফ্যাক্টরিয়াল, x/2 ফ্যাক্টরিয়াল, x/3 ফ্যাক্টরিয়াল। জাস্ট e⁻x এর সূত্র বসে দিলাম, 1 কাটাকাটি দিয়ে দিলাম, তারপর x কমন নিলাম, এটা থাকলো। থাকার পরে আমরা কি করলাম, লিমিট x টেন্ডস টু 0, আর এখন লিমিটটা বসাই দিই আমরা, লিমিটটা বসাই দিই, x এর জায়গায় 0 বসাও, জাস্ট এই লাইনটা এখানে লেখা হয়েছে। লেখানোর পর x এর জায়গায় 0 বসাও, 0 বসালে তুমি এই পাশে 0, এই পাশে 0 বসাও, 0 বসালে একটা 0, এই পাশে সবগুলো 0 আসবে, কারণ সবগুলো উপরে এখানে x² আছে, x³ আসবে, সব জায়গায় 0 আসবে। ফাইনালি তুমি এখান থেকে পাবা হচ্ছে x এর ভ্যালু পাবা হচ্ছে 1। এখন বলো এবার একটা সমস্যা আছে কোনো? না স্যার, সমস্যা নেই। এখন আসলে যে লিমিট x টেন্ডস টু 0, 1 - cos x / x² এত এর মান আমরা নির্ণয় করে দেখবো। সেটা হচ্ছে যে একই রকম, এই 1 - cos যখনই তুমি এরকম এখানে পাবা না, এখানে তুমি ফিজিক্সেও পাবা, ম্যাথেও পাবা, বা অন্যান্য যত ম্যাথ রিলেটেড যত কথাবার্তা আছে এই টাইপের তুমি অনেক জায়গায় পাবা। সেটাকে সূত্র ইউজ করতে হবে, 2 sin square x। তোমরা চিন্তা করো 2 sin square x এর সূত্র হচ্ছে 1 - cos 2 1 - cos 2a। তাহলে দেখো এখানে যদি x থাকে, এখানে কি আছে 2x আছে, তার মানে কি cos এর জায়গায় এখানে যদি 2x থাকে, এখানে তার অর্ধেক হয়ে যায়, অর্ধেক। 2x থাকলে x থাকলে x/2, তার মানে এখানে কি আছে 1 - cos x আছে, তার মানে এই সূত্রের এই জায়গায় কি আসবে, অর্ধেক হয়ে যাবে, এই যে x/2। বুঝছো এই লাইনটা, বুঝছো কিনা সেটা বলো, এটা ইম্পর্টেন্ট, তারপর সবই বুঝবা যে এই লাইনটার এখানে এইটা বুঝতে পারছো কিনা। এক মিনিট স্যার, 1 মিনিট। হ্যাঁ, তারপর আমি সামনের দিকে যাবো, কারণ এটা বুঝতে পারলে তুমি বাকি জায়গাটাকে বুঝতে পারবা। আমি আবার বলতেছি, শোনো, আবার বলতেছি, দেখো আমার 1 - cos 2x সূত্র কি,
টু সাইন স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স, টু সাইন স্কোয়ার এক্স এর সূত্র হচ্ছে 1 মাইনাস কস টু এক্স, এটা হচ্ছে সূত্র আমাদের, তাই না? এখন এখানে দেখো, এখানে এক্স আছে না, জি এখানে কি 2x ডাবল না, x এর দ্বিগুণ, হ্যাঁ তারপরে cos এর জায়গায় 1 মাইনাস সামথিং cos সামথিং, এখানে যা থাকবে এখানে x এর জায়গায় তার অর্ধেক আসবে না? তাহলে এখানে দেখো, এখানে আছে কি x আছে না, তাহলে সূত্রের এখানে আমার x/2 অ্যাপ্লাই করব। শর্টকাট টেকনিক এগুলো, যে যারা একটু মাথা ভালো, ব্রেন যাদের শার্প, তারা এইভাবে এই ম্যাথগুলো সলভ করবে। তাহলে এখানে আছে x, এখানে কি হয়ে যাবে x/2, তাহলে 1 মাইনাস cos x এর সূত্র কি হবে 2 sin স্কয়ার x/2, ঠিক আছে? স্যার এই টুটা কি স্যার এই পাশে আসে নাকি স্যার এই সূত্রের? দেখো এই সূত্র হচ্ছে 2 sin স্কয়ার x, এটা হচ্ছে আমাদের সূত্র 2 sin স্কয়ার x, সূত্র কি 1 মাইনাস cos 2x, এটা হচ্ছে আমার cos সূত্র। square হ্যাঁ, cos x। তার মানে এই সাইনের এখানে যেটা থাকবে সেটা কি, সেটা হচ্ছে আমার, ধরো এখানে যদি আমাদের আমি এখানে বসে, দেখো দেখো এখানে আমাদের, এখন আমরা এই সূত্রটাকে একটু নতুন ওয়েতে লিখতে চাচ্ছি, কিভাবে লিখবো দেখি। 1 মাইনাস cos x দিলাম, তাহলে এখানে 2 আছে, এখানে কত হয়, অর্ধেক হয় না? হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন এটা এই 1 মাইনাস cos x কে আমরা কি লিখতে পারবো 2 sin স্কয়ার, এখানে যা আছে তার অর্ধেক x/2, এখানে যা আছে তার অর্ধেক x/2, এবার আছে। আমি এতদিন ভাবছিলাম যে স্যার এই টুটা এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হয়। না 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 না, ভাগ হবে না, এটা সূত্র থেকে আসছে, মানে এই লজিক্যাল সূত্র, মানে সূত্র একটা, অর্থাৎ এই সূত্র, এটা হচ্ছে সূত্র, আর এটা লজিক থেকে আসছে, মানে আমরা ওই সূত্রকে অ্যাপ্লাই করে নতুন রূপ ধারণ করাছি আর কি। স্যার এখানে যদি 3x থাকতো? তাহলে 3x থাকলে আমাদের, যদি আমি 3x ধরে করে দিই, দেখো 1 মাইনাস cos 3x আছে, হ্যাঁ, তাহলে এটা যখন আমরা লিখতে যাবো তাহলে কি আসবে 2 sin স্কয়ার 3x/2 হয়ে গেল, বুঝছে? ও এখানে যা থাকবে তার অর্ধেক এখানে হবে। বাস, ঠিক আছে এখন বুঝতে পারছি স্যার। ঠিক আছে, এই জন্য তোমাকে জিজ্ঞাসা করলাম, কারণ এই জায়গাটা তুমি আটকে যাবা, সেজন্য আমি জানি কোন কোন জায়গায় আটকে যাবো, সেজন্য ওই জিনিসটা ভালো দেখে দিচ্ছি। তাহলে 2 ইন্টু সাইন স্কয়ার x/2 বাই x স্কয়ার, আর এখানে আমাদের কি করলাম, এই 2 দ্বারা গুণ করছি, আর এই 2 দ্বারা এখানে আমরা এখানে দেখো, এখানে আমরা কি করছি 2 সাইন স্কয়ার, টু হ্যাঁ বলো। স্যার টু হচ্ছে কনস্ট্যান্ট এর জন্য সামনে আসছে না? হ্যাঁ হ্যাঁ, 2 তো কনস্ট্যান্ট, 2 তো আমরা সামনে নিয়ে আসছি, আর এখানে আমাদের 2 টা কনস্ট্যান্ট সামনে নিয়ে আসছি, আর এখানে সাইন স্কয়ার x/2, আর এখানে আমাদের 1/2 তারপর হোল স্কয়ার দিছি আর কি। আচ্ছা আমি দেখে দিচ্ছি কি করছি আমরা এখানে। এখানে আমরা কি করছি 2 sin স্কয়ার x/2, আচ্ছা এখানে লক্ষ্য করো, এখানে আমরা কি করছি, এখানে আমরা একটু মাথা খাটাবো, একটু মাথা খাটায় কাজ করব, সেটা হলো যে এই x স্কয়ার, স্যার মিলানোর জন্য আমরা নিছি স্যার। হ্যাঁ মিলানোর জন্য করছি আর কি, মিলানোর জন্য করছি, এই জন্য আমরা এখানে 1/2 তারপর হোল স্কয়ার দিছি আর কি। তাহলে এখান থেকে 2 ইনটু, আর এটা হচ্ছে 1/4 থাকতেছে, আর এই পাশটাকে আমরা একটু সেপারেট করে লিখছি, sin স্কয়ার x/2 বাই x স্কয়ার, এখানে স্কয়ার থাকবে, হ্যাঁ এই যে sin x/2, এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ঠিক আছে, এবার ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ। আর এটাকে আমরা এইভাবে ব্র্যাকেট দিয়ে এটাকে আমরা এইভাবে লিখলাম, লেখার পরে আমাদের কি আসবে, এই পার্টটাকে সূত্র অ্যাপ্লাই করলাম, এটা আসলে 1, এখানে হচ্ছে 1। আর এখানে হচ্ছে 1, এই সূত্র অ্যাপ্লাই করলাম, করার পর এখান থেকে ফাইনালি পাবো হচ্ছে আমরা হাফ। এই হচ্ছে আমাদের এই ম্যাথটা। এখন এই ম্যাথের সাথে সিমিলার হচ্ছে এটা, এই দেখো, এই যে তুমি একটু আগে কোশ্চেন করলে না, যে এখানে যদি আমাদের 7x থাকে তাহলে এখানে কতটুকু হবে, এখানে আসবে হচ্ছে তার তার অর্ধেক, অর্ধেক। হ্যাঁ তার অর্ধেক। তারপরে আগের নিয়মই আমরা এখানে মিলানোর জন্য ওই পার্টটা করলাম, করার পরে আগের মতনই ম্যাথটা সলভ করে ফেলবো, ঠিক আছে? তাহলে এই ম্যাথটা হয়ে গেল। এখন আসলে হচ্ছে আমাদের ষষ্ঠ অধ্যায়, অন্তরক সহগ এবং অন্তরীকরণ অধ্যায় রিলেটেড আমরা কথাবার্তা বলি। এখন এই যে প্রথম যে সূত্রটা, এটাই সব থেকে ইম্পর্টেন্ট সূত্র, এটা ইম্পর্টেন্ট সূত্র, এটা ইম্পর্টেন্ট সূত্র। তো এই ddx of f of x equal to limit h tends to 0 f of x plus h minus f of x divided by h, এই সূত্রটা তোমাকে খেয়াল রাখতে হবে, এটা মেইন সূত্র, এটা লাগবে, এটা লাগবে। তারপরে e to the power x কে করলে e to the power x পাওয়া যায়, log x করলে হয় 1/x, a to the power x করলে হয় a to the power x into ln a, sin x করলে হয় cos x, cos x করলে হয় minus sin x। এগুলো তোমাকে অবশ্যই হয় তোমাকে একটা ফাইল তৈরি করতে হবে, সূত্রের সব ফাইল ম্যাথের, অথবা সূত্রগুলো লিখে তোমার টেবিলের সামনে আটকে রাখতে হবে। এই দুটো কাজ তোমাকে করতে হবে, এবং মাঝে মাঝে সূত্রগুলো তোমাকে রিভিশনের মধ্যে রাখতে হবে, তাহলে তুমি এই সূত্রগুলো মাথায় রাখতে পারবে। যেমন এটাতে ম্যাথ করবো আমরা, sec x করলে হয় sec x into tan x। তো দেখি আমরা এই যে সূত্রটা আমার খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, তারপরে যে সূত্রটা দেখালাম একটু আগে sin x করলে হয় cos x, এগুলো তোমাকে জানা থাকতে হবে। sin x এখানে কি স্যার সূত্রের প্রমাণ কি আসে স্যার পরীক্ষায়? না, সূত্র প্রমাণ ইম্পর্টেন্ট না, তারপরেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার ম্যাথ গুলো সলভ করতে হবে, আর সূত্রটা অতটা বেশি ইম্পর্টেন্ট না আর কি। তাহলে এক্ষেত্রে আমাদের sin x
এটাকে মূল সহগে অন্তরীকরণ করতে হবে আমাকে। তো sin x কে করলে কিভাবে আমরা এটাকে অন্তরীকরণ করতে পারি দেখি। মানে এই sin x টা ইম্পর্টেন্ট, এটা sin x কে অন্তরীকরণ করতে বলে তোমাকে। তো সেক্ষেত্রে তোমার sin x এটা একটা ফাংশন কিভাবে বুঝলা তুমি তো জানো যে sin x এর গ্রাফ হচ্ছে এরকম। তুমি কোন ডিপার্টমেন্টে, ইলেকট্রিক্যাল না কম্পিউটার? কম্পিউটার। কম্পিউটার। তুমি sin x সম্পর্কে আইডিয়া আছে যে এরকম sin x হয়? হ্যাঁ স্যার। তাহলে দেখো এটা একটা ফাংশন না, এই ফাংশন f of x আকারে আমরা লিখতে পারি y equal to f of x এই সামথিং আকারে লিখতে পারি। এটা একটা ফাংশন, মানে x এর জায়গায় তুমি 1 2 3 বসালে তুমি এরকম একটা গ্রাফ পাবা, তাহলে এটা একটা ফাংশন। তাহলে y equal to f of x আকারে আমরা লিখতে পারি, তাহলে f of x সমান sin x আকারে লিখতে পারি। এখন এই যে আমাদের একটু আগে দেখলাম যে dy by dx সমান আমরা একটা সূত্র দেখলাম, লিমিট h টেন্ডস টু 0 f of x plus h minus f of x divided by h। একটু আগে আমরা এই সূত্রটা দেখলাম, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে এই d dx of y এর জায়গায় কি বসাবো, sin x বসাবো। তাহলে y এর জায়গায় আমরা sin x বসে দিলাম, এই যে y এই যে y এর জায়গায় sin x বসে দিলাম। তাহলে লিমিট h টেন্ডস টু 0 sin x plus h minus f of x এর জায়গায় আমরা কি বসাবো, sin x বসে দিলাম। তাহলে f of x এর জায়গায় আমরা sin x বসে দিলাম, h এর জায়গায় h রাখলাম। তাহলে এখান থেকে আমাদের আগের মতন sin a minus b সূত্র, sin দেখো sin সূত্র ছাড়া তুমি পারবে না, sin a minus sin সূত্র স্যার, sin a minus sin b সূত্র। তাহলে 2 cos a plus b by 2 into sin a minus b by 2 এই সূত্র। তার মানে ওই যে চারটা সূত্রের কথা বললাম, sin a minus b, sin a plus b, cos a minus b, cos a plus b, এই চারটা সূত্র তোমাকে একটা বক্স আকারে লিখে রাখতেই হবে। তুমি যতদিন এই ডিপ্লোমাতে পড়বা বা ম্যাথ তোমার যতদিন থাকবে এই সূত্রগুলো তোমার লাগবেই লাগবে, না হলে কিন্তু এক্সামে তুমি পারবা না, এটা তুমি খেয়াল রাখো, না হলে কিন্তু এক্সামে পারবা না। তাহলে এই ক্ষেত্রে আমাদের একইভাবে জাস্ট এখানে এই দেখো আমাদের এখানে x আর x 2x plus h by 2 আর sin এখানে x এর চলে আসছে h by 2 আসছে আমার। তাহলে ওই লাইনটা আমরা এখানে আবার দেখাচ্ছি যাতে করে তুমি অঙ্কটা বুঝতে পারো। তাহলে এখানে আমার কি করতে হবে, 2 cos এই 2 চলে যাচ্ছে, থাকে কি x আর h by 2 এখানে থাকতেছে। আর এটাকে মেলানোর জন্য এই যে নিচে দেখো সূত্র ফালাবো যে আমরা, তার মানে কি যে sin থিটা বাই থিটা আকারে সূত্র ফালাচ্ছি আমরা। সূত্র ফালানোর জন্য এখানে h by 2 দ্বারা ভাগ করছে, এখানে h2 দ্বারা গুণ করছে, কাটাকাটি হয়েছে, আগেরটাই থাকে। তুমি যেটা একটু আগে বললা যে মেলানোর জন্য কাজটা করলাম আর কি, হ্যাঁ তুমি যেটা বললে আর কি। তো সেক্ষেত্রে মেলানোর জন্য এই কাজটা করলাম, করার পরে এখন বসায় দিই। তাহলে এই cos আমার হচ্ছে এই পার্টটাকে লিমিট বসাবো আলাদা ভাবে, আর এই পাশটাকে লিমিট বসাবো আলাদা ভাবে। আচ্ছা, তাহলে এই পাশটাকে আর এই পাশটাকে লিমিট যদি বসাই আমরা, তাহলে সেক্ষেত্রে আমার কি আসতেছে, এই পাশে h এর ভ্যালু হচ্ছে 0, তার মানে 0 হলে এই পার্ট 0 হয়ে যাবে। আর সেক্ষেত্রে আমার এই পাশটাতে কত আসে, আর এই h আর h তো কাটাকাটি হয়ে যাবে, ঠিক আছে, আর এই 2 কাটাকাটি হয়ে যাবে। আর এই পাশেরটা হচ্ছে আমার h টেন্ডস টু 0 sin h by 2 আর ডিভাইডেড বাই h by 2, এই ভ্যালু তো আমাদের 1 আসে, সূত্র তো 1, এই সূত্র তো 1। আর এখানে cos h এর ভ্যালু হচ্ছে আমাদের 0 by 2 মানে কত, 0। তাহলে থাকে কি cos x। তো ফাইনালি sin x এর হয় cos x, দেখছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা গেল। এখন a টু দি পাওয়ার x এর মূল সহগের অন্তরীকরণ করতে হবে x a টু দি পাওয়ার x কে। একইভাবে ওই সূত্র, মানে এইরকম যখন তোমার এই a টু দি পাওয়ার x sin x cos এটা যে থাকবে, তখন এটাকে তোমার ওই ফাংশন ধরে নিতে হবে, ফাংশন। এটা হচ্ছে একটা y equal to f of x equal to এত। এখন এটাকে যদি আমরা x plus h বের করতে চাই, অর্থাৎ এই ফাংশনের x এর জায়গায় x plus h, এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে কেন আমরা x plus h বসাতে পারি। কারণ তুমি চিন্তা করো, x এর জায়গায় আমরা যে কোনো ভ্যালু বসাতে পারি। x তো হচ্ছে একটা ভেরিয়েবল, x টা কি একটা ভেরিয়েবল, মানে ভেরিয়েবল মানে চেঞ্জ করা যায়, 1 2 3 4 5 6 7 8 9 10 ইত্যাদি যে কোনো ভ্যালু আমরা এখানে বসা দিতে পারি। তাহলে x এর জায়গায় আমরা x plus h বসাবো, তাহলে x এর জায়গায় আমরা x plus h বসাই দিলাম। বসানোর পরে আমরা কি করব, এটাকে ডিফারেন্সিয়েশন করব। অন্তরীকরণ মানে কি, ডিফারেন্সিয়েশন মানে কি dy বাই dx করতে বলছে, এটা আমাদের কাজ। তাহলে dy বাই dx সমান কত আসবে, লিমিট h টেন্ডস টু 0, এটা সূত্র f of x plus h minus f of x divided by h, এটা তো আমাদের সূত্র। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই y এর জায়গায় আমরা কি বসাবো, y এর জায়গায় a to the power x বসাবো, y এর জায়গায় a to the power x বসাবো, লিমিট h টেন্ডস টু 0। আর f of x plus h এর জায়গায় কত বসাবো, a to the power x plus h বসাবো। f of x এর ভ্যালু কত, f of x এর ভ্যালু হচ্ছে a to the power x বসাই দেব। h এর ভ্যালু h এর এরকমই আছে, এরকমই বসাই দেব। তাহলে লিমিট h টেন্ডস টু 0, a to the power, এটাকে ভাঙে দাও, a to the power x into a to the power h, তাহলে বেস সমান পাওয়ার যোগ আগেরটা ব্যাক পাবা, মাইনাস a to the power x divided by h এখানে আসলো। আসার পর এখান থেকে আমরা যদি a to the power x কমন নিই, তাহলে থাকে কি a to the power h minus 1 divided by h। আর a to the power x যেহেতু কমন নিছি, এটা এখন আসবে না, এটা পরে আসবে, এটা সামনে আমরা সামনের লাইনে এটা সামনে নিয়ে আসবে, যেহেতু কনস্ট্যান্ট ভ্যালু। আর এই পাশের ভ্যালুটাকে আমরা কি করলাম, এই a to the power x by h, a to the power x by h মানে, আর a to the power আমাদের কত আসে, a to the power h minus 1, এইটাকে আমরা একটু সাজায় লিখলাম। সাজায় লেখার পরে আমাদের কাজটা করতে হবে, a to the power x এরকম রাখো, লিমিট h টেন্ডস টু 0 1 by h
আর এটা হচ্ছে আমাদের a টু দি পাওয়ার h এর সূত্র, মানে a টু দি পাওয়ার n এর যে সূত্রটা সেটা হচ্ছে এটা, a টু দি পাওয়ার n, e টু দি পাওয়ার ax, a টু দি পাওয়ার x, এই সূত্রগুলো তুমি জানো, এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করছি আর কি। 1 প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল log ea প্লাস h বাই 1 ফ্যাক্টরিয়াল log ea, তারপর হোল স্কয়ার, মানে এভাবে চলতে থাকবে, 3 4 5 দিয়ে চলতে থাকবে -1। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, হ্যাঁ বলো। অ্যাকচুয়ালি লগ আর লনের মধ্যে পার্থক্য কি স্যার? লগ আর লরের মধ্যে অ্যাকচুয়ালি গ্রাফিক্যাল কিছু পার্থক্য আছে, তো সেক্ষেত্রে তোমাকে ওই বেসিক বিষয়গুলো নিয়ে আলোচনা করতে স্যার হবে। লগের কি ইনভার্স হয় না নাকি স্যার? না, লগের তুমি ইনভার্স করতে পারবে, তো ln দিয়ে কাজ করতে, ইনভার্স করে কাজ করতে পারবে আর কি। এগুলো তাহলে মূল একটা, পার্থক্য কি স্যার এই জায়গায় যে লনের ইনভার্স হয় আর লগের ইনভার্স হয় না, এটাই কি পার্থক্য? তাছাড়া কোনো পার্থক্য নেই? না না পার্থক্য, গ্রাফিক্যাল কিছু পার্থক্য আছে, এটা একটা গ্রাফিক্যাল তোমাকে দেখালে তুমি বুঝতে পারবা। তাহলে এটা যদি তুমি বলছো, তাহলে নেক্সট যে কোনো একটা ক্লাসে তোমার এটা আমি তোমাকে দেখাই দিবো, তাহলে কি হবে, তোমার বিষয়টা আরো বেশি ক্লিয়ার হবে। কারণ আমি এখানে গ্রাফ ছাড়া তোমাকে বুঝাই দিতে পারবো, বুঝে না দিলে তুমি বুঝতে পারবে না, অনেক কিছু তোমার তাহলে কি স্যার এখন ধরে নেব কি যে আপাতত লন আর লগ একই নাকি? হ্যাঁ, আপাতত তুমি ধরেই করো, আমি তোমাকে এই বিষয়টা নিয়ে একটা ক্লাস, মানে বেসিক একটা ক্লাস দেখালে তুমি বুঝতে পারবে যে আচ্ছা এই জায়গাটা পার্থক্য আসে, তখন তোমার বিষয়টা ক্লিয়ার হবে। আচ্ছা আমি এটা নোট করে রাখতেছি, তোমার জন্য আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করবো অন্য একটা ক্লাসে। তাহলে 1/h, আর এখান থেকে আমরা কি করলাম, এই 1 তো কাটাকাটি হয়ে গেল, তাহলে h টাকে কমন নিলাম, তাহলে থাকে 1/1 ফ্যাক্টরিয়াল log ea, আর এখানে কি থাকবে, কি এখানে আমাদের h টাকে কমন নিলে স্কয়ার আছে, তাহলে একটা চলে যাবে, তাহলে সেক্ষেত্রে আমাদের h বাই 1 ফ্যাক্টরিয়াল log e ইনটু a, আর স্কোয়ার থাকার কারণে এখানে আমাদের এরকমই তো থাকলো আর কি, এরকমই আসবে। তো সেক্ষেত্রে এখানে আমাদের 1/h, আর এখান থেকে আমাদের h কমন আছে log ea, আর এখানে আমাদের h স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে থাকবে হচ্ছে আমাদের 1 ফ্যাক্টরিয়াল। তার মানে এখানে তোমার একটা h স্কোয়ার করে দেওয়ার পর তুমি এখান থেকে কমন নেবে, তার মানে এখান থেকে h থাকবে না, একটা h থাকবে, এখানে একটা h থাকবে, বুঝছো, এখানে একটা h থাকবে, তার মানে এখানে আমাদের থাকবে কি log ea, আর এখানকার h যতই বা থাকুক আমাদের তো 0 বসা দিতে হবে, তার মানে এই পার্টটা পুরোটা আমাদের 0 আসবে, এই পার্টটা পুরোটা আমাদের 0 আসবে, থাকবে কি a টু দি পাওয়ার x log e ইনটু a, a টু দি পাওয়ার x log e ইনটু a। তার মানে তুমি এই পার্টটাকে ভেঙে লেখো, এই পার্টটাকে তুমি ভেঙে লেখো, কিভাবে ভেঙে লিখবা, h স্কয়ার ডিভাইডেড বাই, ঠিক আছে স্যার। আমি ভেঙে লেখাচ্ছি, দেখো ওই লাইনটা তুমি করার দরকার নাই, তুমি এই লাইনটাকে এই জায়গায় এইভাবে করবা, h স্কয়ার ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল log e a স্কয়ার, ঠিক আছে। জি স্যার, ই বেস এ স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, জাস্ট তুমি স্কোয়ারটা ভাঙো, এটা কারেকশন আছে আর কি, এখানে কারেকশন করতে হবে, এখানে ভুল আছে, তুমি জাস্ট এটা স্কোয়ার করে দাও, এটা h স্কোয়ার ডিভাইডেড বাই 1 ফ্যাক্টরিয়াল log e স্কোয়ার হয়েছে। এখন তুমি কমন নাও, এখন এখন তুমি কমন কমন নাও, থাকবে। হ্যাঁ এখন কমন একটা h থাকবে না, থাকো একটা হ্যাঁ h থাকবে, হ্যাঁ এখন তুমি 0 বসাও, এই যে 0 বসাও, পুরো বারটা 0 আসছে, হয়েছে আবার। জি স্যার। হ্যাঁ, বুঝে বুঝে করো, তার মানে a টু দি পাওয়ার x, a টু দি পাওয়ার x কে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবা, a টু দি পাওয়ার x কে যখন তুমি ডিফারেন্সিয়েশন করবে, তাহলে কি পাবা, a টু দি পাওয়ার x log e ইনটু a, এটা কিন্তু সূত্র, আর এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট। একইভাবে ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও তাই, ই টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রেও একই নিয়মে তুমি জাস্ট ক্যালকুলেশন করে দেবা, ক্যালকুলেশন করার পরে এই যে এখানে কিন্তু সূত্র অ্যাপ্লাই করছি, এই যে ই টু দি পাওয়ার এইচ এর সূত্র অ্যাপ্লাই করছি এখানে, জাস্ট ওই ই টু দি পাওয়ার এক্স এর যে সূত্রটা, খালি এক্স এর জায়গায় এইচ বসা দিবা, বাস হয়ে যাবে, বাকিটা আগের মতনই বসা দিয়ে তুমি জাস্ট এখানে লিমিট বসা দিবা, লিমিট বসা দিলে তুমি ম্যাথটা পাবা। তাহলে এই ম্যাথটা তুমি প্র্যাকটিস করো, আর সমস্যা জানাও আর কি, আশা করা যায় একই ম্যাথ, তাহলে সমস্যা হওয়ার কথা না। এখন আমাদের এই যে ln x বা log ex, ln x কে আমরা কিন্তু log ex আকারে লিখতে পারি, হ্যাঁ, এটার অন্তরক সহগকে আমরা বের করব। তো ln x এর হয় 1/x, এটা তুমি জানো, আর log ex কে করলে 1/x আসে, এটা আমরা দেখব। তো সেক্ষেত্রে এটা ওই আগের মতনই y = f of x ধরে নাও, এটাকে আমাদের ln x আকারে লিখতে পারো ln x, আর x এর জায়গায় কি x plus h বসায় দাও, x plus h বসায় কাজ করব, কারণ এটা x টা হচ্ছে ভেরিয়েবল, আমি যে কোনো ভ্যালু আমার হাতে স্বাধীনতা আছে, সেই স্বাধীনতা অনুযায়ী আমি বসাতে পারবো। একইভাবে এই f of x কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাহলে লিমিট h → 0 f of x plus h minus f of x by h, এই ভ্যালুটা সূত্র থেকে আসলো। সূত্র থেকে আসার পরে আমার f of x এর জায়গায় ln x বসা দেব, আগের মতনই এগুলো দেখালাম, আর f of x plus h minus f of x, আর f of x এর ভ্যালু কত, ln x বসা দিলাম, আর ডিভাইডেড বাই h আমরা এখানে বসা দিলাম। বসা দেওয়ার পর আমাদের লিমিট h → 0 1/h, আর ln x plus h, আর এখানে থাকবে কি মাইনাস ln x, সিম্পল। এখন আসো যে এই জিনিসটাকে লন মাইনাস থাকলে ভাগ আকারে লেখা যায়, এটা জানো, লন, হ্যাঁ স্যার জানি মানে স্যার। ln x plus h by x আকারে লেখা যাচ্ছে। মোটামুটি তোমার বেসিক ভালো আছে, সেজন্য তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারছো, ভেরি গুড। তাহলে এই লিমিট h → 0 1/h ln x plus h by x। এখন আসো এই যে সূত্র লিখে রাখছি দেখছো,
সেটা হচ্ছে log x plus 1। সূত্র কি? x minus x square by 2 plus x cube by 3 minus x to the power 4 by 4 plus x to the power 5 by 5। এটা হচ্ছে log x plus 1 এর সূত্র বা ln 1 plus 1 এর সূত্র। তাহলে সেক্ষেত্রে আমাদের ln 1 plus x বা x plus 1 এর এই জায়গাটায় আমরা সূত্র অ্যাপ্লাই করছি। জাস্ট এই সূত্র তুলে নিয়ে এসে কপি পেস্ট করে এই জায়গাটায় সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে সূত্র অ্যাপ্লাই করার পরে ফাইনালি আমাদের এই জায়গাটায় আসবে কি, আমাদের এই জায়গাটায় এই ভ্যালুটা আসলো। কমন নিলে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর এখান থেকে কমন নিলেই হবে। ভেরি গুড। তাহলে কমন নিলে এই সিরিজ কাটাকাটি হয়ে যাবে, আর এই পার্টটা থাকলো। তখন আমাদের লিমিট বসে দিতে হবে। দেখো কিভাবে বুঝলাম কমন নিতে হবে, কারণ এখন যদি এইচ বসাও এই পুরো ভ্যালুটা 0 চলে আসে। তার মানে কমন যদি নেই তাহলে এক্স পার্টটাকে এইচ যে কোনো একটা ভ্যালুর সাথে এইচ থাকবে না। কমন নিলে যে কোনো একটা ভ্যালুর সাথে এইচ থাকে না, তখনই তো আমাদের ওই এইচ এর ওই জায়গাটা 0 আসে না। তাহলে কমন সেন্স খাটালে কিন্তু বুঝতে পারছি যে কেন আমরা কমন নিচ্ছি। কমন না নেই এই লেভেল সব 0 চলে আসে। কমন নেওয়ার পরে দেখতে পাচ্ছি এই পার্টটা একটা সেপারেট পার্ট আকারে থাকে, তখন এখানে কিন্তু এইচ এর ভ্যালু 0 বসানো যাবে না, কারণ এইচ নাই তো 0 বসাবো কি? তার মানে তখন আমাদের অ্যান্সারটা আসবে, তার আগ পর্যন্ত অ্যান্সার আসবে না। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে আসলে হচ্ছে 1/x। এই হচ্ছে তাহলে স্যার এক মিনিট স্যার, তাহলে ln x ইকুয়াল হচ্ছে 1/x অথবা log e base x ইকুয়াল 1/x। হ্যাঁ 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 হ্যাঁ, সূত্র এগুলো কিন্তু পরবর্তীতে লাগবে। তুমি যখন বিএসসি করতে যাবা বা তোমার যখন আরো বড় ক্লাসে উঠবা, তখন কিন্তু ছোট ছোট বিষয় কিন্তু যদি ক্লিয়ার না থাকে। এই অধ্যায়ের ক্ষেত্রে কি স্যার এগুলো পরীক্ষায় আসে ডিরেক্টলি? হ্যাঁ হ্যাঁ, এগুলো তো আসবে, এগুলো ইম্পর্টেন্ট দেখে তোমাকে দেওয়া হচ্ছে। আর বাকি প্রমাণ যেগুলো বড় বড় প্রমাণ আছে সূত্রে, সেগুলো অনেকগুলো লাগে না, আর এইগুলো কিন্তু লাগবে, এগুলো কিন্তু লাগবে। আর এখানে যে বিষয়টা তোমাকে বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে ছোট ছোট বিষয় যদি ক্লিয়ার না থাকে, তখন বড় ক্লাসে উঠবা, তখন কিন্তু এগুলো দেখার জন্য তুমি এক্সট্রা টাইম পাবে না, কারণ তোমার ওই ম্যাথগুলোর ভিতরে আরো অনেক ডিফিকাল্ট থাকবে। তখন তোমার ওইগুলো নিয়ে চিন্তা করতে হবে। ছাড়ালে কিন্তু তখন তোমাকে এইগুলো নিয়ে আলোচনা করবে না, তখন তোমাকে নিজ দায়িত্বে এগুলো ক্লিয়ার রাখতে হবে। আর এখন থেকে যদি ক্লিয়ার থাকে তখন তোমার ওই বিষয়গুলো সহজ হবে, না হলে কিন্তু হবে না। তখন কিন্তু আরো ডিফিকাল্ট কোশ্চেন তোমার সামনে আসবে, তখন ওইগুলো নিয়ে চিন্তা তোমাকে বেশি করতে হবে, এগুলো সময়ই পাবা না চিন্তা করার। এখন দেখো অন্তরীকরণের ধারণা অধ্যায় 7 আমরা যাচ্ছি। অন্তরীকরণের ধারণার ক্ষেত্রে দেখো এই সূত্র, কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েশন করলে 0 আসে, x কে হচ্ছে ভেরিয়েবল, তাহলে x এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করি মনে রাখবা এর কাটাকাটি হয়ে যায়, 1 থাকে, মনে রাখার টেকনিক। রুট x ইকুয়াল হয় 1/2 রুট x, তারপর log এই দেখলা ln x ইকুয়াল হয় 1/x, sin x ইকুয়াল হয় cos x, tan x ইকুয়াল sec x cos x, cos x ইকুয়াল হয় minus cos x into tan x। আবার x টু দি পাওয়ার m ইকুয়াল হয় m চলে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, a টু দি পাওয়ার x ইকুয়াল হয়, x হচ্ছে আমাদের ভেরিয়েবল সেই জন্য চলক, তাহলে সেক্ষেত্রে x ইকুয়াল হয় 0 1 আর a তো হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে a কে 1 এ থাকে, x। তাহলে এইভাবে এই সূত্রগুলো তোমাদের স্কিপ করেন এটা। হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড। একইভাবে এই সূত্রটা, এগুলো সূত্র লাগবে। এর মধ্যে থেকে এই যে এই সূত্রটা সবথেকে গুরুত্বপূর্ণ। এটা দিয়ে কিন্তু অনেক সমস্যা হয়, আবার এটাও কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথ, এটা অনেকে যে বোঝে না। এই বিষয়গুলো তোমাকে খেয়াল রাখতে হবে। তাহলে সূত্রটা স্কিপ করে গেলাম। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, যদি ddx অফ y হয় তাহলে তার কি হবে স্যার, অন্তরীকরণ কি হবে? ddx অফ y, কিন্তু y এর ভ্যালু লাগবে তো। ওই যে তুমি একটু আগে কোশ্চেন করলে না যে সামথিং টু দি পাওয়ার y একটা ফাংশন, এন্ড ফাংশন x এর সাপেক্ষে আমরা y কে ডিফারেন্সিয়েশন করব। x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েশন করেন, y এর ভ্যালু তোমাকে ডিপেন্ড করতে হবে y এর ভ্যালুর উপর। y টা যদি এখন কনস্ট্যান্ট হয়, তাহলে যেমন ধরো y এর ভ্যালু তুমি a বসাছো, হ্যাঁ, ddx, তার মানে তুমি এই পাবা। মানে কনস্ট্যান্ট কত ডিফারেন্সিয়েশন করা যাবে না, কনস্ট্যান্ট কত ডিফারেন্সিয়েশন ওটাই থাকবে। যেমন এই যে কনস্ট্যান্টকে 0 পাওয়া যায়, কনস্ট্যান্ট মানে 0 পাবা, কনস্ট্যান্টকে পাওয়া 0 পাবা। তারপর আবার তুমি যদি ধরো যে y টাকা x বসাবো, y তো একটা ফাংশন, মানে যেমন এমন হয় যে y এর ভ্যালু y, এরকম যদি হয় স্যার, y এর ভ্যালু যদি y হয়, মানে y এর ভ্যালুটা y ছাড়া চেঞ্জ হবে না, তার মানে 0 পাবা। মানে স্যার y এর ভ্যালু যদি y ছাড়া, হ্যাঁ dy/dx হবে, তাহলে হ্যাঁ dy/dx হবে যদি কনস্ট্যান্ট থাকে। এখন এখানে y টা হচ্ছে, দেখো x টা হচ্ছে ভেরিয়েবল আকারে আমরা ডিপেন্ড করি, মানে x টাকে আমরা সবসময় ভেরিয়েবল হিসেবেই ধরি। x টাকে তুমি অন্য কোনো ভ্যালু চেঞ্জ করতে পারবে না। যেমন দেখো c টাকে আমার তো x নাই, তারপর কনস্ট্যান্ট মানে হচ্ছে 0, তার মানে কি এখানে y ইকুয়াল টু তুমি c চিন্তা করো, y ইকুয়াল টু c, তার মানে কি dy/dx ইকুয়াল টু আমাদের dc/dx ইকুয়াল টু 0, মানে একটা ফাংশন, y টাকে একটা ফাংশন আকারে ধরা, বুঝতে পারছি। বুঝছো? তার মানে তোমার y ডিপেন্ড করবে y টা আসলে কি, ফাংশন না ভেরিয়েবল না কি একটা, সেই উপর ডিপেন্ড করে তোমাকে করতে হবে। যেমন দেখো এই যে এখানে দেখো dy/dx, তার মানে কি y এর জায়গায় আমরা sec x বসা দিলাম, তাহলে d sec x ডিভাইডেড বাই sec x, এইভাবে আর কি, মানে x এর সাপেক্ষে এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, এই টাইপের আর কি। এখন তাহলে আমরা আসি, এই যে u ইনটু v সমান কত, এটা তোমাকে এই যে এটা তো সূত্র আমরা দেখতেছি, সূত্রগুলো ইম্পর্টেন্ট দেখে দেখাচ্ছি তোমাকে। এটার মান নির্ণয় করতে হবে এই u/v সূত্র আকারে। এই ম্যাথগুলো কিন্তু
অতি সংক্ষিপ্ত ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এগুলো কিন্তু বড় ম্যাথের ভিতরেও কিন্তু থাকে। ইউ বাই ভি সূত্র না জানলে বা অ্যাপ্লিকেশন না জানলে কিন্তু ম্যাথগুলো করতে পারবে না। e টু দি পাওয়ার x বাই sin x, তাহলে নিচে আছে কি ভি স্কয়ার, এই যে ভি স্কয়ার ডুয়েট বসানো। নিয়ে কি তুমি কোশ্চেন করছিলে রাকিবে? ডুয়েট এডমিশন নিয়ে? আমাকে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, এগুলো কিন্তু ডুয়েট এডমিশনে আসে। মানে এই ম্যাথগুলো, এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যেসব ম্যাথ আছে ওগুলো কিন্তু ডুয়েট এডমিশনে আসে। ডিফারেন্সিয়েশন থেকে ডুয়েট একটা ম্যাথ থাকে। স্যার এটা তো অনেক ইজি ম্যাথ স্যার। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তখন এখন অনেক ইজি ইজি ম্যাথ থাকে, মানে ফর্মুলা গুলা তোমার লাগবে তখন এট এ টাইম মাথায় পুরো সবকিছু। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি বলতেছিলাম। ধরো তুমি একটা বুঝছো না, বুঝছো, যখন তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, তারপর সব হচ্ছে একসাথে তোমার রাখা। ডিপার্টমেন্টের সাবজেক্ট একসাথে আসবে, তখন তোমার অ্যাপ্লিকেশনটা করা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে মেইন বিষয়। তখন তোমার ওই চাপেতে যাতে তোমার এই ছোট ছোট বিষয়গুলো মাথায় থাকে, মাথা ঠান্ডা রাখা যায়, তার উপর ডিপেন্ড করে তোমার এক্সামটা কেমন হবে। তো একটা মানে স্যার, তোমার সবসময় এগুলো প্র্যাকটিসে রাখবে, এমন না যে সেমিস্টার শেষ মানেই মাথা থেকে ম্যাথ ফেলে দিছে, হ্যাঁ, এরকম না। সেটাই 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 সেটাই। ঠিক আছে স্যার, কন্টিনিউ করেন। হ্যাঁ, তাহলে সহজ, তুমি তো বুঝতে পারছো মোটামুটি, তোমার বেসিক আছে সেগুলো তুমি বুঝতে পারছো। তাহলে সেক্ষেত্রে sin x তারপর স্কয়ার দিয়ে দিলাম, মানে যে ভি স্কয়ার দিয়ে দিলাম। তারপরে দেখো ভি রেখে দিয়ে ইউ কে ডিফারেন্সিয়েশন করতে হয়, তাহলে এই যে ভিটাকে রেখে দিলাম, নিচেরটাকে রেখে দিলাম, ইউ কে ডিফারেন্সিয়েশন করলাম সূত্র। আবার ইউ রেখে দিয়ে ইউ রেখে দিয়ে এখানে ভি ডিফারেন্সিয়েশন করতে হবে, এখানে ভি আসবে ভি। তাহলে ইউ রেখে দিয়ে এই যে ইউটাকে ঠিক রেখে ভি ডিফারেন্সিয়েশন করলাম। এখন ই টু দি পাওয়ার x করলে হয় ই টু দি পাওয়ার x, sin x করলে হয় cos x, আর নিচে তো sin স্কয়ার x, আর ই টু দি পাওয়ার x কমন নিলাম, তাহলে কি sin x - cos x, ফাইনাল অ্যান্সার শেষ। সহজ, কিন্তু এটার অ্যাপ্লিকেশন তুমি যখন রচনামূলক বা বড় বড় অতি সংক্ষিপ্ততে যাবে তখন কিন্তু এগুলো লাগবে। একইভাবে ই টু দি পাওয়ার x ইনটু cos x, ইউ ইনটু ভি, তাহলে ইউ রেখে দিয়ে ভি ডিফারেন্সিয়েশন প্লাস ভি রেখে দিয়ে ইউ ডিফারেন্সিয়েশন, কত সহজ। তাহলে cos x করলে মানে sin x, ই টু দি পাওয়ার x করলে ই টু দি পাওয়ার x। আর এখান থেকে আমরা কি লিখতে পারি, এটাকে জাস্ট আমরা সামনে নিয়ে আসলাম, ই টু দি পাওয়ার x cos x, আর এটাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে ই টু দি পাওয়ার x কমন নিলাম, cos x মানে sin x আমরা লিখলাম। এটা তুমি নিজেই করতে পারবা, ই টু দি পাওয়ার x ইনটু sin x। দেখো ইউ ইনটু ভি, তাহলে ইউ রেখে দিয়ে ভি ডিফারেন্সিয়েশন, এই যে ইউ রেখে দিয়ে ভি ডিফারেন্সিয়েশন প্লাস ভি রেখে দিয়ে ইউ ডিফারেন্সিয়েশন, বাস হয়ে গেল। sin x করলে হয় cos x, cos x করলে মানে sin x, আর ই টু দি পাওয়ার x করলে হয় ই টু দি পাওয়ার x, বাস। এখন আসো যে sin স্কয়ার log x ইনটু sec x এর অন্তরীকরণ আমাদের দেখতে হবে। তাহলে এটাকে আমরা y ইকুয়াল টু একটা ফাংশন আকারে ধরে নিলাম, কারণ এটা বড়, মানে এখানে কেমনে বুঝলা এটা বড়, এখানে sin স্কয়ার log আছে আবার sec আছে, মানে একসাথে এতগুলো করতে গেলে তোমার জন্য কনফিউশন হয়ে যাবে, সেজন্য এটাকে একটা ফাংশন আকারে আমরা ধরে নিলাম। তাহলে y ইকুয়াল টু এত। এখন এটাকে আমরা y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করব। এই যে তুমি যে বললা যে dy বাই dx হলে কত আসে, যেমন দেখো এই dy বাই dx করলে এখন তুমি বুঝবা যে কত আসবে। তার আগে y এর ভ্যালু না জানা পর্যন্ত তুমি বলতে পারবে না যে এখানে dy বাই dx এর ভ্যালু কত আসবে, কারণ y টা হচ্ছে একটা ফাংশন। তাহলে এই যে একটা ফাংশন, এরকম আমরা এটা ডিফারেন্সিয়েশন করলে একটা आंसर পাবো। তাহলে y টা ডিপেন্ড করবে কোন ফাংশনকে আমরা ডিফারেন্সিয়েশন করতেছি, cos x না sec x না sin x না cot x ইত্যাদিকে। তাহলে এখানে dy বাই dx আর ddx অফ y এর জায়গায় আমরা এটা বসাই দিলাম। এখন এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, sin স্কয়ার ভিতরে x চিন্তা করা হবে ফার্স্ট অফ অল। তাহলে sin স্কয়ার x করলে হয় পাওয়ার সামনে আসে, পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়, তাহলে পাওয়ারটাকে সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম, সূত্র অ্যাপ্লাই করতেছি, সূত্র মনে রাখো। তাহলে পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ করলাম, ভালো কথা। এখন এই ব্র্যাকেটের ভিতরে আবার ঢুকতে হবে, এটা তো আবার একটা ভেরিয়েবল আছে ভিতরে। তাহলে ব্র্যাকেটের ভিতরে ঢুকলে এটাকে আমরা কি করব, ddx অফ এই ব্র্যাকেটের ভিতরটাকে ইন্টিগ্রেশন করব। হ্যাঁ, তার মানে পাওয়ার সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়ে যাওয়ার পর আমরা এই ভিতরে আবার ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, যেটাকে x ধরছিলাম ওটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। হ্যাঁ হ্যাঁ, সেটাকে আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে সেক্ষেত্রে আমরা ফাইনালি ডিফারেন্সিয়েশন করলে কত পাচ্ছি, এখানে দেখো এই যে ডিফারেন্সিয়েশন করলে আমরা আবার এই x ধরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার এই যে এটাকে ডিফারেন্সিয়েশন করব আমরা। আর এখানে একটা কথা আছে, দেখো এই জিনিসটা থেকে এই জিনিসটা কেমনে আসলো, এই যে 2 sin a ইনটু cos a, সূত্র কি sin twice a, এটা ওই যে ডিফারেন্সিয়েশন করার পরে এই লাইনটা অনেকে বোঝে না, এই জন্য বলে দিচ্ছি। দেখো এখানে এই যে 2 sin a ইনটু cos a, তাহলে sin twice a, আর log x কি করলে হয়, কি হয় 1 বাই sec x, আবার ভিতরে ঢুকতে হবে না, ভিতরে ঢুকে যদি আবার করো তাহলে কি, হ্যাঁ স্যার, হ্যাঁ আবার sec x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। তা sec x এর ডিফারেন্সিয়েশন করলে কি আসে, sec sec x x tan জাস্ট সূত্র বসে দিলাম। বসে দেওয়ার পরে এখানে আসার পরে এখানে এই যে সূত্র লিখে রাখছে, এই সূত্রটা লাগবে, log a x টু দি পাওয়ার n কি করলে হয়, n সামনে আসে log a ইনটু x। তাহলে এই যে এই লাইনটাতে আমাদের দেখো এই sec x চলে যাচ্ছে, আর এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে আসলো, এই লাইনটা থেকে এই লাইনটা এই জন্য আসলো। যেমন দেখো এটা পাওয়ার ছিল না, পাওয়ারটাকে আমরা কি করতে পারি, সামনে আনতে পারি। যেমন দেখো তোমাকে বোঝাই, তাহলে log ধরো x স্কয়ার আছে আমার কাছে সাপোজ, এটাকে তুমি এইভাবে লিখতে পারবা 2 ইনটু 2 log log x। x। হ্যাঁ, এই যে সেই জন্য এটা লিখছি আমরা। তো লেখার পরে আমরা dy বাই dx সমান কত আসছে, এটা ইনটু এত। তো এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। তাহলে এই সূত্র লিখে দেখছি, সূত্র অ্যাপ্লাই করে জাস্ট এই ম্যাথগুলো তুমি করতে পারবে।
তাহলে আমাদের আজকের লাইভ ক্লাস এই পর্যন্তই আছে। এখন তোমরা বাসায় কি করবা, যে ম্যাথগুলো প্র্যাকটিস করবা, আর বাকি যে প্রবলেম গুলো হয় সেগুলো জানাও, তাহলে সেগুলো আমরা সলভ করে দেবো। আমার একটা প্রশ্ন ছিল স্যার, এই যে একটা অধ্যায় আছে না d/dx হ্যাঁ এর জ্যামিতিক ব্যাখ্যা, হ্যাঁ, জ্যামিতিক ব্যাখ্যা, হ্যাঁ। স্যার এই অধ্যায়ে ক্লাস কি নেওয়া হয়েছে স্যার? এই অধ্যায়ের ক্লাসটা মেবি নেওয়া হয়নি। তো সেক্ষেত্রে তুমি প্রবলেম বের করো, যে কি কি প্রবলেম হয় সেগুলো আমাকে জানাও, আমি তোমার সলভ করে দিবনি। এখন জানাবো? এখন না, তোমার এগুলো যেগুলো প্রবলেম হয় সেটা নোট করে রাখো, সেই অনুযায়ী আমরা আবার একটা ক্লাস নিবো আর কি।